আপনাদের মেইন সেলস এর ড্রাইভটা আপনারা কি রমজান ফোকাস করেন, নাকি আপনারা এমন একটা ব্র্যান্ড হতে চাচ্ছেন যেটা মানুষের লাইফস্টাইলের মধ্যে ঢুকবে? আপনার ওই জায়গাটা থেকে আমি একটু দ্বিমত পোষণ করে একটু মানে দিতে চাই। আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রাইস সেনসিটিভ এর একটা জায়গা আছে, এটা সত্য। দেখুন, যখন মেট্রো রেলটা হয় তখন আমরা অনেকের কাছে এরকম আলোচনা শুনেছি, যারা মেট্রো রেলেও উঠে অনেকে ভিক্ষা করবে। আমার বাংলাদেশের ই কমার্স সম্পর্কে একটা জিনিস খুব খারাপ লাগে, আমি তো নিশ্চয়ই 20 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবো না। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি কেননা সেই লোকগুলোকেই খুঁজে বের করি, তাদের কাছেই পৌঁছাই যারা কোয়ালিটিটার সাথে মনে করে যে তিনি আমাকে বেস্ট দিতে পেরেছে, আমি যে প্রাইসটা দিচ্ছি এটার সাথে এটা পারফেক্ট। প্রবলেম যেটা আমি এজ আ মার্কেটার আপনাকে বলি, আমরা যখন মার্কেটিং নিয়ে কাজ করি আমরা অনেক প্যারা খাই। এটার কারণে প্যারা খাই কেন? খেজুরের কন্টেইনার থেকে খেজুর আনলোড হচ্ছে, এটা কেউ দেখায় নাই। আমি গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম, ওনার আমের বিজনেসে 56টা অর্ডার আসছে, তার মধ্যে 52টাই ফেক। আমি কোনো মেয়েকে ঘৃণা করছি না, আমি বলতেছি যে দেখেন, প্রথম দিন থেকেই আপনাকে চেষ্টা করতে হবে যে কারণ আমি জানি এই জায়গাগুলো আমি যখন যাব ওইটা আমি মেনটেন করতে পারবো না। রিচ করার কি কি জায়গা আছে? টেলিসেলস এর থ্রুতে করতে পারি, SMS এর মাধ্যমে করতে পারি, ভয়েস ব্লাস্টের মাধ্যমে করতে পারি, হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে করতে পারি। সব জায়গায় তিনি যখন আমাকে খুঁজে পাবেন, এটার দ্বারা তো ট্রাস্টটাও তৈরি হচ্ছে। আজকে এখান থেকে আমরা নতুন একটা জিনিস শুরু করতে চলেছি। সবাইকে নেক্সট লিডার্স পডকাস্টে স্বাগতম। আপনারা অনেকে হয়তো আমার পডকাস্ট দেখেছেন অনলাইনে, বাট আজকে খুবই স্পেসিফিক ফোকাসড একটা পডকাস্ট করব। আমরা নেক্সট লিডার্স পডকাস্ট থেকে এন্টারপ্রেনারদের লাইফের জার্নি, তারা কিভাবে এত দারুণ একটা বিজনেসকে অপারেট করছে এবং তাদের কাছ থেকে ইয়াং এন্টারপ্রেনার বা ফাউন্ডারদের কি কি জিনিস লেসন নেওয়ার আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে আজকে যে গেস্ট আছে ফয়সাল ভাই, তার সাথে যখন প্রথম কথা হয় তার কথার মধ্যে আমি বুঝতে পারছিলাম, আমি স্পেশালি যেহেতু আমি কন্টেন্ট খুঁজি, যে তার যে স্টোরিগুলো আছে সেগুলো কোনোভাবে সামনে আসা উচিত। কারণ আমরা যখন কোনো একটা বড় কোম্পানি দেখি তার পেছনের অনেক গল্প দেখি না। তো সেটা থেকে আমি যখন ভাবলাম যে পডকাস্ট বা এরকম কিছু করে যদি কিছু করা যায়, 1 মাসের মধ্যে উই আর হিয়ার। আমরা ফয়সাল ভাইকে ওয়েলকাম করবো। থ্যাংক ইউ ভাই, সময় দিচ্ছেন আমাদেরকে। নেক্সট লিডার্স পডকাস্টের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা আপনার স্টোরিগুলা আমাদের যেই ভিউয়ার আছে এন্টারপ্রেনার্স, তারা যেন জানতে পারে। কারণ সারা দিন তারা আপনার ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে, কিন্তু এর পেছনে যে স্টোরি আছে আপনাদের প্রোডাক্ট রিলেটেড, যেহেতু আমরা কাজ করতেছি একসাথে, প্রোডাক্টের পেছনে যত ধরনের কাজকর্ম আপনারা করেন, আমি চাই এগুলো সবার সামনে আসুক। প্রথমে ভাই শুরু করি এই জিনিসটা দিয়ে, যে যখন আপনি চিন্তা করলেন যে বাংলাদেশে ইম্পোর্টেড প্রোডাক্টের একটা বিজনেস করবেন, আমার মনে হয় না যে হারামাইন স্টোরকে চেনেন এমন কোনো লোক আছে। তো ইম্পোর্টেড প্রোডাক্টে যখন বিজনেস শুরু করলেন, কিভাবে করছিলেন বা একদম শুরুর স্টোরিটা আমাদেরকে দিয়ে বলেন, তাহলে মনে হয় আমাদের অডিয়েন্স প্রথমে রিলেট করতে পারবে। প্রথমেই নেক্সট লিডার যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যদি স্পেসিফিক এভাবে ঠিক বলা যায় না যে কেন ইম্পোর্ট করা শুরু করলাম বা কি যেন, আমি আসলে ব্যবসার শুরুটাই হচ্ছিল আমি মানুষকে একটা ওয়াও ফিল দিতে চাচ্ছিলাম। মানে আমি যেগুলো দেখছি, আমি যে ওয়াও ফিলটা পাচ্ছি, আমার মধ্যে কাজ করছিল যদি এই ওয়াও ফিলটা আমার দেশের মানুষদেরকে দিতে পারতাম, সেই জায়গা থেকেই আসলে এই কাজগুলো করা। এটা হচ্ছে আমার মূল জায়গা, যে ব্যবসাটা কেন শুরু করেছি এইটাই ছিল আমার। যেমন আমি যখন সৌদি আরবে ছিলাম, আমি প্রতিদিন মসজিদে নববীতে ইফতার করছি, সেখানে যে চমৎকার খেজুরটা খাচ্ছি, এটা যে আমার ভালো লাগছে, আমি তাহিনা দিয়ে খাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছিল যে এই জিনিসগুলো মানুষজন মিস করছে বাংলাদেশে। তো সেই মিস করার জায়গা থেকে আমার মনে হচ্ছিল যে আমি যদি বাংলাদেশের মানুষজনকে এই জিনিসটা অন্তত দিতে পারতাম। মক্কা মদিনাটা তো নিয়ে যেতে পারবো না, কিন্তু এখানকার বরকতময় যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি পৌঁছে দিতে পারতাম, সেটা শুধু খেজুর বলে তাই না, ওখানকার জৈতুনের তেল, আপনার খেজুর বিস্কিট, খেজুরের চকলেট, মানে এত এত চমৎকার খাবার, জুস ছিল, আলমারের চিজগুলো ছিল, যেগুলো আমি প্রতিদিন কনজিউম করছিলাম এবং আমি ডিফারেন্ট পাচ্ছিলাম, যেটা আমার পূর্বে অভিজ্ঞতা ছিল না। সেই জিনিসগুলো না আমি মানুষদের কাছে পৌঁছে দিয়ে একটা ওয়াও ফিল দেখতে চাচ্ছিলাম যে এটা যদি দিতে পারতাম। কারণ মানুষজন যখন হজ উমরা শেষে, সৌদি আরব ঘোরাঘুরিটা শেষে চলে যায়, তখন বাংলাদেশে এসে এইগুলোকে মিস করে। এবং আমিও যখন দেশে ছুটিতে আসতাম, যেহেতু আমি পড়াশোনা করতাম সৌদি আরবে, আমি যখন 2 মাস দেশে থাকতাম আমিও মিস করা শুরু করতাম। মানে প্রথম কয়েকদিন তো দেশের জিনিসগুলো খেটে একবারে খবিয়া, কিন্তু কয়েকটা দিন যাওয়ার পরেই মিস করতে থাকতাম। আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো আমি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের কাছে একটা ওয়াও ফিল পেতে চাই। সেই জায়গা থেকে আসলে এটার যাত্রা। আমিও এরকম অনেক কিছু নিয়ে চিন্তা করি যে আমার এটা হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, কিন্তু চিন্তা করা আর একটা এক্সিকিউশনের মধ্যে অনেক পার্থক্য আছে। সেখান থেকে কখন অ্যাকচুয়ালি শুরু হলো বিজনেসটা করা, বা কিভাবে শুরু করছিলেন? আমি তো হারমাইনের কো-ফাউন্ডার। আমার ফাউন্ডার তিনি শুরু করেছিলেন, তিনি এত কিছু করবেন বা এভাবে করবেন সেই জিনিসটা চিন্তা করেন নাই। তিনি কিছু বেসিক জিনিস নিয়ে শুরু করেছিলেন। পরবর্তীতে আমি জয়েন করার পর
পরে দুজনের টেস্ট একসাথে মিলে যাওয়ার পরে আমরা একটার পর একটা জিনিস ট্রাই করা শুরু করি। যেমন সৌদি আরবের যে গাহুয়া, মানে আরব জাতির যদি একটা জিনিস কোনো জিনিস বলা হয় যে ইউনিক কি, সেটা হচ্ছে অ্যারাবিয়ান কফি গাহুয়া। আমরা সেটা দিলাম, 3 ফল নিয়ে আসলাম। এই জিনিসগুলো একটার পর একটা এক্সপেরিমেন্ট করছি, আর মানুষদের থেকে ওয়াও ফিলটা আমরা পাচ্ছি। মানুষজন একটা প্রোডাক্ট কিনছিল না, মানুষজন আমাদের জন্য দোয়া করছিল, এবং তারা একের পর এক জিনিস চাইতে লাগলো আমাদের কাছে। ভাইয়া, আমি ওই জিনিসটা ট্রাই করেছিলাম, এটা কি আমাকে এনে দেয়া যায়? ভাই, আমাকে কি এটা দেয়া যাবে? একটা কথা আপনাকে বলি, আমরা তখন বেসিকলি খেজুর দিতাম। একজন মানুষ বললো যে ভাই, আপনারা তো সৌদি আরব থেকে আনেন, আমি না আল ফজরের ঘড়িটা পছন্দ করি, আল ফজরের ঘড়িটাকে আমাকে এনে দেয়া যাবে? তো যাই হোক, আমরা বাইয়ারে নিয়ে আসতে গিয়ে সেটা ছিল আপনার রোজা ঈদের রাতের বেলা, অর্থাৎ সালে এটা 2020 সালের শুরুর দিকে। তো সেই রোজা ঈদের দিন, অর্থাৎ সকালবেলা ঈদ, রাতের 3টার দিকে এসেছে এটা। উনি আমাদেরকে বলে রেখেছিল যে ভাই, আমি এটা পরে, এই ঘড়িটা পরে আমি নামাজটা পড়তে যেতে চাই, ঈদের জামাতে যেতে চাই। আমার পার্টনার কাউসার ভাই ভোর 4টায় ওনাকে নক করে, অর্থাৎ 3টায় এয়ারপোর্টে রিসিভ হয়েছে, ওখান থেকে সরাসরি গাড়ি নিয়ে ভোর 4টায় ওনার বাসায় করা নেড়ে ওনাকে 3 তলা বা 4 তলা সিঁড়ি বেয়ে ওনার কাছে এটা দিয়ে আসছে। মানে ওনার সাথে এখন আমার যে সম্পর্ক হয়েছে, মানে এই ক্লায়েন্টের সাথে যে সম্পর্ক, এই কিছুদিন আগে, মানে উনি মাঝে মধ্যে আমাদেরকে স্মরণ করেন এবং প্রত্যেকবার বলেন যে ভাইয়া, আমি আসলে আপনাদের প্রতি ফিদা হয়ে গেছি। মানে আপনার ওই সার্ভিসটা, যে আমি নামাজটা পড়তে যাব এই ঘড়িটা পরে, এটা নিয়ে আমি এক্সাইটেড, কিন্তু আপনার তো এতটা এক্সাইটেড থাকার কথা না, কিন্তু আপনি আমার এই জিনিসটাকে শ্রদ্ধা করে ভোর 4টার সময় আপনি আমাকে এসে আমার বাসায় এবং সিঁড়ি বেয়ে আমাকে পৌঁছে দিয়ে গেছেন। ভাই, ডেফিনেটলি মানে এটা আমার জন্য অনেক কিছু ছিল। তো এখানে আমরা বলতে পারি এই ওয়াও ফিলগুলার জন্যই আসলে মানে আমাদের এই বিজনেস এবং যাত্রা, এবং এই আমরা একটা সময় ক্রেজি হয়ে গিয়েছি যে এই ওয়াও ফিলগুলো আমরা পেতে চাই। এর জন্য যা যা দেওয়া যায় মানুষকে ওয়াও ফিল পেতে আমরা সবকিছু করেছি, একটার পর একটা আমরা প্রোডাক্ট, এবং বেশিরভাগ প্রোডাক্ট আমরা চুজ করি নাই। আমাদের ক্লায়েন্টরা বলেছেন ভাই, আমাকে কি এটা দিতে পারবেন, এটা এনে দিতে পারবেন। আমরা ওইটাই চেষ্টা করেছি যে তার চাহিদাটা, মানে একজন ক্লায়েন্ট যা চাচ্ছে তাকে সেটাই আমরা এনে দিব। ইনিশিয়ালি আপনারা শুরু করছিলেন একদম প্রথমে কোন একটা দুইটা প্রোডাক্ট ছিল? আমাদের প্রথমের দিকের প্রোডাক্ট ছিল, মেইন প্রোডাক্ট ছিল খেজুর এবং আতর পারফিউম। এই জিনিসগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম। আস্তে আস্তে গাহুয়া, 3 ফল, খেজুর বিস্কিট, খেজুরের চকলেট, অলিভ অয়েল, এসব আস্তে আস্তে অ্যাড হওয়া শুরু করে। এখন তো হারামাইনে প্রায় 70-এরও বেশি প্রোডাক্ট হারামাইনে রয়েছে, এবং আমরা রিসেন্টলি দেশীয় প্রোডাক্টেও চেষ্টা করছি, কিন্তু সেটার ক্ষেত্রে আমরা ওই কোয়ালিটিটা এবং ওই ওয়াও ফিলটা, ওইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করছি ততক্ষণ পর্যন্ত করছি না। আপনি জানেন যে কিছুদিন আগে আমি একটা আম বিক্রির জন্য একটা চেষ্টা করেছিলাম। তো সেটার ক্ষেত্রে আমার ছিল যে পাহাড়ি আম, কারণ আমি পাহাড়ি আম টেস্ট করেছি, খুবই মজার, এবং সেখানে একটা ছিল VHT মানে প্রযুক্তিতে, জাপানি প্রযুক্তিতে, এবং সেই আমগুলোর স্পেশালি কেয়ার নয়, কোনো ধরনের কেমিক্যাল বা কোনো কিছু দেওয়া হয় না। তো পরবর্তীতে এই VHT কোয়ালিটিটা মেনটেন করা সম্ভব হয়নি। আমি এখানে মার্কেটিংয়ের জন্য প্রায় 20,000 টাকা খরচ করেছিলাম, প্রায় 40 থেকে 50 জন আমাকে অগ্রিম পেমেন্ট দিয়েছিল। এই VHT কোয়ালিটিটা যেহেতু আমি নিশ্চিত করতে পারিনি, এই 50 জনেরই টাকা আমি ফেরত দিয়েছি, এবং প্রত্যেকের কাছে আমি দুঃখ প্রকাশ করেছি, এবং আমি আম বিক্রি করিনি। কারণ আমি যে কোয়ালিটিটা চাই সেটা যদি আমি নিশ্চিত করতে না পারি, কারণ আমি শুধুমাত্র কেনা বেচায় বিশ্বাসী না, আমাকে ওই ওয়াও ফিলটা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমি ওই ওয়াও ফিলটা পাবো না, ততক্ষণ পর্যন্ত ওই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করতে আগ্রহী না। আপনার এই স্টোরি থেকে আমি প্যাটার্ন খুঁজছি, কারণ ওয়াও ফিল ব্যাপারটা, মানে আমি বলতে চাচ্ছি যে আমার স্যাটিসফ্যাকশন, যে ঠিক আছে আমি দারুণ একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে পাঠাইতে পারলাম। তো আমরা যেহেতু আমাদের এই পডকাস্টটা করছি এন্টারপ্রেনারদের জন্য, যারা নতুন উদ্যোক্তা, তাদেরও এই জিনিসটা বুঝতে হবে যে তাহলে আমি যখন ব্যবসা করব, আমি ব্লাইন্ডলি ইম্পোর্ট করলেই হবে না। যেমন আমি কাউকে ছোট করছি না, অনেক এমন কোয়েরি আমাদের সামনে আসে। আমার যেহেতু একটা চ্যানেল আছে, আমাকে অনেকে রিচ আউট করেছে, ভাই আমি ব্লেন্ডারের বিজনেস করছি, চকবাজারের একজন ড্রপশিপার আমাকে বলেছে যে তুমি 20টা নিয়ে যাও, যদি বিক্রি হয় তুমি আমাকে পাঠাবা, আর বিক্রি না হলে ফেরত দিয়ে যাবা, মার্কেটিংয়ের খরচ তোমার, পার প্রোডাক্টে আমি তো বেশি 1600, তুমি 1400 টাকা দিলে হবে। তো ও আসলে ভাবে না যে 200 টাকায় সে সেল করবে কিভাবে।
তাই না? কারণ সিপিআর আপনি জানেন কত বেশি। তো এগুলো করে অনেকে আসলে ইম্পোর্টটা করে প্রোডাক্টের কথা চিন্তা করে না, ইম্পোর্টটা করে ব্যবসা করব, টাকা লাগবে এটার জন্য। তো আপনার প্যাটার্নে আমি বুঝতে পারতেছি আপনি আগে প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন বেশি, যে আমি এই দারুণ একটা জিনিস খাচ্ছি, এটা তো বাংলাদেশে এভাবে পাচ্ছি না। এখান থেকে আমাদের জিনিসটা শুরু হয়েছে। আপনার কখন মনে হলো যে হারামাইন স্টোর ট্র্যাকশন পাচ্ছে বেশি? আমি তো কাস্টমারের স্টোরিগুলো আমি বাদ রেখে ইন টার্মস অফ রেভিনিউ, কারণ কাস্টমার 5-6জন আপনাকে বলতেছে আনতে, আপনি ভালো লাগতেছে আপনার নিজের অ্যাজ আ পার্সন, কিন্তু ম্যাস লেভেলে আপনার কখন মনে হলো যেটাকে একটা এখন যে লেভেলে বিজনেস করছেন এরকম লেভেলে যাওয়া পসিবল, ওইটার স্টোরিটা জানতে চাচ্ছি। আপনার প্রশ্নের মধ্যে অনেকগুলো সম্পর্ক বিষয়ও চলে আসছে, আমি কয়েকটা জিনিসকে একসাথে কানেক্ট করে নিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি আসলে কোন প্রোডাক্টটা ক্লায়েন্টকে পৌঁছাবো, যেটার ইউজার আমি নিজে। যদি আমি নিজে ইউজ করে ওয়াও ফিল না পাই, তাহলে ক্লায়েন্টকে আমি দিবই না সেটা। যদি এই জায়গাটা একজন উদ্যোক্তা আসতে পারে, তাহলে তিনি উইন করবেন, এটা নিশ্চিত থাকতে পারেন। আমি আমার জায়গা থেকে বলি, অনেক সময় আমাকে অনেকে ফোন করে বলে যে ভাইয়া আপনি এই কোয়ালিটিটা নিশ্চিত করবেন, আপনি নিজে দেখবেন। আমি এই বিষয়টাকে ইনসাল্ট মনে করি। মানে আপনি বলবেন এটাকে ইনসাল্ট মনে করার কি আছে? হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমি যদি না দেখার কারণে তার প্রোডাক্টটা কোয়ালিটিফুল না যায়, তার মানে হচ্ছে আমার কোম্পানির সিস্টেমটা রেডি হয়নি। ট্রু। কারণ হচ্ছে যে আমি চাইলে ভালোটা যাবে, আমি না চাইলে ভালোটা যাবে না, বা আমি চাইলে আরো ভালো করার জায়গা আছে। তাহলে আমি চাইলে ভালো করার জায়গা যেটা আছে, আপনি তো আমাকে বেশি টাকা দিচ্ছেন না, আমাকে যিনি আমাকে চিনেন না, যিনি আমাকে রিচ করতে পারছেন না, তিনি তো নিশ্চয়ই আমাকে কম টাকা দিচ্ছেন না। তাহলে একই মানের সার্ভিসটা কেন তিনি পাবেন না? আমার যদি আরো দেয়ার জায়গা থাকে, সেই জায়গাটা আমি কেন নিশ্চিত করব না? যিনি আমাকে চেনেন না, জানে না, তার কাছে কেন সেই কোয়ালিটিটাই যাবে না? এটা কি আপনার তখন মনে হয়েছিল মাঝখানে কখনো? হ্যাঁ, অবশ্যই। এটা শুরু থেকে আমার মনে হয়েছে যে আমি যদি এরকম সিস্টেম বিল্ড করতে না পারি, এটার জন্য করতে হয় কি, আমার মধ্যে যে উত্তেজনাটা কাজ করতেছে, আমি ক্লায়েন্টের কোয়ালিটির ব্যাপারে যতটা বেশি কনসার্ন, সেই জিনিসটা আমাকে ট্রান্সফার করতে হবে আমার টিম মেম্বারদের কাছে। যদি ঠিক ততটুকু ট্রান্সফার না হয়, তাহলে আমি বুঝবো যে আসলে আমি এখনো উদ্যোক্তা হইতে পারিনি এবং আমার বিজনেস এখনো রেডি না ব্র্যান্ড হিসাবে। আমি তখনই ব্র্যান্ড যখন আমি যদি নাও দেখি আমার টিম মেম্বাররা আমার মতো করে আমি যতটুকু কোয়ালিটি চাই ঠিক ততটুকুই আরেকজনের কাছে প্রোভাইড করবে। এটা যদি নিশ্চিত না হয়, তাহলে আমি মনে করব যে এটা আসলে ব্র্যান্ড হিসেবে দাঁড়ায়নি। বিং অবসেসড উইথ কোয়ালিটি। জি জি। এখন আপনার ওই জায়গাটাতে আসি যে কখন মনে হলো এটাতে করা যায়। আমি একটা সময় দেখতে পেলাম যে আমি যতটুকু না বেশি নিজে চেষ্টা করে লিড কালেক্ট করছি, এর চেয়ে বেশি লিড আসছে যে আমি যাদেরকে ওয়াও ফিল দিতে পেরেছি, তারা একজন আরেকজনকে বলছে। এখন দেখবেন যে সবাই খুঁজতেছে যে ভাই লিড আনার আর কি কি চ্যানেল আছে। আমি বলবো আমার সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে যে আমি আমার যারা ইতিমধ্যে আমার ক্লায়েন্ট আছেন, তারা যে এই ভালোবাসাগুলো শেয়ার করেন, ওনার ওয়াও ফিল যখন উনি ওনার বন্ধুর সাথে শেয়ার করছেন, ওনার অন্যান্য ফ্যামিলি মেম্বার, ওনার কলিগদের সাথে শেয়ার করছেন, ওখান থেকে যে আমার চ্যানেল তৈরি হচ্ছে, এর চেয়ে বড় কোনো চ্যানেল আসলে আমার কাছে নাই। এটা হচ্ছে হারামাইন স্টোরের সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে এটা। উদ্যোক্তাদের তাহলে এখানে দুইটা পয়েন্ট আসলো। একটা হচ্ছে আপনি প্রোডাক্টের ব্যাপারে অবসেসড হতে হবে। যদি আপনি প্রোডাক্ট বিজনেস করেন, আপনার এন্টারপ্রেনার হিসেবে এমন না যে প্রোডাক্ট বুঝে এমন একজনকে এনে বসাই দিলাম, তুই প্রোডাক্ট দেখে বস, এরকম না। ইউ হ্যাভ টু বি অবসেসড উইথ প্রোডাক্ট। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলটা নিজেকে ওখান থেকে সরাইতে হবে এবং নিজের যেই জিনিসটা আমি পছন্দ করি টিমকে ওইটা ট্রান্সফার করতে হবে। এটা না হলে হবে না। আমি একটা স্টোরি বলি আপনাকে, মানে আমার টিমের মধ্যে কিভাবে একদিন আমার টিম মেম্বার রাত 2টার দিকে সে লিখতেছিল আমাদের ইন্টারনাল গ্রুপে, বলতেছিল যে এমন একটা স্টোরি আসছে যে আমি এটা শেয়ার না করে পারছি না। মজার ব্যাপার হলো সেই স্টোরিটা শেয়ার করে আমি স্টোরিটা বলতে যাচ্ছি এবং আমরাও সবাই ছিলাম এবং রাত 2টার সময় মানে আমরা সবাই মিলে ওই স্টোরি নিয়ে কথা বলছিলাম। অর্থাৎ একটা টিমের মধ্যে যদি এই পাগলামিটা না থাকে, তাহলে রাত 2টার সময় সবাই মিলে, একজন ফাউন্ডার রাত 2টা পর্যন্ত থাকতে পারে, কিন্তু তার টিম মেম্বারটাও রাত 2টার সময় সজায় এবং সেই স্টোরি নিয়ে তার আলোচনা করছে। এইটা সাধারণত হয় না। এই পাগলামিটা সবার মধ্যে যদি থাকে, তখনই আসলে কোয়ালিটিতে পৌঁছানো যায়। এবার বলছি স্টোরিটা কি। আমাদের গ্রুপে না বা আমাদের পেজে না, একজন মা, তিনি আমাদের যে গুগল লোকেশন রয়েছে হারামাইন স্টোরের, সেখানেও কিন্তু কমেন্ট করা যায় বা শেয়ার করা যায়। তো সেখানে তিনি মানে গুগল মাই বিজনেসের কথা বলতেছে, গুগল ম্যাপস লোকেশনের যে তিনি কোনোভাবে ওইটার পেয়ে ওখানে স্টোরি দিয়েছেন।
কারণ পেজে দিলে আমরা সবাই পেতাম। তো গুগল লোকেশনটা যেহেতু আমাদের একজন মেম্বারের তত্ত্বাবধানে, সে জানে যে এখানে কিছু দিলে তার আগে তার কাছে চোখে পড়ে, তো সে ওখান থেকে শেয়ার করেছি। স্টোরিটা ছিল এরকম, একজন মা বলছিলেন যে আমার হাজবেন্ড ঢাকা থেকে মাঝে মধ্যে যখন বাসায় আসেন, সপ্তাহে বা 15 দিন পর পর আসেন, তো তিনি হারামাইনের খেজুর নিয়ে আসেন। তো উনিও প্রত্যেকবারই ঢাকা থেকে যখন আসেন কিছু না কিছু নিয়ে আসেন। তো একটা মজার ব্যাপার ঘটলো, উনি প্রত্যেক মাসে এইভাবে প্রায় 3-4 বার নিয়ে আসলেন। আসার মধ্যে দিয়ে আমি আমার ছোট বাচ্চাটাকে খেজুর খাওয়াই, কিন্তু ও গত 2 বছর যাবত, আমার বাচ্চার বয়স 5 বছর, গত 2 বছর যাবত ও কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছিল। ও অনেক বেশি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছিল, এবং ও যখন টয়লেট করে, আমি একজন মা হিসাবে ওর যে মানে কষ্টটা, এটা দেখে আমি খুবই মানে কষ্ট পেতাম। মজার ব্যাপার হলো, ডাজন্ট আন্ডারস্ট্যান্ড প্রপার বাংলা, আমার অনেকে আছে দেখে আমাদের কনস্টিপেশন, হ্যাঁ তার কি বলতে পটি করতে কষ্ট হইতো আর কি বলা যেতে পারে, বা তার বাথরুম ক্লিয়ার ছিল না এবং সেটা অনেক কষ্টে তাকে করতে হইতো। তো একজন ছোট বাচ্চার ক্ষেত্রে এরকম দেখাটা, মা বাবারা তো ছোট বাচ্চার বিষয়ে এমনিতেই কেয়ারফুল থাকেন। তো তখন উনি এটা নিয়ে খুবই চিন্তায় ছিলেন এবং এটা নিয়ে অনেক কিছু ট্রাইও করেছেন, তিনি তেমন কিছু পাননি। তো মজার ব্যাপার হলো, খেজুরটা যে উনি রেগুলার খাওয়াচ্ছেন এবং তাহিনা দিয়ে 2 থেকে 3 মাস যাওয়ার পর উনি দেখলেন যে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেয়েছেন। তিনি বললেন যে দেখেন, একটা প্রোডাক্ট কিনে তো আসলে একটা প্রোডাক্ট খাইলাম, ভালো লাগলো, কিন্তু আমার যে বাচ্চার এই যে সমস্যাটা হলো না, একজন মা হিসেবে আমি যে নিশ্চিন্ত হতে পারলাম, এইটা আমি শেয়ার করার লোভ সামলাইতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই আপনাদেরকে জানানো দরকার, এবং আমার অন্তর থেকে আপনাদের জন্য দোয়া। এবং এই স্টোরিটা নিয়ে আমরাও নিজেদের মধ্যে খুব আবেগপ্রবণ হলাম যে আসলে দিন শেষে একটা বিজনেস তখনই সার্থক যখন আমরা মানুষের দোয়া পেতে পারছি, শুধুমাত্র কেনা বেচা না, এটা যখন একটা দোয়ায় পরিণত হয় তখনই মনে হয় যে আসলে একটা বিজনেস সার্থক। তো আমার কোয়েশ্চেনটা ছিল আরেকটু, আমাকে আপনার কাছে জিজ্ঞেস করি যে কত সাল থেকে মনে হলো, যেমন আমি আপনার কথা থেকে বুঝতে পারতেছি যে অনেক মানুষ আমাদেরকে রিভিউ দিত এবং ওই স্টোরিগুলো আপনাদের টিমের ইন্টারনাল মোরালকে হাই করতো, কখন থেকে মনিটারিলি মনে হলো যে ঠিক আছে, এখন আমরা এই যে 500 বা 100 জন আছে এটার বাইরে যাচ্ছি? আপনি বলছেন আপনাদের রিপিট কাস্টমার অনেক বেশি, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো। কখন মনে হলো যে আমাদের এখন বিজনেসটা যেদিকে যাচ্ছে, আমরা হয়তো এটাকে আরো স্কেল করতে পারি, প্রপার একটা বিজনেস হচ্ছে, এবং যেটার প্রপার বিজনেসের সংজ্ঞা হচ্ছে এরকম যে প্রফিট বেশি হবে, আমরা সাস্টেন করতে পারবো, নতুন এমপ্লয় হায়ার করতে পারবো, গ্রো করতে পারবো? ওই স্টোরিটার মেইন কারণ আপনার কাছে কি মনে হয় এবং কখন এটা হলো? মানে বিষয়টা যে খুব একটা আমরাই চিন্তা করেছি যে আমরা বড় হব, অনেকটা এরকম না। বলা যায় যে মানুষজনই আমাদেরকে মনে করেছে যে আপনাদের বড় হওয়া উচিত, এবং 24 সালে এসে আমরা সেই ড্রাইভটা দেওয়া শুরু করি। কারণ আমরা যখন দেখি যে প্রচুর মানুষ মানে অনলাইনে খেজুর কিনতে চাচ্ছে, কিন্তু সঠিক জিনিসটা পাচ্ছে না। এবং আমি আপনাকে আমার অভিজ্ঞতার জায়গাটা শেয়ার করি, আমরা কেন বড় পরিসরে যেতে বাধ্য হলাম। একটা সময় আমরা বাই ইয়ারে শুধুমাত্র নিয়ে আসতাম খেজুর, সেটা অল্প পরিমাণ করে, মানে এক্সপেন্সিভ হতো এবং অল্প পরিমাণে নিয়ে আসতাম। তো এর মধ্যে আমরা জানতাম যে 2-1 ভালো প্রোডাক্টও বাংলাদেশে নিয়ে আসে, আমরা তাদের সাথে কাজ করতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আমরা 2 ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলাম। একটা হলো যে আমরা যখন প্রোডাক্ট খুব বেশি পরিমাণে সেল করতে যাচ্ছি, তখন উনি দিতে পারছেন না, আবার কখনো উনি প্রাইস বাড়িয়ে দিচ্ছেন যার কাছ থেকে নিচ্ছি। এটা হচ্ছে একটা নেগেটিভ অভিজ্ঞতা। প্রাইস কেন বাড়ায়? মনে করছে যে আমি মনে হয় খুব বেশি লাভ করে ফেলছি। কিন্তু আমি যে এই খেজুরটা নেওয়ার পর আরো 2 বার বাছাই করি, কারণ হচ্ছে যে এই কোয়ালিটিটা মেনটেন করার ক্ষেত্রে আমাদের এখানে মানে বাছাই করার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে এটা অনেকের কাছে পাগলামি মনে হবে। কয়েকজন মানুষ আসছেন যারা খেজুর নিয়ে কাজ করেন, তারা যখন আমাদের বাছাই প্রক্রিয়া দেখেছেন বলছেন যে এটা জাস্ট পাগলামি ছাড়া আর কিছুই না। কিভাবে করেন? ধরেন কথার কথা, আমার স্টোরে যদি আজকে 1000 কেজি খেজুর ঢোকে, এখানে যে খেজুরটা আমরা ক্লায়েন্টের কাছে যাব, এইটা প্রথমত যে বাছাইটা হবে, একদম একটা করে খেজুর বাছাই হয়ে এটা এখানে ঢুকবে। এখানে কি কি জিনিস দেখা হয়? প্রথম নাম্বার কথা হচ্ছে যে খেজুরের সাইজ একই রকম আছে কিনা, খেজুরের কালার একই রকম আছে কিনা, এই 2টা জিনিস যখন আপনি, কালার তো ইজ সাবজেক্টিভ না, কালার তো অনেক সময় জি হ্যাঁ, এই জিনিসগুলো হয় যে প্রত্যেকটা খেজুর একই রকম কিনা, এই জিনিসগুলো করতে গিয়ে তখন দেখা যায় যে প্রায় আমাদের 15 থেকে অনেক সময় 25% পর্যন্ত খেজুরকে আমরা আলাদা করে ফেলি।
বছরে ধরেন কথার কথা, আমি এমনি একটা আইডিয়ার জন্য বলছি যে বছরে কারো কারো খেজুর হয়তো বছরে 15 টন খেজুর বিক্রি হয় না, হারামাইন স্টোরের বাদ পড়ে 15 টন খেজুর। আমি আমার এক্সপিরিয়েন্স বলি, সত্যি কথা বলবো। সো আমি একবারই অর্ডার করেছি আপনাদের এখান থেকে 2 রকমের খেজুর, এবং আপনাকে বলেছিলাম তখন IPL চলতেছিল, ইন্ডিয়ান ক্রিকেট লিগ। তো আমার 2টা ফ্রেন্ড আছে, ওদেরকে আমি যখন বাইরে দেখা করি ওরা বাইরে দেখা করে আমার সাথে, বাট আমি তো সারাদিন কাজের মধ্যে থাকি। সো আমার যে বড় স্ক্রিনটা আছে, ওদেরকে খেলা দেখার কথা আমি মাঝে মাঝে ডাকি যে ইউ গাইস ক্যান ওয়াচ দ্য গেম, আমি এই পাশে ল্যাপটপে কাজ করলাম। তা না হলে ওদের সাথে আড্ডা দেওয়া পসিবল হয় না, তো ওরা আসে না ইউজুয়ালি। তো আমি ওদেরকে 2টা খেজুর নিয়ে খাওয়াইছিলাম আপনাদের ওখান থেকে, তারপরে ওই খেজুর খাওয়ার জন্য ওরা আসছে। তো এটা আমি বলতেছি যে আমি আসলে কোয়ালিটি একবার অর্ডার করছি, আমার কাছে মনে হয়েছে ঠিক, আরো অর্ডার করলে হয়তো যদি কোনো খারাপ কিছু হয় বলতে পারে। বাট আপনার আসলে সাইজের ব্যাপারটা যেটা বলতেছেন, অ্যাকচুয়ালি সাইজ একই রকম ছিল। তো এইটা তাহলে কি এই জন্য, নাকি আমি অন্য কোনো কোম্পানিতে অর্ডার করলে হয়তো তাহলে কি আমার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতো? অবশ্যই অবশ্যই ডিফারেন্স। দেখেন, আমরা কেন হারামাইনের এই জায়গাটা যে কোনো ক্লায়েন্ট যদি ছুটে যায়, আমরা শুধু নিশ্চিত থাকি উনি কি অনলাইন থেকে কেনাকাটাটা করেন কিনা বা অনলাইন থেকে খেজুরটা কিনেন কিনা। উনি যদি কোথাও চলে যান, আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। যদি উনি চলে যান, আমরা জানি যে উনি ফেরত আসবেন। কারণ আমার হারামাইনে আমি যেটা ট্রান্সফার করেছি আমার টিম মেম্বার থেকে, ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্টকে দাও যতক্ষণ পর্যন্ত না তিনি সন্তুষ্ট হচ্ছেন। এটা হচ্ছে আমার আমার জায়গা থেকে আমার টিম মেম্বারদেরকে বলা যে তুমি তোমার ক্লায়েন্টকে ততক্ষণ পর্যন্ত দিতে থাকো যতক্ষণ পর্যন্ত না তিনি সন্তুষ্ট হচ্ছেন। যদি এরকম হয়, একজন খেজুর নিয়ে গেছেন, তিনি বললেন যে ভাই আমি ভালো হয়েছে কিন্তু আরো ভালো হওয়ার সুযোগ ছিল, তো তুমি তার কাছে জিজ্ঞেস করো আরো ভালোটা কিরকম ভাবে হতো, তার তথ্য নাও, তুমি আবার পাঠাও। তিনি যদি এরপরে আবার বলেন যে না আরো একটু ভালো করা যেত, যতক্ষণ পর্যন্ত না উনি থামছেন যে আমি সন্তুষ্ট হয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমার থামা যাবে না। কাস্টমারের সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত তোমাকে চালায় যেতে হবে। এই জায়গাটা যখন নিশ্চিত হবে, তখন নিয়ে বুঝবে যে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আমি আপনার স্টোরিটা ইন্টারাপ্ট করেছি। আপনি বলতেছিলেন যে আপনারা বড় পরিসরে যেতে বাধ্য হয়েছেন বিকজ আপনি দেখলেন যাদের সাথে আপনারা কাজ করতেছেন বেশিরভাগ মানুষ দাম বাড়ায় দিচ্ছে, বিকজ তারা চিন্তা করছে যে ফয়সাল ভাই তারা তো অনেক প্রফিট করতেছে। আপনারা প্রফিট ওইভাবে করতেছিলেন না, বিকজ আপনাদের 15% মতো আপনারা আবার ডাবল বাছাই করে বাদ দিয়ে দিতেন। আমাকে কিন্তু স্ট্রাগল, অনেকে মনে করে যে দাম বেশি নিচ্ছে বা দাম নিচ্ছে, এটা দিয়ে মনে হয় কোম্পানি রাতারাতি। আমরা যে জিনিসটা করছি, আমাদের এটা এভাবে বাড়ছে না, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে বাড়াচ্ছে। এবং আমরা ওই জিনিসটা শুরুতেই ধরে ফেলতে পেরেছি যে আমি অনেক বেশি করে যা লাভ করব, তার চেয়ে বেশি আমি যদি আমার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারি, তিনি বরং আমাকে এর চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমি একটা অভিজ্ঞতার কথা বলি। ও ছেলেটা তার অন্য ক্যারিয়ারের অন্য দিকে নিয়ে যাওয়ার জন্য সে আমাদের হারমাইন থেকে চলে গিয়েছে। ইমরান এটা দেখলেও সে খুশি হবে। সে হ্যাঁ, যে এক্স এমপ্লয়ি ইমরান দেখলেও সে খুব খুশি হবে। ইমরান ওর অনেক চমৎকার অভিজ্ঞতা ছিল। ও আমাকে একটা অভিজ্ঞতার কথা বলছিল যে স্যার আমাকে আমার অমুক ক্লায়েন্ট আমাকে ডেকেছে দেখা করার জন্য, আমি কি যাব? আমি হ্যাঁ অবশ্যই, কেন যাবে না। তো ওই ভদ্রলোককে সে 1 বছরের মতো টানা সার্ভিস দিয়ে গেছে। ও কাস্টমার সার্ভিসে কাজ করতো আর কি। ইমরান আমাকে একদিন বলল যে স্যার আমার একজন ক্লায়েন্ট আমার সাথে দেখা করতে চান, আমি কি সেখানে যাবো কিনা? আমি হ্যাঁ অবশ্যই যাবা, এবং শুধু খালি হাতে যাও না, কিছু গিফট নিয়ে যাও। তো সে ক্লায়েন্টের জন্য গিফট নিয়ে গেল। তো এরপরে সে খুব দামি আমার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসলো, এবং সে বলল যে স্যার আমি ক্লায়েন্ট গিয়েছিলাম, এই মিষ্টিটা আমার ক্লায়েন্ট আপনার জন্য দিয়েছে, আর আমাকে পাঞ্জাবি গিফট করেছে। আমি কোথায় পাঞ্জাবি, সে আমাকে সম্ভবত ইল্লিনের পাঞ্জাবি আমাকে বলেছিল, খুব সম্ভবত ইল্লিন বা অন্য একটা ব্র্যান্ড হবে আর কি। তো আমি বললাম যে তোমার সাথে এত ভালো চমৎকার? বলে যে হ্যাঁ স্যার, কারণ উনি যখন যেটা চেয়েছেন আমি সেই জিনিসটা এনে দেওয়ার চেষ্টা করছি। বলে যে স্যার আপনি অনেক আগে, মনে আছে, আমি একটু শুনতে খারাপও লাগবে যে অনেক আগে আপনার কাছে আমি ওই চিপস, এমনকি আপনাকে আমি বলেছিলাম যে স্পেশাল একটা ব্র্যান্ডের আন্ডারওয়্যার আপনি সৌদি আরব থেকে এনে দিতে পারবেন কিনা। আপনি বলছিলেন যে হ্যাঁ অসুবিধা নাই, তুমি নাও। আমি কিন্তু ওই ক্লায়েন্টের কথাই বলছি, যে ওই ক্লায়েন্টের সাথে আমার সম্পর্কটা হচ্ছে এরকম। মজার ব্যাপার হলো, এর কিছুদিন পরে কোরবানি ঈদ ছিল, আবারও তিনি ইমরানকে ডাকেন,
এবং ইমরানকে ডেকে উনি 10 কেজি গরুর মাংস ইমরানকে দিয়ে দেন গিফট হিসাবে, এমনিতে অন্য কোনো কিছু না, গিফট হিসাবে, যে ভাই আমি পাঠাইতাম, আপনি আসলে আপনার সাথে কথা বলতে ভালো লাগে। তো দেখেন, যখন একজন ক্লায়েন্টকে আপনি পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারেন, সার্ভিসটা দিতে পারেন, তখন না ক্লায়েন্টের সাথে আর এটা ওই রকম সম্পর্ক থাকে না, তখন সম্পর্কের মাত্রাটা, জায়গাটা একটা অন্য জায়গায় চলে যায়। এবং সেই ক্লায়েন্ট তার, এখন যিনি এই লেভেলে অবস্থান করছেন, তার ক্লায়েন্টরাও নিশ্চয়, মানে তার কলিগরাও নিশ্চয়ই তারই লেভেলের। তো এখন যখন আমি এই সার্ভিসটা দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবো, নিশ্চয়ই তিনি তার কলিগদেরকেও রেফার করবেন সেই জিনিসটা। অটোমেটিকলি আমি আমার ক্লায়েন্ট, মানে ভালো ক্লায়েন্ট আমি পেতে থাকবো। তো সেই জন্যই আমি যেটা বলছি, এটা মোটেও বাড়াবাড়ি না, যে ততক্ষণ পর্যন্ত তুমি তো আমার ক্লায়েন্টকে দাও, যতক্ষণ পর্যন্ত না তিনি সন্তুষ্ট হচ্ছেন। আমরা তখন মনে হলো যে আমি যদি 100% কোয়ালিটি নিশ্চিত করতে চাই এবং আমি যা চাচ্ছি তাই দিতে চাই, তাহলে আমাকে ইম্পোর্ট করার কোনো বিকল্প নাই। এবং ইম্পোর্ট করতে আমরা সরাসরি, মানে বড় কোয়ান্টিটিতে, বেশি কোয়ান্টিটিতে, লার্জ কোয়ান্টিটিতে আমরা ইম্পোর্ট করতে যাই 2021 সালের শেষ দিকে। তখন থেকে আমরা একদম নিজেরাই ইম্পোর্ট করা শুরু করি। এবং এই ইম্পোর্ট করতে গিয়ে এখানে যে পাগলামিটা হয়েছে, এটা আপনি মানে বিশ্বাস করতে পারবেন না। আমাদেরকে মানুষজন, সৌদি আরবের লোকজন, সৌদি যারা, এরা আমাদেরকে পাগল বলে। কারণ হচ্ছে আমাদের পাগলামিটা কি? আমাদের পাগলামিটা হচ্ছে যে অন্যরা যা করে আমরা তা করি না। ধরেন এই বছর, ধরেন কথার কথা, যে 2025-26 জন্য আমি হয়তো 7 বা 8 কন্টেইনার খেজুর আমি নিয়ে আসবো, কথা। এখন সাধারণত বাংলাদেশে যারা বড় ইম্পোর্টার, তারা যেটা করেন, একদিনে 1 কন্টেইনার 2 কন্টেইনার খেজুরও তারা কিনে ফেলেন এবং এরপরে তারা প্যাকেজিং কোম্পানির সাথে ডিল করেন, ওখানে বিভিন্ন কাজ করে। ধরেন কেউ যদি 20 কন্টেইনার খেজুর করে, তিনি হয়তো 15 দিনের মধ্যেই এই পুরো কাজটা শেষ করে বাংলাদেশে চলে আসলেন। এখন হারামাইন কি করে? হারামাইন সিজনের শুরুতে, ধরেন যেমন বাংলাদেশে যেরকম আম হয় কোথায়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সাতক্ষীরা এই এরিয়াতে, হারামাইন চলে যায় সৌদি আরবের যেই জায়গাগুলোতে খেজুর হয়। যেমন ধরেন আমি নিজে চলে যাই এবং আমার সাথে আরো 2 জনের টিম আছে, আমরা 3 জন চলে যাই। এখানে ধরেন এক জায়গায় এক একটা খেজুর ভালো, যেমন মদিনায় হচ্ছে আজুয়া খেজুর, আল উলায় হচ্ছে মাবরুম খেজুর, এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব 500 থেকে 600 কিলোমিটার। আল কাসিম হচ্ছে সুক্কারি খেজুরের জন্য ভালো, আর বাংলাদেশে সুক্কারি খেজুরের জন্য স্পেশাল হচ্ছে হারমাইন স্টোর। আমি ওটাই অর্ডার করছিলাম। তো আমরা আল কাসিমে প্রায় 2 থেকে 2.5 মাস সময় বাগানে, মানে যে সময়টা খেজুর উৎপাদন হয়, এই পুরোটা সময় বাগান জুড়ে, মানে ধরেন সৌদি আরবে যেটা হয় কি, আপনি বিশাল আল কাসিমে বিশাল বড় আপনার ওখানে ডাকে খেজুর বিক্রি করা হয়। এখানে বলা হয় যে পৃথিবীর যা খেজুর উৎপাদন হয় তার প্রায় 30% খেজুর বিক্রি হয় আল কাসিমে। আপনি বুঝতেই পারছেন যে এটা মানে বিশাল জায়গা। তো সেই জায়গাটাতে ডাকে মানে খেজুর বিক্রি হয়, হাট বলতে পারি আর কি আমরা, খেজুরের হাট। তো বেশিরভাগ মানুষজন যারা যায় দেশ বিদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে ইন্টারন্যাশনালি, সেখান থেকেই কিনে। কিন্তু আমি যদি বলি, গত বছর হারামাইন স্টোর 1.5 লক্ষ কেজি খেজুর ইম্পোর্ট করেছে, কিন্তু একটা খেজুরও এই হাট থেকে কিনে নাই। পুরো খেজুর কিনেছে সে খেজুরের বাগান থেকে। কেন এটা? এখন কথা হচ্ছে, আমি যখন খেজুরের বাগানে যাই, আমি গিয়ে দেখবো যে এই বাগানটাতে 2000 বা 3000 গাছ আছে। এখান থেকে একদম বেস্ট কোয়ালিটির যে খেজুরটা হয়েছে সেটা হতে পারে মাত্র 2 থেকে 3 টন, মাত্র 1000 বক্স। অথচ এই বাগানে কিন্তু প্রায় 30,000 বক্স হয়েছে, খেজুর হয়েছে। কিন্তু এই 30,000 বক্সের মধ্যে 1000 বক্স খেজুর হয়েছে, যেটা সর্বোৎকৃষ্ট। এই বাগান মালিকরা, এখানে 2টা কাজ হয় এই খেজুরটা নিয়ে। আমি যে খেজুরটা যাচ্ছি, এটা হয় কিছু খেজুর ইনারা যারা আছেন, বাগানের অরিজিনাল মালিক সৌদি আরব যারা, তারা নিজেদের জন্য কিছু রেখে দেন, তাদের আত্মীয় স্বজনকে গিফট পাঠান, অনেক কলিগদেরকে দেন, এবং অল্প কিছু খেজুর বিভিন্ন ভাবে তারা মানে একদম যারা হাই লেভেলে কিনে, এবং সেগুলো মধ্যপ্রাচ্যের কুয়েত, কাতার, ওমান, দুবাই, এখানকার যারা বড় ক্রেতা আছেন তাদেরকে তারা দেন। আর বাকিটা নিজেদের জন্যই রেখে দেন। আর আসলে 1000 বক্স খেজুর, এটা মানে ওনাদের জন্য, আরবদের জন্য খুব বেশি কিছু না, মানে মাত্র 3000 কেজি। তখন ওনাদের হয়তো লাগবে ধরেন 500 কেজি, আর 2500 কেজি ওনারা সেল করে দেন, অথবা গিফট এরকম ভাবে পাঠিয়ে দেন।
আমার টার্গেট ছিল ওই যে 2,500 উনি নিজের জন্য রেখে যে 2,500 কেজি দিবেন, ওই খেজুরটা যেটা বিভিন্ন জায়গায় যায়, আমি ওই খেজুরটা আমার টার্গেট। এই জন্য আপনি লক্ষ্য করলে দেখবেন সুক্কারি খেজুরটা বাংলাদেশে আর কারোর সাথে মিলে না। অন্যরা যখন শক্ত সুক্কারি খেজুর বা খেজুর মিলে, আমার মুফাত্তাল খেজুরটা তখনও একটু নরম এবং জুসি টাইপের। ইয়েস। এখন এটা কি জন্য হয়? কারণ এই খেজুরটা নিয়ে কেউ কাজ করতে চান না। কারণ সৌদি আরবে মানে অন্য সুক্কারি মুফাত্তালের খেজুরের যে দামটা রেগুলার, যেটা বাংলাদেশে ইম্পোর্ট হয়, ভারত পাকিস্তান এই দেশগুলোতে যেটা ইম্পোর্ট হয়ে আসে বা ওখান থেকে এক্সপোর্ট করে, এই খেজুরটা থেকে আমি যে খেজুরটা সংগ্রহ করি বাগান থেকে, সেটার দাম প্রায় দ্বিগুণ। বাট এটা তো আপনি কেন করেন তাহলে? আমি এই জন্য করি, আমি যেটা চেষ্টা করেছি যে আমি কাস্টমারের সাথে দামটা, আমি যেহেতু ফার্স্ট পার্টি, আমি ওই জায়গাতে আমি আমার এফোর্ট দিয়ে আমি ক্লিয়ার করব। তো কিন্তু বাংলাদেশে যারা সাধারণত অনলাইনে বিক্রি করছে, তিনি হচ্ছেন 3 নাম্বার পার্টি। যিনি কিনছেন ওখান থেকে বাগান থেকে, তিনি বাগান থেকে নিয়ে প্রোডাক্ট করে ফেলেন কোল্ড স্টোরেজ। কোল্ড স্টোরেজ করার পরে সেখান থেকে এটা হাটে ওঠে, হাটে থেকে একজন কিনেন যিনি ইম্পোর্ট করেন, ইম্পোর্ট থেকে এটা বাংলাদেশে আড়তে আসে, এসে আরেক ফয়সালের কাছ থেকে কেনে, এসে আড়তে আসে, আড়ত থেকে তারপর আরেকজন কিনে তিনি অনলাইনে বিক্রি করছেন। তার মানে আমি যদি বলি প্রত্যেকের প্রফিট করতে হবে, প্রত্যেকের প্রফিট করছে। তার মানে একজন কিনছেন বাগান থেকে, একজন কিনছেন মানে তিনি কিনে কোল্ড স্টোরেজ করেন, তিনি আড়তে বিক্রি করছেন, আড়ত থেকে ইম্পোর্টার কিনছেন, ইম্পোর্টার থেকে বাংলাদেশের যে আড়ত আছে ইম্পোর্ট হয়ে যে এসেছে সেই আড়তদার থেকে আবার যিনি অনলাইনে বিক্রি করছেন তিনি কিনছেন। এত কিছুর পরেও বিশ্বাস করেন দামটা যেহেতু ডাবল, এবং আমি আবার বাংলাদেশে আনার পর ওখানে কিন্তু আবার আমি যে বাগান থেকে খেজুর কিনলাম, ওখানে আমি আবার নিজস্ব লোক দিয়ে বাছাই করি, ওটা আবার অন্য কারো হাতে, রেগুলার কারো হাতে দেই না। প্যাকেজিং কোম্পানির আন্ডারেই আসছে, কিন্তু আমি বলি যে আমি থাকবো, মানে ওই বাছাই করার সময় আমি আবার থাকবো। একটা হচ্ছে বাগান থেকে আমি উৎকৃষ্ট খেজুরটা কিনছি, আবার যখন প্যাকেজিং হচ্ছে সেখানে আমি আবার থাকি, এবং সেটা সামান্য সময়ের জন্য আমি -20 ডিগ্রি থেকে বাইরে রাখার সুযোগ আমি দেই না। অন্যরা হয়তো ধরেন যিনি ইম্পোর্ট করবেন তিনি ওনার কাছে বুঝিয়ে চলে আসছেন। এখন যারা ওখানে থাকেন নর্মালি আপনি যেটা লক্ষ্য করবেন, এই যে জিনিসটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ জানেন না, ইম্পোর্টার উনি তার উপরে দায়িত্ব দিয়ে চলে আসছেন। এখন একজন যিনি প্যাকেজিং কোম্পানির দায়িত্বে, তিনি হয়তো 20টা কোম্পানির প্যাকেজিং করছেন। হ্যাঁ, তো ওনার প্রোডাক্টটা কখন বাইরে আছে কখন তার সিরিয়াল অনুযায়ী দিবে। আমার ক্ষেত্রে এই ব্যাপারটা হওয়ার সুযোগ নাই। আমার ওখানে 2 জন লোক আছে, আমার যেদিন সিরিয়াল দিবে সেদিনই এটা কোম্পানিতে ঢুকবে এবং ফ্রিজিং অবস্থায় থাকবে, কোম্পানিতেও ফ্রিজিং অবস্থায় ঢুকবে এবং এটা প্যাকেজিং হওয়ার পরে আবার সরাসরি ঢুকে যাবে। আপনি যে 2 দিন ফেলে রাখবেন, আপনার অন্য কোনো একটা কাজ আছে ইমার্জেন্সি, অন্য কোম্পানিটা আপনি ঢোকাবেন, সেই সুযোগ নাই। আমার 2টা লোক অল টাইম সেখানে থাকবে, মানে তাৎক্ষণিক হবে। আপনি 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য আমার প্রোডাক্টটাকে বাইরে রাখতে পারবেন না। আমি সেই বিষয়টাও নিশ্চিত করি। যেই জিনিসটা অন্য কারো পক্ষে করলে এই পাগলামিটুকু করতে হবে, যে 2 থেকে 2.5 মাস বাগান থেকে অল্প অল্প করে সংগ্রহ করতে হবে, ওখানে কোল্ড স্টোরেজে -20 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, এবং প্যাকেজিংটা যখন হবে ফ্যাক্টরিতে আপনার 2টা লোক রাখবে, যেন প্যাকেজিং যারা করছে ওখানে যারা কাজ করছে তারা যেন তাদের মন মতো কাজ করতে না পারে, আপনার মন মতো যেন তাকে কাজ করতে হয়। দরকার পড়লে ওখানে টাকা নিবে। আমি মজার ব্যাপার বলি, আমি যে কত বছর যাবত কাজ করাচ্ছি, যারা কাজ করে আমি স্পেশালি তাদেরকে আবার একটু খাওয়া দাওয়া করাই, যেন তারা আমার কাজটা যখন করে তখন যেন তারা কোনো ধরনের গাফলতি না করে। আমি কোম্পানির অনুমতি নিয়ে, প্যাকেজিং কোম্পানির যিনি মালিক তার অনুমতি নিয়ে আমি বলি যে ভাই আমি আপনার লেবারদেরকে আজকে একটু আপ্যায়ন করতে চাই। মানে আমি তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, এই জন্য যেন আমার কাজটা করার সময় যেন সে শতভাগ কোয়ালিটিটা মেনটেন করে, যেন সে বুঝে যে এটা আলাদা কিছু যাচ্ছে। এবং মজার ব্যাপারটা বলি, আমার কাজগুলো করার সময়, হারামাইন স্টোরের কাজগুলো করার সময় বেশিরভাগ ওখানে কিন্তু বাংলাদেশি কর্মচারীরাই থাকে। তারা প্রাউড ফিল করে, তারা বলে যে ভাই দেশেই খেজুরটা যাচ্ছে, আপনার নাম্বারটা দেন। বাংলাদেশে কি খেজুর যায় তো আমরা দেখি, আমি আমার ফ্যামিলির জন্য আপনার এখান থেকে বলবো যেন খেজুরটা এখান থেকে নেয়। এইটা আমাকে ওই জায়গাতেও একটা অন্যরকম ভালো লাগা দেয়, যে যারা কাজ করছেন তারা বলে যে ভাই এই কোয়ালিটির খেজুর বাংলাদেশে যায় না, আপনি যেটা নেন। খেজুর এমন একটা জিনিস না যেটা মনে করেন আপনার ডালের মতো লাগে, ভাতের মতো লাগে, হ্যাঁ, কিন্তু তারপরেও মানুষের এই প্রোডাক্টটা লাগে রমজানের টাইমে। তো আপনাদের মেইন সেলসের আমি জানি যদিও, বাট মেইন সেলসের ড্রাইভটা আপনারা কি রমজান ফোকাস করেন, নাকি আপনারা এমন একটা ব্র্যান্ড হতে চাচ্ছেন যেটা মানুষের
লাইফস্টাইলের মধ্যে ঢুকবে, এটা আপনি যখন চিন্তা করেন ফাউন্ডার হিসেবে, এখন এটা আপনার ব্র্যান্ড ম্যানেজার একটা বলবে বা আমরা মার্কেটার আমরা একটা বলবো, বাট আপনি যখন শুরু করছিলেন তখন আপনার কি ভেবে শুরু করছিলেন যে খেজুর বা এই টাইপের যেসব প্রোডাক্ট আপনারা কাজ করেন? আমি এরকম ভাবি না, কারণ আমি যেহেতু আমার জার্নিটা যেহেতু সৌদি আরব থেকে শুরু, সেখানে তো আমি দৈনন্দিন খাবারের মধ্যেই খেজুর পেয়েছি। এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমি বলতেছিলাম, বিকজ আমি যখন এখানে আসলাম, আমি যখন উপরে তলায় গেলাম, আমি যখন বসলাম ওরকম আসন গিয়ে সুন্দর করে, আমার কাছে কিন্তু ওটাই মনে হলো। এবং আমি ঢাকাতে থাকার সময় ব্রেকফাস্টের পর আমি অফিসে ওইটাই 2-3টা নিয়ে যাইতাম। আমি অবশ্যই তখন এই ডেটস নিতাম না, অন্য ডেটস নিতাম, বা ধরেন একটা আপেল নিয়ে যেতাম। তো আমার লাইফে কিন্তু খেজুরটা ওরকমভাবেই কাজ করে, এবং আমি আমার অনেক কলিগদেরও দেখছি এইভাবেই তারা ওই দুপুরবেলা একটা সিঙ্গাড়া না খেয়ে ওইটা খায়, দুপুরবেলা লাঞ্চের পরে যে খিদাটা লাগে। আমার জায়গা থেকে আমি যেহেতু সৌদি আরবে ছিলাম, আমি দেখেছি যে না, খেজুর রমজানের খাবার না, খেজুর আসলে সবসময় খাওয়ার মতো একটা জিনিস। তো সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে আমাদের ইচ্ছা ছিল না আমরা মানুষজনকে খেজুরটা খাওয়াবো সারা বছর। এখন দেখেন এই জায়গাটাতেই আসে, মানে মানুষ যখন এটার উপকারিতাটা পাচ্ছে এবং ওয়াও ফিলটা পাচ্ছে, দুইটা যখন একসাথে হচ্ছে, তখন তার কাছে না আর এটা রমজানের খাবার মনে হয় না। এবং বাংলাদেশের অনেক মানুষ শনিবারে এবং সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, এটা অনেক মানুষ রাখেন। তো এখন তিনি আবার এবং 13, 14, 15 ইসলামী হিজরি ক্যালেন্ডার যারা ফলো করেন, 13, 14, 15 এই 3 দিনও অনেকেই রোজা রাখেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, তো সেটা অনুসরণ করে অনেক মানুষ রোজা রাখতেন। তো প্রথম দিককার তো আমি নিজে শুনতাম ক্লায়েন্টদের সাথে বলেন যে ভাই আমি রোজা রেখে আপনাদের খেজুরটা নেই, কারণ আমি রোজাটা ভাঙি আপনার খেজুরটা খেয়ে। এক তো হচ্ছে রমজান কেন্দ্রিক এবং মানুষ প্রতিনিয়ত, এবং বাংলাদেশে অনেক মানুষ রুকিয়া করে, যে মানে ঝাড়ফুঁক যেটা বলে, তো তারা ওই যে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক বা এই সকল জিনিস থেকে বেঁচে থাকার জন্য তারা খেজুরটা রেগুলার খান। এবং অনেকে যারা জিম করেন তারা রেগুলার খান। এবং স্বাস্থ্য সচেতন মানুষ, আপনারা জানেন যে বিশেষত কোভিড-এর পর থেকে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার একটা বড় জায়গা তৈরি হয়েছে, কারণ মানুষ দেখেছে যে কোটির কোটির টাকা থাকলেও দিন শেষে নিজেকে বাঁচানো যায় না যদি আমার ইমিউনিটি সিস্টেমটা ভালো না থাকে। এবং বাংলাদেশের বড় বড় শিল্পপতিরা মারা গেছেন এই কোভিডের সময়টাতে, তো তাদের টাকা তাদেরকে বাঁচাতে পারেনি। সুস্বাস্থ্যটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত, সেটা থাকলে হায়াত হয়তো আল্লাহ তাআলা চাইলে বৃদ্ধি হতে পারে। তো সেই জায়গাটা থেকে যখন মানুষ সচেতন হতে শুরু করেছেন এবং আমরাও সঠিক জিনিসটা সঠিক সময়ে মানুষের হাতে পৌঁছে দিতে পেরেছি, তখন থেকে এটা আলহামদুলিল্লাহ একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং আমিও যেহেতু ফিল করেছি যে না, এটা তো সারা বছর সব সময় খাওয়ার মতো একটা জিনিস, এবং সেই জায়গাটা থেকে আমরাও পজিশনিং এরকম করেছি। এবং মজার ব্যাপার যদি আপনাদেরকে বলি, খুব আহামরি যে রমজান আসলে আমাদের সেল 5 গুণ 6 গুণ হয়ে যায় আর রমজান থাকলে কম, ব্যাপারটা এরকম না। বাইরে থেকে কিন্তু মানুষ এটাই মনে করে। হ্যাঁ, হারামাইনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। হারামাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আলহামদুলিল্লাহ সারা বছর, কারণ হচ্ছে কি আমি একটা মানুষের সাথে সারা বছরই কানেক্টেড। আমি এজ আ মার্কেটার এটাকে পজিটিভ বলবো, কিন্তু বাংলাদেশের নর্মাল মানুষ বলে রমজানেতে সেল বাড়ানো মানে কি, মানুষ হয়তো জানতে পারতেছে না। আমি কিন্তু এজ আ মার্কেটার আমি আপনাকে ইন্টার করেছি, বাট আপনি প্রথমে যে কথাটা বলেছেন, আমি রিটেনশনের ব্যাপারে তখন কিছু বলি নাই। মেইন তো আমরাও যে ভিডিওগুলো করি আমাদের চ্যানেল থেকে, বা আমরা যতটুকু বুঝি, মানুষ যখন রেগুলার অর্ডার করবে একজনের কাছ থেকে যখন বারবার নিব, কারণ বাংলাদেশি ই কমার্সের কাস্টমার কিন্তু খুব একটা বেশি নাই, যে সারা জীবনে কোনোদিন ই কমার্স অর্ডার করে না, ওকে আপনি যতই বোঝান একটা মেজর পার্সেন্টেজ অফলাইন থেকেই নেবে। এবং আমি নিজের দেখছি আমার লাইফে যে সে ওই এর চেয়ে কম দাম পাইলে অনলাইনে সে অর্ডার করবে না, সেই স্বপ্নতে যে ওই প্রোডাক্টটা কিনবে। তো এই ক্ষেত্রে আপনি ওই টাইপের কাস্টমারদেরই অ্যাট্রাক্ট করতে চান, যে যারা অনলাইনে অর্ডার করে, আগে হয়তো খারাপ জায়গা থেকে করতো, 2 নম্বর জিনিস করতো, এখন 1 নম্বর জিনিস করবে। আমার জায়গা থেকে যদি আমি বলি, আমার কাস্টমারের এক্সপিরিয়েন্স, মানে আমি যাদেরকে চাই এবং যারা আমার সাথে কানেক্টেড, সেটা হলো আমি দেখলাম যে মানুষজন দামের জন্য অভিযোগ করে, মানে দামের জন্য অভিযোগ করে, কিন্তু কোয়ালিটি এবং সার্ভিসের জন্য মানুষ মন খারাপ করে। দুটো কিন্তু খুব দুই জিনিস, এটা বুঝতে পারার মধ্যে একটা ব্যাপার আছে। মানুষ দামের জন্য অভিযোগ করে ভাইয়া দামটা একটু কম হলে ভালো হতো, কিন্তু তিনি যদি সার্ভিস খারাপ পান, যেটা নিচ্ছেন সেটা যদি ভালো না হয়, তিনি আমার থেকে দূরে সরে যাবেন। তিনি আর কখনোই আমার কাছ থেকে নেবেন না। তো আমি সেই মানুষজনদেরকে কাছেই চাই যিনি এটা নিয়ে যদি কোয়ালিটিটা ভালো হয়, তিনি আমাকে অভিযোগ হয়তো করতে পারেন, কিন্তু তিনি আমার থেকে কখনো দূরে সরে যাবেন না। দেখুন,
বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, আমি একজন ক্লায়েন্টের একটা মজার স্টোরি শেয়ার করি। আমি 2020, 21, 22 এই পর্যন্ত আমি নিজে সরাসরি ক্লায়েন্ট ডিল করতাম। অর্থাৎ ধরেন চ্যাটিং বলেন, ফোন কল ধরেন আমি নিজে শুনতাম এবং এদের সাথে আমি পুরোপুরি কানেক্টেড ছিলাম। তো 23 সালের শুরুর দিকে আমি যখন আমার টিম বিল্ড করলাম, প্রতিনিয়ত আমি তাদের সাথে বুঝাইতে চেষ্টা করলাম যে আমি আসলে আমার আমার ক্লায়েন্টদের সাথে আমি কীরকম কথা বলি। তো আমার তো অনেক ধরনের ক্লায়েন্ট ছিল। একজন ক্লায়েন্ট ছিল ভদ্রলোক, তিনি আসলে স্টুডেন্ট ছিল, সম্ভবত BCS এর প্রস্তুতি নিচ্ছিল সে। তো তিনি যখন আমার টিমের কাছে উনি 2-3 বার অর্ডার করেছে, তো এরপরে বেচারা আমার কাছে একদিন ফোন করে বললো যে ভাইয়া আপনার টিম তো আমার অর্ডার নিচ্ছে না। আচ্ছা, তো আমি বললাম কি বলেন? বলে হ্যাঁ ভাইয়া টিম নিচ্ছে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি, সমস্যা নেই। তারপর আমি আমার টিমকে ব্রিফ করলাম। তো আমি আমার টিমকে বললাম যে তোমরা কেন খেজুরটা দিচ্ছ না ওনাকে, উনি নিতে চাচ্ছে, তোমরা কেন দিচ্ছ না? বলে স্যার ওনাকে গত 3 বার খেজুর দিলাম, কিন্তু যতবারই ওনার সাথে আমরা কথা বলি উনি অভিযোগ করেন যে ভাই এরকম হয়েছে, এটা সমস্যা পাইছি, এটা ভালো লাগতেছে না, পাচ্ছি না এটা। তো স্যার ওনাকে যেহেতু সন্তুষ্ট করতে পারছি না, আপনি বলছেন যে আমার ক্লায়েন্টকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে, তো এই কারণে স্যার ওনাকে দিতে চাচ্ছি না আমরা এই জিনিসটা। আমি বললাম যে তোমরা ভুল জায়গায় আছো। আমি বললাম তোমরা কয়বার নিয়েছো, তো ওনার সাথে কথা বলেছো? হ্যাঁ। আমি বললাম দেখো ওনার সাথে আমিও অনেকবার মানে যোগাযোগ করেছি, উনি আমাকে বলে নাই, কিন্তু আমি বুঝে নিয়েছি উনি এই মুহূর্তে বেকার। উনি BCS এর জন্য সর্বোচ্চ ট্রাই করছে, উনি পড়াশোনার জন্য খুবই সময় ব্যয় করে। এই খেজুরটা যে উনি আমার কাছ থেকে নেয়, এটা উনি টাকার দিক থেকে ওনার উপরে জুলুম হয়। কারণ হচ্ছে উনি এখনো এটা কেনার পর্যায়ে পৌঁছাননি। ওনার যে ইনকামের লেভেল, উনি হয়তো 2টা বা 3টা টিউশনই করেন, করে উনি উপার্জন করছেন, কিন্তু উনি চিন্তা করছেন যে আমার সুস্থ থাকার জন্য, আমার ফোকাসটা পড়াশোনার জন্য আমাকে ভালো প্রোডাক্টটা নিতে হবে এখান থেকেই। এখন উনি বারবার, তো উনি জানেন সেরা জিনিসটাই আমি দিচ্ছি, কিন্তু উনি যেহেতু অ্যাফোর্ড করাটা ওনার জন্য কষ্টকর হচ্ছে, সেই জন্য উনি আসলে মনকে মানাইতে পারেন না যে এটার দামটা যদি আরেকটু কম হইতো আমি এটা অ্যাফোর্ড করতে পারতাম। এই জন্য উনি খুঁতখুঁতে স্বভাবের জায়গা থেকে এবং ওনার অ্যাফোর্ডেবিলিটির জায়গা থেকে উনি অর্ডার তো করেন ঠিকই, কিন্তু উনি মনকে মানাইতে পারেন না। কিন্তু উনি যদি বিশ্বাস করো যদি চাকরিটা পেয়ে যান, উনি আর কোনোদিন দামটা নিয়ে কোনোদিন কথা বলবেন না বা উনি অভিযোগ করবেন না। তো দেখো ওই জায়গাটাও তোমাকে বুঝতে হবে, কাস্টমারের পেইনটাকে তোমাকে ধরতে পারতে হবে যে ওনার জায়গাটা থেকে এরকমও তো হতে পারে যে একজন লোক আসলে ব্যাপারটা হলো যে উনি একটা ছোট চাকরি করেন 20,000 টাকার, কিন্তু বিয়ে করে ফেলছেন খুব দামি জায়গায়। তো দেখা যাবে এখন শ্বশুরের জন্য একটা জিনিস নেবেন, উনি হয়তো নর্মালি নিলে, ওনার বাসায় নিলে খেজুর নিতেন 500 টাকা কেজির, কিন্তু উনি জানেন যে এখন শ্বশুর বাড়িতে যাইতে হইলে তার প্রেস্টিজ ইস্যুর কারণে তাকে 2,000 টাকা কেজির খেজুরটা হারামাইন থেকে নিয়ে যাওয়া লাগতেছে। এখন আপনি যতই চেষ্টা করেন, তিনি কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না। খেজুর নিয়ে উনি সন্তুষ্ট থাকলেও এই যে দামটা, এই যে প্রাইসটা তাকে দিতে হচ্ছে, এইটা যেহেতু তার সক্ষমতার বাইরে চলে গেছে, তখন কিন্তু তিনি সন্তুষ্ট হইতে পারবেন না। তো এরকম কিছু ক্লায়েন্টও থাকতে পারে। সেই বিষয়টাকে আমাকে মাথায় রেখে মেনে নিয়েই আমাকে বিষয়টাকে ধরতে পারতে হবে এবং সেই ক্লায়েন্টকে সম্মান জানিয়ে তাকেও জিনিসটা দিতে পারতে হবে এবং আমার জায়গা থেকে যতটুকু করা যায় ততটুকু আমাকে দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ ক্লায়েন্টের পেইন পয়েন্টটাও আমাকে আসলে বুঝতে হবে এবং সবসময় উনি খুলে কথা বলবেন না, কিন্তু তার মনের কথাটাকে, সিগন্যালটাকে আমাকে ধরে নিয়ে আমাকে বুঝতে হবে এবং সেইভাবেই সেই জিনিসটা দিতে হবে। পরে অবশ্য ভদ্রলোককে আমি বলে দিয়েছি যে উনি এইভাবেই বলে এবং ওনাকেও বলে দিয়েছি যে ভাই আসলে ছেলে পেলে তো আমি আপনার বিষয়টা অনেক আগেই ধরতে পেরেছি, তো ওরা হয়তো ধরতে পারে নাই দেখে বিষয়টা এরকম, আপনিও কিছু মাইন্ড করবেন না। তো এরপর থেকে কন্টিনিউয়াস চলছে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত যাচ্ছে। এখানে একটা ভালো লেসন আছে, সেই লেসনটা এরকম যে কাস্টমারের সাথে নিজে যখন আপনি কানেক্টেড থাকেন, তখন একটা সুবিধা যেটা হয় যে আপনি অ্যাকচুয়ালি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সগুলো জানতে পারেন। আমরা যখন আগে কাজ করতাম, আমরা রেগুলার কিউসি শুনতাম। কিউসি মানে হচ্ছে কোয়ালিটি চেকের যে কলগুলা, যে কাস্টমার কি বলছে, কি বলতেছে। এখন যেটা করি আমরা, অনেক সময় যখন কোনো কোম্পানির সাথে টেলিসেলস নিয়ে কাজ হয়, মনে করেন 20টা-25টা এরকম অডিও আছে, অডিওগুলো এখন শুনি, যে কটা পারি শুনি, ডাউনলোড করে জেমিনি প্রোতে দেওয়া যায়। জেমিনি প্রোতে অডিওতে দিলে ওর থেকে প্যাটার্ন বের করা যায়। ও প্যাটার্ন বের করলে মনে করেন আপনি যদি 20টা অডিও দিয়ে দেন, ওকে জিজ্ঞেস করা হবে যে তুমি ভালো করে দেখো কোনটাতে প্রবলেম আছে এবং কোনো প্যাটার্ন আছে কিনা। 3-4 বার যখন
যখন আপনি রিফ্রেশ দিয়ে দেবেন, ও আপনাকে কয়েকটা প্রবলেম বলবে। তো এখন এই যে মানে ফার্স্ট হ্যান্ডে কাস্টমারের সাথে কানেকশন তৈরি করা, এটা কিন্তু মানে প্রোডাক্ট বেসড বিজনেসের ক্ষেত্রে অনেক কাজে লাগে। আপনাদের আরও কয়েকটা বিজনেস ছিল, আমি জানতে চাই যে কেন আপনারা ফুডের এটাতে বেশি ফোকাস করছেন? আমার যতটুকু বুঝছি আপনাদের এটাতে, অন্যগুলোতে কম ফোকাস করতেছেন, এটা কি কোনো কারণ আছে? হ্যাঁ, অবশ্যই কারণ আছে। আমি যদি বলি ফুডের জিনিসটার ক্ষেত্রে আমি দেখেছি যে বাংলাদেশে খুব বেশি মানুষ আমি যেভাবে কাজ করছি এভাবে কাজ করছে না। যেমন আমি আপনাকে বলি, অনেকের কাছে এই ডাটাটা নাই বা এই পরিসংখ্যানটা নাই। ধরেন যারা রেগুলার অনেক বছর যাবত, আমি তাদের কাছে চলোপটি, মানে মানুষ হিসেবে আমি তাদের কাছে ছোট, যারা হয়তো 40 বছর 50 বছর যাবত ইম্পোর্ট বিজনেসটা করছেন, ফলের বিজনেসটা তারা নিয়ে আসছেন বিভিন্ন দেশ থেকে, আপেল টাপেল এবং খেজুর নিয়েও কাজ করছেন। তার বয়স হতো, খেজুর ইম্পোর্ট করার বয়স হতো তার জন্য 50 বছর। আমরা ছোটবেলা দেখতাম, আপনিও দেখেছেন নিশ্চয়ই, বস্তায় করে খেজুর আসতো। এখনো মনে হয় বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মাছি উঠছে, এরকম ভন ভন করছে খেজুর জিনিসটা। কিন্তু গত 10-15 বছরে এই সিনারিওটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর পিছনের রিজনটা হলো, দেখেন 80 বা 90-এর দশক থেকে প্রচুর মানুষ মিডল ইস্টে চলে গেছে, তো তারা কাছ থেকে খেজুরটা দেখতে পেরেছে। এবং আমি যদি বলি 2010 থেকে এবং স্পেশালি 2015-র পর থেকে গড়ে বাংলাদেশের 3 থেকে 5 লক্ষ মানুষ উমরা করে, প্রায় 1 লক্ষ মানুষ হজ করে। তাই আমি যদি সবার ডাটাটাকে মাথায় নিই, 20 কোটি বাংলাদেশির মানুষের মধ্যে 50 লক্ষ মানুষ প্রবাসী হোক অথবা হজ উমরার থ্রুতে হোক, সৌদি আরবের খেজুর কোনো না কোনোভাবে এক্সপিরিয়েন্স করেছে। তো তার মানে আমি আমার মতো করে যে কোনো একটা জিনিস মানে আমি বিক্রি করে লাভবান হতে পারবো, এই জিনিসটার চিন্তা থেকে যারা অলরেডি কোয়ালিটিটাকে বুঝতে পেরেছে তাদের কাছে সেই কোয়ালিটিফুল জিনিসটা দিতে পারাটা কি বেটার কিছু না? অবশ্যই বেটার কিছু। তাহলে আপনারা অন্য জিনিসের জায়গায় খাবারের জিনিসটা ফোকাস করতেছেন, বিকজ আপনি একটা গ্যাপ দেখতেছেন। হ্যাঁ, ইয়েস, এটা খুব ভালো একটা জিনিস। যে না, হ্যাঁ, আমিও চিন্তা করতেছিলাম যে আমার যখন ছোটবেলায় বা আমি দেখতাম ইভেন 2010, 12, 15-র দিকে বাবার সঙ্গে যেতাম, তখন আমি দেখছি যে আমি আপেল কিনতাম, পাশে মাছি ভনভন করতেছে, ইটস আ থিং। আচ্ছা, এখন বর্তমানে হারামিন স্টোরের নেক্সট পরিকল্পনা কি অ্যাজ আ বিজনেস? আমার বিজনেসের যদি বলেন পরিধি, আসলে হারামাইনটাকে আমি বাংলাদেশেই সীমাবদ্ধ রাখতে চাই না। আমি চাই এই ওয়াও ফিলটা যেন মানে সারা বিশ্বে আমি এটা নিয়ে কাজ করতে পারি, কারণ ওয়াও ফিলটা সব জায়গাতেই প্রয়োজনীয়তা রয়েছে। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে থেকে আপনি জানেন যে বাংলাদেশে খাদ্যের ভেজালটা নিয়ে বাংলাদেশে ভয়াবহ রকমের জায়গায় আছে, মানে কেউ কাউকে ট্রাস্ট করে না। এবং আমি শুরু থেকে যে জিনিসটা করছি, ব্র্যান্ড নিয়ে কাজ করছি। আপনি আমাকে একটা জিনিস আমার দুর্বলতা ধরতে পারেন, আমিও সেটা বলে দিচ্ছি যে আপনি আমাকে বলতে পারেন যে আপনি তো নিজে খুব কম প্রোডাক্টকে আপনি আপনার কোম্পানি থেকে মানে দিতে পারছেন, মানে আপনার নিজের বানানো প্রোডাক্ট কম। হ্যাঁ, খুব কম। কারণ বাংলাদেশে তো খেজুর গাছ হয় না, ঠিক? হ্যাঁ, হয় না, মানে শুধু খেজুর না, আমরা তো আর অনেকগুলো নিয়ে কাজ করছি। যেমন আমি ঘি নিয়ে একটা ভালো কাজ করছি, খেজুরের বিস্কিট নিয়ে কাজ করছি, তারপরে আপনি বলতে পারেন জাফরান নিয়ে কাজ করছি, 3 ফল নিয়ে কাজ করছি, অলিভ অয়েল নিয়ে কাজ করছি। তো এর মধ্যে সকল প্রোডাক্ট কিন্তু আমার নিজের না, আরো অনেক অনেক প্রোডাক্ট আছে, বাদাম নিয়েও কাজ করছি। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমি অনেকগুলো ক্ষেত্রে আমি একটা ব্র্যান্ডকেও চুজ করেছি, মানে এই নির্দিষ্ট ব্র্যান্ডটার একটা বড়। এখন এটা কেন? কারণ আমি মনে করেছি, হ্যাঁ, আমি কেন ওই ব্র্যান্ডটাকে চুজ করলাম, কারণ আমি যখন নিশ্চিত হয়েছি যে ওই ব্র্যান্ডটার ব্যাপারে আমি যেরকম আশ্বস্ত এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ব্র্যান্ডটার ব্যাপারে নিশ্চিত আস্থা রাখে, তারপর আমি আসলে আমারটার সাথে এই ব্র্যান্ডটাকে দিচ্ছি। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি আস্তে আস্তে বড় হইতে থাকবো এবং ওই যে ব্র্যান্ডের প্রতি যে আস্থাটা, যে কোয়ালিটিটা, আমি ঠিক সেই জিনিসটাই মানুষের কাছে ইনশাল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হয়তো এই মুহূর্তে আমি একটা ব্র্যান্ডের উপরে ভরসা করে দিচ্ছি, কিন্তু নেক্সট আমি আমার ব্র্যান্ডটাকে ওই জায়গায় নিয়ে যাব যেন এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ হারামাইন থেকে একদিন প্রোডাকশনে যায়। এটা যখন আমি চিন্তা করি, আমি কমন সেন্সে যেটা মনে হয়, বাংলাদেশে মতো একটা প্রাইস সেন্সিটিভ কান্ট্রিতে আপনি খেজুর বিক্রি করছেন, তারপরে ওটাতে বাছাই করছেন, ম্যাস প্রডিউস করতেছেন কম, ভালো প্যাকেজিং দিয়ে প্রপারলি কাজটা করতেছেন, এবং আপনি এমন প্রোডাক্ট নিয়ে কম কাজ করতেছেন যেগুলো দিয়ে ধরেন কালকে হারামাইনের আরো 50টা অর্ডার আনা পসিবল, অনেক অনেক কিছু নিয়ে কাজ করতেছে। সো এইটা আমি তখন আসলে ভাবার চেষ্টা করি, আর যখন ভাবি তখন মনে হয় যে ইটস
লিটল বিট ডিফিকাল্ট। বাংলাদেশের মতো একটা দেশে আমার কাছে মনে হয় এটা একটু ডিফিকাল্ট, বাট তারপরেও যেহেতু চলতেছে ঠিক মতো, আশা করতেছি ফিউচারে ভালো চলবে। আপনার ইম্পোর্টের কিছু স্টোরি আছে যেগুলো আপনি আমাদেরকে অফ এয়ারে বলছিলেন, যতটুকু আপনার বিজনেসের প্রাইভেসি মেনটেন করে রাখা যাবে ওই জায়গাটা থেকে আমি একটু মানে দ্বিমত পোষণ করে একটু মানে দিতে চাই। আপনি বলছিলেন যে বাংলাদেশে প্রাইস সেনসিটিভ এর একটা জায়গা আছে, এই জায়গাটা আছে, এটা সত্য, এই কথাটা একদমই সত্য। তবে আমার কিছু ভিন্ন মানে অবজারভেশনও রয়েছে সেটার ক্ষেত্রে। দেখুন, যখন মেট্রো রেলটা হয় তখন আমরা অনেকের কাছে এরকম আলোচনা শুনেছি যারা মেট্রো রেলেও উঠে অনেকে ভিক্ষা করবে, যেখানে 40 টাকা দিয়ে গুলিস্তান যাওয়া যাচ্ছে, ঠিক আছে, মানে মিরপুর থেকে বা উত্তরা থেকে কেন একজন মানুষ এটা দিয়ে যাবে, কেন যাতায়াত করবে? আমরা তো দেখছি মেট্রো রেল ভালোই চলছে এবং সেখানে যা যা আশঙ্কা করা হচ্ছিল সেই জিনিসগুলো হচ্ছে না। তার মানে হচ্ছে একটা বড় সংখ্যক মানুষ এই ঢাকা শহরে এবং পুরো বাংলাদেশে রয়েছে যারা তার সময়টাকে বেশি ভ্যালু দিচ্ছে, তো সেই জায়গা থেকে তার কোয়ালিটিটাকে বেশি ভ্যালু দিচ্ছে, ঠিক আছে। সেই জায়গা থেকে আমি মনে করছি আমি তো নিশ্চয়ই 20 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবো না, পৌঁছানো সম্ভবও না, তাহলে বাকিরা আর বিজনেস কি করবে? তো আমার জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমি কেননা সেই লোকগুলোকেই খুঁজে বের করি, তাদের কাছেই পৌঁছাই যারা কোয়ালিটিটার সাথে মনে করে যে না, এই কোয়ালিটির সাথে তিনি আমাকে বেস্ট জিনিসটা মানে দিতে পেরেছে, আমি যে প্রাইসটা দিচ্ছি এটার সাথে এটা পারফেক্ট। দেখুন, একটা লোক যখন অনলাইনে অর্ডার করে, তিনি যদি ঘরে বসে বেস্ট প্রোডাক্টটা পায় তাহলে তিনি একই সাথে সময় বাঁচালেন এবং অনেক বেশি অর্থও বাঁচালেন। অনেকে বলবেন যে ভাই ডেলিভারি চার্জ দিচ্ছি না। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি ধরেন কথার কথা যে আপনি বাসা থেকে বের হয়ে আপনি যাবেন একটা ভালো খেজুর কিনতে হলে আপনাকে ফলমন্ডিতে বা বিভিন্ন জায়গায় যেতে হবে, বাছাই করে নিতে হয়। মজার ব্যাপার, আপনি যখনই বের হচ্ছেন বাসার দেখবেন যে আরো দু একটা জিনিস, আসার সময় বাসার অমুকের জন্য একটা ফুচকা নিয়ে আসতে হবে, অমুকের জন্য একটা আইসক্রিম নিয়ে আসতে হবে, এবং আপনি যে গেলেন আসলেন এটার যে যাতায়াত ভাড়াটা এবং সময়, এই পুরো জিনিসটা কিন্তু আপনি অনলাইনে বসে সেভ করছেন। এবং আমি যে জিনিসটা সেভ করি স্পেশালি, এটা তো অন্য অনলাইনে করে, আমি বলি আমি যখন আপনাকে একবার দিচ্ছি, আপনাকে আর প্রত্যেকবার প্রোডাক্টটা কেনার সময়ের যে বাছাই করা লাগে 10টা পেজ ঘুরতে হয় যে আধা ঘন্টা সময়, আমি হারমান স্টোর আপনাকে প্রত্যেকবার, আপনি যদি বছরে 20 বার কনজিউম করেন, আমি এই 20 মিনিট করে আমি আপনার একটা লম্বা সময় বাঁচিয়ে দিচ্ছি। এটা আপনাদের সেলস পিচে আছে? গুড, নাইস। আমি আপনার সেই সময়টুকু বাঁচিয়ে দিচ্ছি। এই সময়টুকু বাঁচানোর জন্য আপনাকে কিছুটা প্রাইস দিয়ে কোয়ালিটিটাকে আপনাকে কনজিউম করতে হবে। আমার বাংলাদেশের ই কমার্স সম্পর্কে একটা জিনিস খুব খারাপ লাগে, চলেন আর আমরা একটা শুধুমাত্র জেনারেল বিজনেস নিয়ে কথা বলি। কালকে আমি একজনের একটা বিজ্ঞাপন দেখলাম, আমি জানি না আপনি এগুলো করছেন কিনা, করলে আপনি বলতে পারেন, সমস্যা নেই, সবচেয়ে পজিটিভ নিয়ে কথা বলবো এমনও না। উনি বলেছেন এরকম যে এই প্রোডাক্টটি আপনারা অনেকদিন ধরে দেখছেন কিন্তু অর্ডার করছেন না, আর অর্ডার করে ফেলুন, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্ট খুলে দেখে পছন্দ হলে টাকা দেবেন, নয়তো টাকা দেবেন না, এরকম বলছে, এবং অগ্রিম অর্ডার করতে কোনো টাকা দিতে হবে না। প্রবলেম যেটা, আমি এজ আ মার্কেটার আপনাকে বলি, আপনিও জানেন, তারপরে বলি, এইটার কারণে না অনেক কম্পিটিটররা বট ছেড়ে দিচ্ছে, ফেক অর্ডার আসতেছে, মানুষের যে ই কমার্সের প্রতি একটা ট্রাস্ট ইস্যু থাকতেছে এটা আরো বাড়ছে। পৃথিবীর, আপনি বিদেশ থাকছেন, আপনি জানেন, খুব কম দেশ আছে যেখানে ক্রেডিট কার্ড কম ইউজ করা হয়। ক্রেডিট কার্ড আমি বাদ দিলাম, ক্রেডিট কার্ড আমি রেকমেন্ড করতেছি না, আমি বলতেছি যে যেখানে অনলাইন পেমেন্টটা কম হয়। অনলাইন যদি একজন পেমেন্ট করে দেয় তাহলে তার পুরো জিনিসটা সিমলেস হয়, ওটিপির জন্য ওয়েট করবে, দিবে, দেখবে, খুচরার জন্য ঝামেলা করবে। আমরা যখন মার্কেটিং নিয়ে কাজ করি আমরা অনেক প্যারা খাই। এটার কারণে প্যারা খাই কেন? অনেক মানুষ ফেক অর্ডার করে। আমি গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম, ওনার আমের বিজনেসে 56টা অর্ডার আসছে, তার মধ্যে 52টাই ফেক। আপনি বুঝতেছেন কি অবস্থা আপনাদের? আমি জানি ফেক অর্ডারের পরিমাণ কম, এটার জন্য অনেক টেকনোলজি, অনেক কিছু করা লাগছে, বাট আমি বলতে চাচ্ছি এটা যখন বাংলাদেশের এমন বিজনেস আছে যারা এসএসএল আনে নাই বা বিভিন্ন পেমেন্ট গেটওয়ে করে নাই বলে মানুষের কাছ থেকে এরকম ক্যাশ অন ডেলিভারিকে এত বেশি প্রমোট করতেছে একটা দেশে, যেখানে আমাদের ই কমার্স, আমি তো অনেকদিন ধরে কাজ করতেছি, 20 সাল 21 সালে আমি যখন একটা কোম্পানিতে ছিলাম, তারা বেস্ট ই কমার্স হয় এই বছর, তখন আমরা খুবই হোপফুল ছিলাম যে নেক্সট 3-4 বছর 5 বছরে আমরা এসে যাবো। তারপরে এই যে ইভ্যালিড স্ক্যামটা হলো, এটা হলো, ওটা হলো, বাংলাদেশ এই রাশিয়া ইউক্রেনের ওয়ার হলো, এত কিছুর পরে ই কমার্স এখন আর ওই লেভেলে যায় নাই ও পর্যন্ত এখনো। আমার তখন অনেক খারাপ লাগে নিজের কাছে, কারণ এটা হতে পারতো, কারণ আমার প্যাশন কাজ করে এই ইন্ডাস্ট্রিতে। আপনারা এই জিনিসগুলোতে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? ক্যাশ অন ডেলিভারির ব্যাপারে, রিটার্নের ব্যাপারে আপনারা কি ফেস করতেছেন? আমরা সত্যিকার বলতে, আমি এখানে যেহেতু নেগেটিভ বিষয়টা চলে আসছে, এটাকে একটু খোলামেলায় কথা বলতে চাই। এটা সত্য যে এখনো বাংলাদেশে
ইন্ডাস্ট্রিটা মানে অনলাইন ইন্ডাস্ট্রিটা এই লেভেলে পৌঁছায় নাই যে ক্যাশ অন ডেলিভারি থেকে বের হয়ে যাওয়া সম্ভব। আমি বলবো যে যদি আপনি মানে মাস লেভেলে যদি আপনি যেতে চান তাহলে এখনো এই জায়গাটা আমরা আসতে পারি নাই, তবে আসতে পারবো না সেটা আমি মনে করি না। একটা জিনিস দাঁড়াইতে একটা সিস্টেমে আসতে একটা লম্বা সময় লাগে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা একটু মানে বেশিই লাগে। আপনি দেখবেন যে ফেসবুকে অনেক সময় মিম এবং বিভিন্ন জিনিস চলে যে বাংলাদেশ নট ফর বিগিনার্স, বিভিন্ন জিনিস দিয়ে ইস্যু নিয়ে কথা বলা হয়। তা আমিও বলি যে বাংলাদেশটা এখনো অনলাইন বিজনেসের জন্য শতভাগ এখনো তৈরি হয়নি। হচ্ছে, অনলাইন বিজনেস আমরা করছি, কিন্তু অনেক বেশি বিষয়কে মানে আমরা ওভারকাম করে বিজনেস করছি। এটাই জানতে চাচ্ছি অ্যাজ আ এন্টারপ্রেনার আপনি কি এখন আমি এখানে বলি, দেখেন এখানে কি কি বিষয়গুলো ঘটে। আমি যদি আমার খেজুরের লাইনের বিজনেসের কথা বলি, দেখুন কি ঘটে। মানে একটা ব্র্যান্ড, আপনি আমাকে একটা লোক 2019 সালের শেষ থেকে দেখছে, এখনো পর্যন্ত এটা 2026 চলছে, প্রতিনিয়ত সে দেখছে। আমি 2019-এর শেষে 20 থেকে যখন আমরা বিজনেসে একদম শুরু করেছি, আমি অনেকগুলো নাম বলতে পারবো যাদেরকে আমি চিনতাম, কিন্তু গত 3-4 বছরে এরা সবাই মাঠ থেকে হারিয়ে গেছে। এখন তারা কি তাদের স্ট্র্যাটেজি সাজানোর জন্য হারিয়ে গেছে? ব্যাপারটা পুরোপুরি তাও না। ব্যাপারটা হচ্ছে যে তারা আসলে বিজনেসটা কিভাবে করতে হয়, বিজনেস মডেলটা কি এবং ই কমার্সটা কিভাবে চলে, সেই বিষয়টাই তারা ধরতে পারেন নাই, এই কারণে হারিয়ে গেছে। এবং নেক্সট কিছুদিনের মধ্যে আরো অনেকে হারিয়ে যাবে। এবং আমি কয়েকটা পেজ এরকম চিনতাম যারা ভালো করছিল, আমি দেখতাম, আমি তাদেরকে এবার খুঁজে দেখলাম গত 3-4 মাসের মধ্যে দেখলাম যে রমজানের মধ্যে তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই। আমি অবাক হলাম যে তাদের অ্যাক্টিভিটিস নাই কেন, এবং আমি অবাকটা হয়েছে ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম যে উনি এত তাড়াতাড়ি হারিয়ে যাবেন। আমি ভেবেছিলাম আরো 6 মাস বা আরো 1 বছর উনি কন্টিনিউ করবে, এত তাড়াতাড়ি হারিয়ে যাবে না। হারিয়ে গেল কেন? আমি এখন যে কথাটা বলবো এটা উদ্যোক্তাদের জন্য, স্পেশালি যারা উদ্যোক্তা রয়েছেন, এটা তাদের জন্য বোঝার ব্যাপার। দেখেন বাংলাদেশের উদ্যোক্তারা কি করে। আমি যদি আমার খেজুরের বিজনেসে বলি, ওনারা করেন কি, একজনের কাছ থেকে উনি প্রথমে 20,000 টাকা বা 30,000 টাকার কিছু প্রোডাক্ট নিয়ে আসেন, এবং যেহেতু ইম্পোর্টাররা প্রোডাক্ট নিয়ে আসেন, তিনি জানেন না, তিনিও যেহেতু নির্ভরশীল, তিনি নিজে যেহেতু সেল করেন না, তিনি নির্ভরশীল থাকেন যারা সেল করবে তাদের উপরে। তো 20-30,000 টাকা নিয়ে আসার পরে 2-3 বার ট্রানজাকশন হওয়ার পরে উনি তাকে বিশ্বাস করতে শুরু করেন, তাকে 1 লাখ টাকার ক্রেডিট দিয়ে দেন বা 2 লাখ টাকার ক্রেডিটে মাল দিয়ে দেন। ইনি আবার বিজনেসটা করতেছেন। এই লোক আবার করে কি, এজেন্সির সাথে যুক্ত হয়, এজেন্সিকে বলে যে ভাই একটু ডলারে আমাকে একটু ক্রেডিট দিয়ে চালান, এবং এজেন্সি মনে করে কি, ধরেন কথার কথা যে আমার চালাইতে হইতেছে 130 টাকা করে, তার সাথে চুক্তিতে বলে আছে ঠিক আছে আপনি আমাকে ডলার দিবেন 150 টাকায় বা 160 টাকায়, সেও রাজি হয়ে যায়, কারণ টাকাটা তো তার পকেটের না। আর 1 লাখ টাকা যে বাকি পাইছে, এই টাকাটাও তার পকেটের না, এই টাকাটা নিচে হচ্ছে ইনভেস্টর থেকে, সে মালটা নিছে ফ্রিতে, ইম্পোর্টার থেকে, আর এদিক থেকে এজেন্সি থেকে একটা কি নিচ্ছে, সে সার্ভিস নিচ্ছে, মাস শেষে দিবে। সে ধুম ধারাক্কা, মনে করে আমাদের মতো এজেন্সি না, ডলার বুস্টিং এজেন্সি, জি মানে ডলার বুস্টিং করা এজেন্সি, এই দিছে ধুম ধারাক্কা একটা সেল দিচ্ছে, একটা খুব হাইপ, সে একটা কম দামে দিয়ে দিচ্ছে, কোয়ালিটির কোনো বালাই নাই সেটা নিয়ে, এবং সেলও হচ্ছে, তার একটা ভালো সেল হচ্ছে, কারণ সে তো করছে যে অমুকে দাম দিয়ে দিছে, আমি তো অনেক কমে দামে পাচ্ছি, এবং তার কন্টেন্টের মধ্যে আসতেছে অমুক ডাকাত, অমুক এই, হ্যাঁ ঠিক আছে, সে মার্কেটের নয়া ডন, মানে তার ভাবসাবটা হচ্ছে যে আমি মার্কেটের নয়া ডন, আমি আইসা একদম ফাটায় ফেলবো। তো সে করতেছে, অনেকেই অল্প করে ঝাঁপায় পড়তেছে। মজার ব্যাপার হলো, যখনই 2 মাস 3 মাস যায়, তিনি দেখে যে আস্তে আস্তে সিপিআর হাই, এবং যাদের কাছে বিক্রি করছে এদের কাছে যখন ফোন দেয়, ও পাশ থেকে লোকটা একটা গালি দিয়ে বলে, ধান মিয়া এই ধরনের জিনিস আমাকে কেন পাঠাইলেন, আমি তো অমুক ব্র্যান্ড থেকে 3 বছর ধরে খেজুর নিয়ে, আপনি আমরা এত কথা বলেন, এই খেজুরটা কেন দিলেন। আর এই লোকটা যেহেতু তার মধ্যে প্রফেশনালিজম নাই, সে আবার তাকে গালি দেয় যে মিয়া আপনার অমুক জায়গা থেকে 600 টাকা কমে দিছি, এরকম কোয়ালিটি হবে না তো কিরকম হবে, আপনি এর থেকে কেমনে বেশি আশা করেন। তার মানে নো ব্র্যান্ড লয়্যালিটি, নো ট্রাস্ট, মানে এইভাবে বিজনেসটা হচ্ছে। এবং আমি নাম বলনা তো সমীচীন না, আমি বলতে পারবো যে এরকম এই মানে গত 3-4 মাসের মধ্যে আমার কাছে মিনিমাম 5 থেকে 6টা কেস আসছে। ইম্পোর্টাররা আমার কাছে বলছে যে ভাই এই লোকটারে চিনেন, আমি ওর কাছে 5 লাখ টাকা পাই, ওর কাছে 6 লাখ টাকা পাই। এজেন্সি, বুস্টিং এজেন্সি বা এরা কোনো না কোনো, ধরেন কোনো এক জায়গায় মিট আপ হয়েছে, ওখানের মধ্যে কথা বলে যে ভাই
এই লোকটাকে কি চিনেন, আপনি যেহেতু খেজুর বিক্রি করেন, এই লোকটাকে চিনেন, এরে আমি অনেকদিন ধরে খুঁজতেছি, এরে পাই না, আমি এজেন্সির আমি ভাই করে দিছিলাম, ওর কাছে 70,000 টাকা পাই, 60,000 টাকা পাই। তো এই হচ্ছে বিষয়টা। তো এই জায়গাটাতে দিন শেষে এখন আপনি বলেন, এই যে মার্কেটের একটা ভয়াবহ অবস্থা তৈরি করলো, সে নিজে ক্ষতিগ্রস্ত হইলো অবশ্যই। এবং আমি এটা বলতে চাচ্ছি, কেউ এই কথাগুলো সাহস করে বলে না। দিন শেষে এর একটা অধিকাংশ আমি যেহেতু হুজুর, এই কাজগুলোর একটা বড় অংশ দাড়ি টুপিওয়ালা এবং হুজুর এই কাজটা করছে। দিন শেষে এটা আমার জন্য অনেক বেশি লজ্জার হয় এবং আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। এবং আমি জানি এই ধরনের অনেক মানুষ এসে আমাদের কমেন্ট বক্সে, সে আমার থেকে কোনো প্রোডাক্ট নেই, সে শুধু শুধু ওইখান থেকে প্রতারিত হওয়ার কারণে এখানে এসে সে রাগ ঝাড়ে, কারণ ওকে তো খুঁজেই পাচ্ছে না, ওকে এখানে এসে ও কারণে রাগ ঝাড়ে। এখন আমি আমার টিমদেরকে বলি, দেখো একটা মানুষ প্রতারিত হয়েছে, তার রাগ ঝাড়ারও কোনো জায়গা নাই। তো সুতরাং আমার ইনবক্সটা খালি পাইছে, কারণ আমি যেহেতু সারা বছর অ্যাভেলেবেল আছি, আমার জায়গাটা যেহেতু সে খালি পাইছে, তার রাগটা তাকে ঝাড়তে দাও, কারণ সে তো প্রতারিত হয়েছে। ঠিক আছে, যদিও তার রাগটা ভুল জায়গায় সে এসে ঝাড়ছে, আমি তার কোনো ক্ষতিও করি নাই, তার সাথে আমার কোনো ট্রানজাকশনও হয় নাই, কিন্তু সে ভুল জায়গাটা আসছে। তো তার সাথে তোমরা মানে কথা বলো এবং তাকে বোঝানোর চেষ্টা করো যে বিষয়টা ভাই আমার কাছ থেকে নেন নাই, আমার এখানে কেন আপনি এসে মানে বাজে। এবং এরকম বহুবার হয়েছে, অনেকে এরকম ভাই ভাবছে, আমি ভাবছি যে আমার ক্লায়েন্ট হয়তো আমাকে বকা দিচ্ছে, আমি তাকে বারবার কল দিয়ে যাচ্ছি, মেসেজ করে যাচ্ছি, করে যাচ্ছি, ওনার কোনো রিপ্লাই নেই। এবং দিন শেষে পরে জানলাম যে উনি আমার কাছ থেকে কোনোদিন অর্ডার করে নাই, কিন্তু অনলাইনে তাকে বললাম যে ভাই আপনি কি কোথাও থেকে প্রতারিত হয়েছেন। একটা বড় সংখ্যক মানুষকে এই সকল মানুষজন এসে অনলাইনের প্রতি বিতৃষ্ণা বাড়িয়ে দিচ্ছে। এবং দিন শেষে এই কারণে আপনি যে বলবেন তার উপরে রাগ করার কিছু নাই, তিনি কেন মানে বলতে বাধ্য হচ্ছেন যে আপনি ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে থেকে দেখে শুনে বুঝে তারপরে নেবেন, কারণ হচ্ছে এই ট্রাস্টটা তো কিছু মানুষ নষ্ট করে দিয়েছে। তো সেই জায়গাটা থেকে এইটার বিভিন্ন ধরনের আছে। এখন আমার জায়গা থেকে আমি হয়তো ক্লায়েন্টদের থেকে আমি প্রচুর পরিমাণে প্রতারিত হয়েছি আমি নিজে। আপনি বললেন যে কাস্টমারদের থেকে আপনি প্রতারিত হয়েছেন, এটা কিভাবে? এখানে আসলে ঘটে কি, যখন আপনার ক্লায়েন্টের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন অনেক সময় ক্লায়েন্ট সুযোগ নেয়। তো সেই জায়গাটাকে যখন মানে বিজনেস কিন্তু ভাই একটা ট্রাস্ট, অবশ্যই সেই ট্রাস্টটা মানে লম্বা সময় হলে সেই ট্রাস্টটা আরো অনেক বেশি বেড়ে যায়। তো সেই সময়টাকে যদি কেউ ক্লিক করতে চায় যে এটাকে কাজে লাগিয়ে তিনি একটা প্রতারণার জাল ফালবেন, তখন সেটা তার জন্য সহজ হয়ে যায়। এরকম একটা প্রতারণার জাল বলি, ধরেন একজন ক্লায়েন্ট আমার কাছ থেকে 2বার অর্ডার করেছেন বা 3বার অর্ডার করেছেন, চতুর্থ অর্ডারের সময় তিনি বলছেন যে ভাইয়া এটা হচ্ছে আমার শ্বশুরের বাসার অ্যাড্রেস আর এটা আমার বাসার অ্যাড্রেস, তো আপনি আমার শ্বশুরের বাসায় প্রোডাক্টটা দিয়ে দেন, এটা দিবেন 0 কন্ডিশনে, কারণ এটা আমি গিফট দিচ্ছি, আর আমার বাসায় ডাবল প্রাইসিংয়ে আপনি দিয়ে দিবেন, অর্থাৎ ওই টাকাটাও আমার কাছ থেকেই নিবেন। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? তো ধরেন কথার কথা যে আমার শ্বশুরের বাসায় 1 কেজি খেজুর গিয়েছে, আমার বাসায় 1 কেজি খেজুর গিয়েছে, কিন্তু আপনি 2 কেজির বিল করবেন আমারটার সময়, আগে আমার শ্বশুরের বাসায় ডেলিভারি দিবেন, এরপরে আমার বাসায় ডেলিভারিটা দিবেন। তো এখন শ্বশুরের বাসায় যখন ডেলিভারিটা গিয়েছে, সেটা ফ্রি গিয়েছে, কেউ একজন রিসিভ করেছেন, যখন ওনার এখানে গিয়েছে তখন আর ভদ্রলোক রিসিভ করছেন না। পরবর্তীতে যখন আবার শ্বশুরের এখানে গিয়ে যাওয়া হয়েছে, কারণ তিনি নিয়েছিলেন, বলেছিলেন যে আমি 3 তলায় থাকি, 3 তলা থেকে নিচে নেমে এসে নিয়েছিলেন, কিন্তু আসলে উনি থাকেন না, আসলে উনি ওখানে থাকেন না। তো তার মানে হচ্ছে যে একে দিয়ে তিনি একটা প্রতারণা করলেন। এবং ওনারা এটাই করেন 3বার 4বার দিয়ে, এবং সেই পার্সেলটার অ্যামাউন্ট যদি 5-6 হাজার বা 10,000 টাকার হয়ে যায়, তখন কিন্তু অনেক হতে পারে। এবং এর আগের ভলিউমগুলো যদি উনি 1-2-3 হাজার করে থাকেন, উনি যদি 5-10 হাজার করেন, স্বাভাবিকভাবে অবিশ্বাসের জায়গা থাকে না। তো অনেক সময় এই ধরনের প্রতারণার ফাঁদ হতে পারে। যে এজেন্ট যদি সহজ সরল হয়, তখন তারা এই ধরনের প্রতারণার ফাঁদে তৈরি হয় না। সহজ সরল না, মানে এজেন্ট তো ভাবে যে ভালো বড় কাস্টমার পাইছি, বলছে আমি এটা ভালো করে না করলে স্যার আমাকে বকা দিবে, তো সেই জায়গায় তো আমার মনে হয় এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের 80% সেলার গিয়েছে। এই ধরনের অভিজ্ঞতা নাই এরকম কেউ নাই, সবারই টুকটাক এরকম কোনো না কোনো অভিজ্ঞতা গিয়েছে। যারা আগে থেকে এই বিষয়টাকে মানে নিশ্চিত করেছে, তারা হয়তো এই ঝামেলায় পড়তে হয়নি। কিন্তু যারা অনেক বেশি কাস্টমারকে ট্রাস্টটাকে অনেক বেশি মূল্যায়ন করে, তারা
এইভাবে সাফারার আমার মনে হয় এখানে আপনাদের মতো মানুষের আরো অনেক আগায় আসতে হবে, কারণ কেন বলতেছি, বাংলাদেশের ইকোসিস্টেমের খুবই খারাপ অবস্থা বর্তমানে। এবং শুধুমাত্র যে খাবারের বিজনেস, প্রোডাক্ট বিজনেস না, আপনি যদি কোর্সের বিজনেস বলেন, মেন্টরশিপ বিজনেস বলেন, যে কোনো বিজনেসের কথাই বলি, আপনি যে আমাদের লাস্ট নেক্সট লিডার্সের ইভেন্টে গিফট পার্টনার ছিলেন, আপনি দেখেছেন ওখানে কত লোক আসছে, কি হয়েছে, এবং পার পার্সন থেকে হিসাব করলে কত টাকা আসছে, ওইখানে আমরা যে বিরিয়ানির কোয়ালিটি দিছিলাম, সবকিছু মিলে আপনি জানেন কত টাকা আসছে। অনেকে এমন মন গড়া কমেন্ট করে অ্যাবাউট সামওয়ান ফ্রম আওয়ার এজেন্সি যে উনি তো এখন কোর্স বিজনেসে নামছে, ওনার একটা কোর্সে কোটি কোটি টাকা হাতায় নিল। এখন আমি চিন্তা করতেছি কোটি টাকা কই, আমরা তো জানবো, কারণ আমরা তো পার্টনার, কোটি টাকা তো আসতেছে না, আমরা তো দেখতেছি। তো তখন আসলে আমার মনে হয় যে এই জিনিসটা উনি পাইলো কই, এক্স্যাক্টলি সেম অন্য খেজুর কিনে ওনার সমস্যা হয়েছে, কারো না কারো কাছে উনি প্রতারিত হয়েছে, হওয়ার কারণে উনি যখনই দেখছে অনলাইনে কেউ কিছু শেখাতে যাচ্ছে চলে আসছে। সো এটা যে শুধুমাত্র প্রোডাক্টের ক্ষেত্রে তা না, এটা মানুষের কোর্সের বিজনেস বা একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রেও সেম জিনিসই কাজ করছে। আরেকটাই ব্যাপার হচ্ছে, আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই ব্যবসা এই পর্যন্ত করার ক্ষেত্রে আপনারা একটা D2C ব্র্যান্ড, ডিরেক্ট টু কনজিউমার ব্র্যান্ড, আপনারা কনজিউমারকে ডিরেক্টলি বেচেন। ইন্ডিয়া এই ক্ষেত্রে অনেক আগায় গেছে। ইন্ডিয়াতে এমন অনেক বড় বড় কোম্পানি আছে যারা একটা দুইটা আইডিয়া থেকে তৈরি হয়েছে, যেখানে একটা স্কিন কেয়ার ব্র্যান্ড চলে গেছে আপনার মিলিয়ন্স অফ ডলারে। বাংলাদেশ, ইন্ডিয়ার একটা কোম্পানি আছে খুবই অদ্ভুত একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে, যেটা বাংলাদেশে হয়তো অত বড় মার্কেট নাই। কোম্পানিটার নাম হচ্ছে ফার্স্ট ক্রাই। এটা একটা ইউনিকর্ন বিজনেস। ইউনিকর্ন যারা বুঝেন না, $1 বিলিয়ন তাদের কোম্পানির ভ্যালুয়েশন। বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স বাংলাদেশে মানে ইউনিকর্ন এই মুহূর্তে একমাত্র বিকাশ। তাহলে আপনি বুঝতে পারতেছেন একটা কি বিক্রি করে ফার্স্ট ক্রাই। ছোট বাচ্চা যখন পৃথিবীতে জন্ম নেয়, তার নেতা বা তার যে ডায়াপার, তার বিভিন্ন জিনিসপত্র লাগে, খেলনা, দোলনা, এই টাইপের জিনিসপত্র বিক্রি করে। এই টাইপের জিনিসপত্র বেচে, অবশ্য আপনি বলবেন ইন্ডিয়ার জনসংখ্যা বেশি, সবই, বাট ইন্ডিয়াতে এখনো পর্যন্ত ওই যে কার্ডের পেনিট্রেশন থেকে শুরু করে ক্যাশ অন ডেলিভারি কম, এগুলো হয়েছে। আপনার কাছে এতগুলো কথা বলার পরে কোয়েশ্চেন যেটা, বাংলাদেশে এই যে ধরেন আপনারা D2C-তে, আপনার কাছে অপরচুনিটি কি কি জিনিস লাগে, এরকম 2-3টা জিনিস বলেন, এবং ইস্যুস কোন জিনিসগুলো আপনি দেখতেছেন বর্তমানে, বা ধরেন পলিসি লেভেলেও বা ইভেন সরকারের ক্ষেত্রেও কি কি জিনিস করা যেতে পারে যেগুলোতে আপনাদের হেল্প হবে। অনেকগুলো জিনিস একবারে জিজ্ঞেস করলাম, আপনি একটু বলেন। আমি প্রথমে হচ্ছে যে D2C-র সুবিধার জায়গাটা কোনটা, এটা আমি আগে বলবো। আমি ওই কোম্পানি সম্পর্কে একটু মানে কমেন্ট করতে চাই। ব্যাপারটা হলো এটা কেন হবে না, কারণ আপনি যে প্রোডাক্টগুলো বললেন, এই প্রত্যেকটা প্রোডাক্ট একজন কনজিউমারের ইমোশনের সাথে জড়িয়ে আছে। ইয়েস। তো তার প্রত্যেকটা ভালো মোমেন্টের সহযোগী হয়েছে এই কোম্পানিটা। তো প্রত্যেকটা ভালো মোমেন্ট যখনই তৈরি হয়েছে, তার সাথে একটা কানেকশন বিল্ড আপ হয়েছে। এখন আমি আমার জায়গা থেকে বলি, আমি আমার কোম্পানিটা কিভাবে দেখি, আমি আমার D2C কেন আমি করছি, কেন আমি B2B-তে যাই না, বা D2C-টাকে আমি কেন মানে দিন দিন বাড়ানোর চেষ্টা করছি, কারণ আমি কিছু মোমেন্টস কাস্টমারের থেকে ফিডব্যাক পাই যেগুলো নিয়ে জানান। ধরেন একজন মা যার সকালবেলা খুব একটা ব্যস্ত সময় কাটে, বাচ্চার জন্য টিফিন ক্যারিয়ারটা রেডি করে দিচ্ছেন যে দুপুরবেলা টিফিন এসে কি খাবে, সেখানে তিনি 2টা খেজুর আলাদা করে দিচ্ছেন ফ্রিজ থেকে বের করে, হারামাইনের খেজুরটা, যে ও সবকিছু না খেলেও যদি খেজুরটা খায় অন্তত 2 পিস, ওর পুষ্টির ঘাটতিটা ঠিক থাকবে। যিনি সকালবেলা ব্যায়াম করছেন, স্বাস্থ্য সচেতন মানুষ, তিনিও সকালবেলা ফজরের নামাজটার পর আমার সেই খেজুরটা খাচ্ছেন। যিনি সাপ্তাহিক রোজা রাখেন এবং রমজান মাসে রোজা রাখেন, তিনি এখন সারাদিনের ইবাদত শেষে তিনি ক্ষুধার্ত একটা মানুষ, এই সময়ের যে ফিলিংসটা, এই সময় তিনি যেটা মুখে দিবেন, সেই সময় হারামাইনের খেজুরটা যাচ্ছে। এই যে মোমেন্টসগুলো। আবার ধরেন একজন স্ত্রী তার স্বামীর জন্য দুপুরবেলা যে লাঞ্চটা তৈরি করে দেয়, যে দেখা যায় অনেক সময় 3-4টা বাটি থাকে, আজকে হয়তো সব রকমের আইটেম পুরো দেওয়ার ছিল না, উপরে বাটিটা খালি যাবে, সেই জায়গাটায় 2টা খেজুর দিয়ে দিল, যে আচ্ছা ঠিক আছে বাটিটা খালি না দিই, আমাদের মা বোনদের যে স্বভাব আর কি, যে খালি না দিয়ে 2টা খেজুর দিয়ে দিই, হাজবেন্ড যেন 2টা খেজুর নিয়ে নেয়। এই যে মোমেন্টসগুলো, এইগুলোর সাথে জড়িয়ে থাকতে পারার যে একটা মানে ভালোবাসার জায়গা, এবং এটা যে আপনাকে কেক দেয়, যে প্রশান্তিটা আপনি পান, এটা তো আপনি B2B-তে পাবেন না। কারণ B2B-তে আপনি একজনের সাথে ডিল করছেন, একটা প্রোডাক্ট তারে দিয়ে দিচ্ছেন, এইটা D2C-র দিকে পাওয়া যায় না। আমি আসলে ওই ওয়াও ফিলটার লোভ আমার মধ্যে আছে, যে ওই মোমেন্টসগুলো আমি চাই, মানে তার সাথে আমার এই কানেকশনটা সে থাক, সে যেন তার বিভিন্ন সুন্দর মুহূর্তগুলোতে বন্ধুরা আড্ডা দিচ্ছে, আপনিও শেয়ার করছিলেন যে বন্ধুদেরকে নিয়ে, যে বন্ধুরা একসাথে মানে বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে, সেই জায়গাটার মধ্যে আমার হারামাইনের গাহুয়াটা খাচ্ছে, সাথে একটা খেজুর নিয়ে খাচ্ছে, এই যে ওয়াও ফিলটা। বাসায় কালকে একজন মেহমান আসবে, তো সেই মেহমানের জন্য তিনি চিন্তা করতেছে
এমনি তো নর্মাল এটা দিয়ে রান্না করি, কালকে হারামাইনের ঘিটা ব্যবহার করব। তিনি হারামাইনের ঘিটা যখন ঢালে যে রান্নার স্বাদটা হবে এবং খেয়ে সবাই প্রশংসা করবে, এই যে গৃহিণী রাঁধুনি তিনি যখন রান্নাটা করছেন তার মধ্যে যে একটা আবেগ কাজ করছে এবং সবাই পরদিন যখন তার খাবারের প্রশংসাটা করছে, এই যে ভালোবাসার জায়গাটুকু সেখানে টেবিলের মধ্যে মানে হারামাইনকে বেছে নেওয়ার যে জায়গাটা, এই যে ভালোবাসার জায়গাগুলো, এগুলো ভাই আমি কোনোভাবে মিস করতে চাই না। সেজন্য আমার D2C, এটা হচ্ছে আমার D2C কে বেছে নেওয়ার কাজ, এটা হচ্ছে পজিটিভ। আমি যদি পজিটিভ কথা বলি, বাঙালি ইমোশনাল এবং বাঙালি তার লাইফে যদি কোনো ব্র্যান্ডকে পায়, যেমন রাঁধুনি মশলা এখনো মাথায় কাজ করে, সো এটা একটা পজিটিভ। হ্যাঁ, যে আমি এই ভালো ভালো জায়গাগুলো তো তার স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে আমি অংশীদারিত্ব চাই। এইটা এই কারণে আমি আমার D2C ব্র্যান্ড হচ্ছে আমার ইচ্ছা। এটা হলো দ্বিতীয়। এখন আপনি যদি বলেন যে D2Cর প্রবলেমগুলো কি, সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশে এখনো যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছে ওনারা আসলে বাংলাদেশের ই-কমার্স বিজনেস কিভাবে চলে এটার একটা প্রপার নলেজের জায়গাটা আগে আমার মনে হয় যে ঘাটতি আছে বড়। তারা যখন এই জিনিসটা নিশ্চিত করতে পারবে তখন তারা বুঝবে যে আসলে একটা ই-কমার্স ব্র্যান্ডকে কিভাবে দিলে এটা কিভাবে বুস্ট করবে। এবং এখানে একটা বড়, আমরা দেখেন বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে তারা চেষ্টা করে যে বাংলাদেশের বেকারত্বটা কিভাবে দূর করা যায়, কিন্তু আমরা ছোট ছোট ব্র্যান্ডকে যখন দাঁড় করাইতে পারবো, ই কমার্স যখন একটা লেভেলে যাবে তার জন্য আমি পরিবেশটা তৈরি করে দিতে পারবো, তখন অটোমেটিকলি একটা বড় বেকারত্বের একটা বড় সমস্যা মানে এখান থেকে দূর করার একটা জায়গায় তৈরি। বা এখন আমি যদি স্পেসিফিক জায়গায় বলি, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমাদের বাংলাদেশের প্রত্যেক ই কমার্সে যাবেন সে সর্বপ্রথম যেটা বলবে যে ভাই আমাদের কুরিয়ার নিয়ে আমরা সবচেয়ে বড় প্রবলেমে আছি। এই জায়গাটাতে ধরেন কথার কথা, আমি বাংলাদেশে, আমি ঢাকা থেকে প্রোডাক্টটা দিচ্ছি, আমি যে কুড়িগ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে এইটা নিশ্চিতভাবে 2 দিনের মধ্যে প্রোডাক্টটা পৌঁছাইতে পারবো, এটার নিশ্চয়তা আমি সবসময় দিতে পারছি না আমার ক্লায়েন্টকে। এখন দেখেন ভাই, আমি খেজুর বিক্রি করি, এটা একটা পচনশীল জিনিস, তিনি চায় সেরা জিনিসটা আমার কাছ থেকে নিতে। এখন আমি যে 2 দিনের মধ্যে পৌঁছাইতে পারবো, বাংলাদেশে ধরেন রাজনৈতিক পরিস্থিতির কারণে সময় হরতাল এটা হয়, ধর্মঘট, অবরোধ, এবং কুরিয়ার কোম্পানির ধরেন গাড়ির পর্যাপ্ত অভাব। মানে ধরেন আজকে যদি কথার কথা যমুনা সেতুর ওই পারে একটা গাড়ি নষ্ট হয়ে গেছে, আরেকটা গাড়ি গিয়ে যে মুহূর্তের মধ্যেই ওই জিনিসটাকে রিকভারি করে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে, এই জিনিসটা এখনো বাংলাদেশে তৈরি হয় নাই। আপনারা জানেন যে আমের সিজনে শত শত ই-কমার্স মানে এই ব্যবসায়ীরা কান্নাকাটি করে যে এই আমে নিয়ে, তারপরও তারা করে মানে বুকে বেঁধে, মানে বেঁধে এইবার যদি না হয় আল্লাহ তাআলার কাছে মানে দোয়া করতে থাকে। যেরকম ভাবে ফসলের কৃষক যেরকম ধান লাগিয়ে দোয়া করে যে আল্লাহ অতিবৃষ্টি না হয়, আবার যেমন একদম বৃষ্টি খরা না হয়, এটার যেমন দোয়া করতে থাকে, বিশ্বাস করেন আমাদের ই কমার্স ব্যবসায়ীরা এইরকম ভাবে আমাদেরকে সিজনাল জিনিসগুলোর ব্যবসার সময় এরকম ভাবে দোয়া করতে থাকতে হয় যে আমাদের এই জিনিস যেন কুরিয়ারে পচে না যায়। এই হচ্ছে বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে জবাবদিহিতার জায়গা। এখন ধরেন এই যে কুরিয়ার কোম্পানিগুলো, তারা যখন একদম রুট লেভেলে নিয়োগ দিচ্ছে, লোক দেওয়ার সময় তারা প্রফেশনাল লোকদেরকে লোক দিতে পারছে না, বা দিলেও তারা অনেক সময় থাকছে না। এখন দেখা যায় যে ছেলেটা ডেলিভারি দিচ্ছে সে ছেলেটা অনেক সময় নেশাগ্রস্ত হতে পারে, ঠিক আছে? তো ধরেন তার সার্ভিসের জায়গা থেকে সে এখন নেশাগ্রস্ত এই সময়টাতে দিবে না, সে ক্লায়েন্টের সাথে দুর্ব্যবহার করছে। অথচ এই একটা ক্লায়েন্টকে, আমি একজন ব্যবসায়ী, আমি জানি যে কত ডলার বার্ন করে, কত কষ্ট করে তার কাছে যে বাংলাদেশে এখন প্রথম অর্ডারে প্রফিট করবে এরকম মানে ব্র্যান্ড বিজনেস নাই বললেই চলে। ট্রু। যে প্রথম ডলারটাতে যে মানে প্রথম অর্ডারটাতে যে পরিমাণ ডলার বার্ন হয় সেটা দিয়ে করতে পারে। তো তার মানে হচ্ছে এখানে আমাকে প্রফিটের জায়গায় আমাকে যেতে হলে আপসেল, ক্রস সেল এবং রিপিট সেল। অনেক সময় এরকম হয় যে 3য় নাম্বার সেল থেকে আসলে প্রফিটের জায়গা শুরু হয়, এর আগ পর্যন্ত আসলে প্রফিটের জায়গা থাকে না। এখন একটা ছেলে তার দুর্ব্যবহারের কারণে বা সঠিকভাবে প্রোডাক্টটা ডেলিভারি দিতে না পারার কারণে যখন আমার কাস্টমারকে নষ্ট করছে, আমার এই জায়গাটা থেকে আমি কত বড় ধরনের সাফারার। 100%। আমার সাথে
যদি কেউ কোনো ডেলিভারি ম্যান রিউড বিহেভ করে, আমি তো জীবনে ওখান থেকে অর্ডার করবো না। আমি যদিও বুঝি যে এটা তো ব্র্যান্ড ওনারের দোষ না, আমি তো তাকে তা জানাবো যে এখন সে তো মনে করবে এইটাই। 90% মানুষ তো এটা বুঝবে না। এখন এখানে দুটো কথা আছে। দুটো নাম্বার কথা, আমরা যেহেতু আমরা বাংলাদেশি হিসাবে আমরা ছোটবেলা থেকে যে জিনিসগুলো দেখে এসেছি, আমাদের ম্যানারের কিছু সমস্যা আছে, বিহেভ নিয়ে আমাদেরকে ওই রকম ভাবে ট্রেন আপ করা হয় না স্কুলগুলোতে আলাদা করে। আমরা হয়তো পুঁথিগত শিক্ষাটা আমাদেরকে দেওয়া হয় সে জায়গায়। যেমন আমি বলি, আমি বারবার আমি যতগুলো কুরিয়ারের সাথে কাজ করি আমি তাদেরকে বলি, এরা অনেক সময় হয় কি যে যারা ভালো তাদের মার্চেন্ট তাদেরকে অনেক সময় গিফট পাঠায় বছর শেষে। আমি তাদেরকে বলি যে ভাই, এখানে তো আপনি একটা 2000 বা 3000 টাকা আপনি নিশ্চয়ই এখানে ব্যয় করেছেন, মানে মার্চেন্টদেরকে। ভাই বিশ্বাস করেন, এই টাকাটা আমাকে খুশি রাখতে গিয়ে যদি ব্যয় না করে আপনি যদি কাস্টমার বিহেভিয়ারের উপরে অ্যাওয়ারনেসের মধ্যে, কন্টেন্টের মধ্যে যদি এই ব্যয়টা করতেন, তাহলে ভাই দিন শেষে আমি উপকৃত হইতাম। আপনার এই 2000 বা 3000 টাকার এটা দিয়ে আসলে আমি কোনোভাবে উপকৃত হচ্ছি না। আমি আপনার শেয়ার করি, যেহেতু আমি একজন, আমার বাসা এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমি 7 তলায় থাকি, এখন লিফট আছে। আমি যখন প্রথম গিয়েছিলাম, মানে তখন ওই লিফটটা শুরু হয়নি, তারা বলছিল যে 2-3 মাসের মধ্যে দিবে। আমি যেহেতু প্রচুর অর্ডার আমি অনলাইনেও করি, আমার বাসার এমনকি আপনাকে বলতে পারি যে ফ্রিজ, ওয়াশিং মেশিনও অনলাইনে অর্ডার করে কিনা। তো সেই জায়গা থেকে আমার প্রচুর মানে প্রতি মাসে 10টা-15টা অর্ডার আসে বিভিন্ন জিনিস কনজিউম করার ক্ষেত্রে অনলাইন থেকে। তো তারা আসতো, আমি চাইলে কিন্তু একটা ডেলিভারি ম্যানকে ফোর্স করতে পারতাম যে তুমি 7 তলায় ওঠো, তাকে 20 টাকা আবার বকশিসও দিয়ে তাকে অ্যাডজাস্ট করতে পারতাম। কিন্তু বিশ্বাস করেন, আমি ওই সময়টাতে 2-3 মাস আমি নিজে নামতাম, নিজে নেমে ডেলিভারি ম্যান থেকে আমি প্রোডাক্টটা রিসিভ করতাম এবং বকশিসটাও আমি দিতাম, 20 টাকা বা 30 টাকা আমি জিনিসটা তার দিতাম। কিন্তু আমি কখনোই 7 তলায় কাউকে কোনোদিন উঠাই নাই, এমনকি 2 তলা 3 তলায় উঠাই না। এখানেও যখন আসে, যদি আমি আমার অফিসে আসি, আমি এখানে উঠাই না কাউকে, 2 তলায় 3 তলায় উঠাই না। আমি নিচে যাই, নিচে গিয়ে ডেলিভারি ম্যান থেকে নেই। কারণ আমি জানি যদি আজকে সে দিনে 40টা ডেলিভারি দেয়, যদি অন্তত 10 জায়গায় বা 5 জায়গায় তাকে এইভাবে সিঁড়িটা ভাঙতে হয়, তাহলে তার কতটুকু কষ্ট হবে, এবং সবাই নিশ্চয়ই তাকে টিপস দিবে না। তো এই যে তার ডেলিভারি ম্যানের জায়গা থেকে সে যে একজন মানুষ, সে যে পরিশ্রম করে যাচ্ছে, তার পেইন পয়েন্টটাকে মানে বের করে সেই জায়গাটাতে যে কাজ করার জায়গা আছে কুরিয়ার কোম্পানিগুলোর, সেটাও কিন্তু আমি খুব একটা করতে দেখি না। আমি বারবার কুরিয়ার কোম্পানিগুলোকে বলি যে ভাই আপনারা এই জায়গাটা করেন, এবং একজন কাস্টমারের জায়গা থেকে কুরিয়ার কোম্পানি যে এই কষ্টটুকু করছে, মানে এই যে ডেলিভারি ম্যান যে কষ্টটুকু করছে, তার জার্নিটাকেও ফিল করার যে জায়গাটা, সেইটাও পৌঁছে দেওয়ার যে বিষয়টা, আমি মনে করি যে এটাতে একটা বড় রকমের গ্যাপ আছে। এই বিষয়টাকে ফিল করতে পারলে দিন শেষে আমরা সবাই উপকৃত হব। মানে যিনি মার্চেন্ট তিনিও উপকৃত হন, যিনি কনজিউমার তিনিও হন, এদিক দিয়ে কুরিয়ার কোম্পানি এবং ডেলিভারি ম্যান, দিন শেষে আমরা যারা আছি সবাই একই সাথে মানে একটা সুন্দর জায়গায় পৌঁছাইতে পারি। আমার কাছে এখনো মনে হয় বাংলাদেশের লজিস্টিক বিজনেস আনট্যাপড। কারণ হচ্ছে বাংলাদেশের যেই পরিমাণ পপুলেশন, এখন তো গ্রামকে আমরা টাচই করি নাই। খুব কম বিজনেসই আছে যারা গ্রাম অঞ্চলে বা একটু আরো বেশি মফস্বলের দিকে, একমাত্র কয়েকটা বড় কোম্পানি দারাজ টাইপের এরা বাদে ওখানে কিছু করছে। আমার মনে হয় এখানে যদি এডুকেশন, যেমন দারাজের হাবে যাইতে হবে, কোন হাবে যাবে, হাবে যে কি বলতে হবে, ওটিপি কি জিনিস, এগুলো নিয়ে কিন্তু কাজ করে না। দিস ইজ সামথিং ভেরি ট্রু। মানে এই দুইটা জায়গাকে যদি ওনারা ব্যয় করে মার্কেটিং এর উপরে, যে দারাজ থেকে কেনাকাটা করুন, এটা করুন, সেটা করুন, বিশ্বাস করেন এই সমস্যাটার নিরসন মানে যদি করে ফেলা যায়, আমার কাছে মনে হয় যে অনেক বেশি, মানে সব দুই জায়গা থেকেই অনেক বেশি এই বিশেষত এই ইন্ডাস্ট্রিটা গ্রো করবে দ্বিগুণ গতিতে, আমার কাছে মনে হয় আর কি। এই জায়গাটাতে যদি শুধুমাত্র আমরা মানে সময় দিই, আমার কাছে, আমি বিলিভ করি পার্সোনালি, এই জায়গাটাকে যদি আমরা ফিক্স করতে পারি, তাহলে এটা ডাবল গতিতে গ্রো করবে। আমরা চলেন এবার, আমি মার্কেটিং এর মানুষ, হারামাইনের মার্কেটিং নিয়ে একটু কথা বলি। আপনারা যখন শুরু করছিলেন, আপনাদের কাছে প্রথম মার্কেটিং এর ব্রেকটা কখন আসছিল? যে আপনার কোন কন্টেন্টটা প্রথম মনে হইলো যে মানুষ, আপনার একটা স্টোরিও আছে যে আপনি কেন ক্যামেরার সামনে আসছেন, বা আপনি যখন কাজ করতেন আপনি কিভাবে ভিডিওগুলো করেন, এবং যে ভিডিওগুলো মানুষের সামনে যায়, প্রথম ব্রেকটা কোনটা ছিল যে এই ভিডিওটা আমার অনেক মানুষের সামনে গেছে এবং তখন বুঝলাম যে ঠিক আছে আমার আরো ভিডিও করা উচিত? এই স্টোরিটা আমাকে বলেন। আপনি আমাকে অফ ইয়ারে বলছিলেন যে আপনি অনেক নিজে রিপ্লাই করতেন, একটা সময় আপনি ভিডিও করা শুরু করলেন, তারপরে দেখলেন যে ভালো হতে থাকলো। ওইটা একটু আমাদের অডিয়েন্সের জন্য বলেন, কারণ আমাকে রেগুলার এরকম
5 থেকে 7 জন মেসেজ করে যে ভাইয়া আমি স্টুডেন্ট, আমার পড়ালেখা শেষ হবে, একটা ব্যবসা করতে চাই, মডেল পাচ্ছি না। আমি বুঝেছি ভাই আপনি তো নিজেই করতে পারেন, কারণ বর্তমানে ফাউন্ডার লেড বিজনেসের কিন্তু একটা জোয়ার আসছে। আরেকটা আমি কথা বলি, অনিয়ারেই বলি, নাম ধরেই বলি, সমস্যা নেই। আমি এমন 3 থেকে 4 জনকে চিনি পরিচিত, এবং এরা সবাই বাংলাদেশে একজন সমসাময়িক কন্টেন্ট ক্রিয়েটর এবং বিজনেসম্যান আছে, আর স্টাইলকে ফলো করে, হানি নাটস বিক্রি করে, আপনারা সবাই জানেন। আপনি অনেক ডিফারেন্টলি ওনাকে ফলো করেন না। তো আমি আসলে বুঝতে চাই এই জিনিসটা, যে মানুষ কেন ওনাকে ফলো করে। আমি ওনাকে, ধরেন আমার সাথে কনসালটেশন নিচ্ছে, টাকা দিচ্ছে, প্রতি মাসে টাকা পাচ্ছি আমি ওনাকে বলতেছি যে ভাই আপনি আপনার মতো করে কথা বলেন, এত সুন্দর, কিন্তু ওনার কথার মধ্যে উনি সেই ওই স্টাইল আনতেছে যে আপনার পরিবারে পৌঁছে যাবে, একদম ওনার যে হুকটা সেম ভাবে বলতেছে, এবং উনি গালি খাচ্ছে। আমি বলতেছি ভাই এটা কইরেন না, এটা কইরেন না, কারণ ওনার যে বাজেট, ওই বাজেট আপনার কাছে নাই। এবং আপনি যখন কারোর কপি করছেন, আপনি সেকেন্ড ফিডল থেকে যাচ্ছেন, আপনি কখনো আপনাকে কেউ চিনতেছেন না, জানেন যে ওকে সেকেন্ড ওই লোক। সো এটা বলার পরেও দেখি মানুষের মধ্যে একটা এটা কাজ করে কন্টেন্টের ক্ষেত্রে, যে না আমি আসলে নিজস্বতা আনবো না, আমি যেটা মার্কেটে চলতেছে ওইটাই আমি কাজ করব। আপনার কাছে জানতে চাই আপনি কেন ডিফেন্ড করতেছেন না, আপনার মার্কেটিং এর ক্ষেত্রে প্রথম কি জিনিস কাজ করছে এটা? আমি কয়েকটা বিষয় এখানে নিয়ে আসতে চাই। প্রথম কথা হচ্ছে, আমি যখন মার্কেটিং এ যাই, আমি একটা কথা, মানে এখনো যারা আমাদের মার্কেটিং এর কাজগুলো করেন তাদেরকে একটা কথা বলি যে ভাই আমাকে মানে পজিটিভ ভাবে আপনি যতটুকু দেখাইতে পারেন সেই জায়গাটা পর্যন্ত নিয়ে যান, আমাকে একজন উত্ত্যক্তকারী বানাবেন না। মানে ধরেন এটাও মার্কেটিং হয়, অনেক মানুষ আমি এখনো দেখছি যে ইদানিং বিশেষত একজনকে ঘিরে ট্রল করা হচ্ছে যে উনি একজন উত্ত্যক্তকারী, এবং একজন তো আমার সাথে কথা বলেন, উনি বিজনেসম্যান, উনি মানে ফুড আইটেমই সেল করেন, উনি বলতেছে যে ভাই এই লোকের জ্বালায় মানে আমি ইউটিউব প্রিমিয়াম নিয়েছি যে মানে আমাকে যেন ওই লোকের অ্যাড দেখতে না হয়। মানে আমি এতটা বিরক্ত, ব্যবসায়ী হিসাবে যদি মানুষ এই লেভেলের বিরক্ত হয়ে যায়, তো আমি সবসময় বলি যে ভাই আমার ওই ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই, যে ভাইরাল হওয়ার পর একজন মানুষ আমাকে উত্ত্যক্তকারী মনে করে। আবার আমি কন্টেন্ট করতে গিয়ে আমাকে ওই জায়গাটাও নিয়ে যান না, মানুষ যেন আমাকে মনে করে যে আপনি ওই লোকটার কপি। হ্যাঁ, এটা একটা বিশাল বড় প্রবলেম। এই দুইটা জায়গা থেকে আমি মানে চাই, আমাকে যখন আমি যেহেতু আমাকে ভিডিও করতেই হবে, যেহেতু আমাকে প্রেজেন্টেশন দেওয়াই লাগবে, তো সেই জায়গাটা থেকে আমি এই দুইটা থেকে মুক্তি চাই। অন্তত আমার কথা হলো যে আপনি যখন আমাকে সাজেশন দিবেন, এই দুইটা জিনিস বাদ দিয়ে সাজেশন দিবেন। আমি যেন কখনোই কোনো উত্ত্যক্তকারী হয়ে না উঠি, এবং আমি যেন কোনো পপুলার ব্যক্তির কপি না হয়ে উঠি। এক্স্যাক্টলি, এই দুইটা আমাকে বাদ দিয়ে তারপর আপনি যতটুকু করবেন করেন। আমি ওই ভাইরালটা হতে চাই না, মানুষ আমাকে কপিবাজ হিসেবে চিনুক অথবা উত্ত্যক্তকারী হিসেবে চিনুক, এই দুইটার মাঝামাঝি যদি কিছু করা যায় আমি সেই জায়গাটাতে থাকতে চাই। তো এই জায়গা থেকে আমি বলবো, দেখুন আপনি যেটা বলছিলেন যে অনেকে উদ্যোক্তা হিসেবে আসতে চায়, আমি বলবো যে আপনি যাদেরকে ফলো করছেন তারা তো 7 বছরে ব্যাকডেটেড। আপনি একজন ব্যাকডেটেড লোককে কেন এসে 7 বছর পরে ফলো করছেন? তার সাকসেসের স্টোরিটা তো 7 বছর আগের। প্রথম কথা হচ্ছে আপনার এটা যে খেত মানুষ, ওনাদেরকে যে খেয়েছিল সেই খাওয়াটা ছিল 2020, 21 সাল, 22 সাল পর্যন্ত। এরপরে তো ওইটার যে পুঁজিটা উনি করেছেন সেটাকে জাস্ট তিনি এখন কন্টিনিউ করে যাচ্ছেন। আপনি যদি কিছু করতে চান তাহলে আপনাকে এসে নিজস্ব স্বকীয়তা দিয়ে করতে হবে। এবং আমি দেখেছি যে অনেকেই নিজস্ব স্বকীয়তা দিয়ে করেছে। এমন অনেক মানুষকে চিনি যিনি অনলাইনে টানা 2 থেকে 3 বছর বিভিন্ন নির্দিষ্ট বিষয়ে মানুষদেরকে সচেতন করে তুলতেন। এখন এসে উনি ওনার এই বিজনেস এস্টাবলিশ করেছেন, যেহেতু মানুষদেরকে উনি ফ্রি দিতে 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 উনি এমন একটা জায়গায় পৌঁছেছেন যে লাখ লাখ মানুষ ওনাকে পছন্দ করে, ওনাকে বিশ্বাস করে। এখন উনি এসে প্রোডাক্ট দিচ্ছেন, তো তার মানে তো তাকে না বিশ্বাস করার কিছুই নেই। ইতিমধ্যেই উনি এত পরিমাণ দিয়েছেন। আমি একজনের কথা বলি, আমি একটা লোককে দেখি, হিন্দু ভদ্রলোক, উনি প্রতিদিনই কোনো না কোনো জায়গায় কালভার্ট মেরামত করে দেন, রাস্তা মেরামত করে দেন, এই জিনিসটা দেন। বিশ্বাস করেন আমি না এই ভিডিওগুলো দেখি, আমার ভালো লাগে, যেহেতু ভালো জিনিস দেখতে মানে ভালো লাগে। আমি না ওনার কনজিউমার, মানে আমি জানি যে ওনার কী হবে এবং শেষ পর্যন্ত কী বলবে, তারপরও না আমার নতুন জিনিসটা দেখতে ভালো লাগে যে উনি একটা ভালো কাজ করছেন। আজকে গর্তটা উনি পরিষ্কার করলেন, আজকে কলপাটটা পরিষ্কার করে দিলেন, বাচ্চারা পানি খেতে পারবে, আজকের এই ড্রেনেজটা উনি পরিষ্কার করে দিলেন, এটা আমার ভালো লাগে, আমি পুরোটা দেখি। এখন মাঝে মাঝে দেখলাম উনি কাজ করতে গিয়ে মানে অনেক জায়গায় মানে বাধার সম্মুখীন হন। এই জায়গাটা আমাকে ক্লিক করে, মানে আমি এত ভালো কাজ করতেছি, এই লোকটাকে বাধা দিচ্ছে কেন? মানে আমি ইমোশনালি তার সাথে কানেক্টেড হয়ে যাই। তো দেখেন, এখন উনি কি আমাকে কোনো টাকা দিয়েছেন? ওনার কাছ থেকে আমি কোনো কিছু কিনেছি? ওনার সাথে কি আমার কোনো রিলেশন হয়েছে? একদিনেরও কোনো কথা হয়েছে? কিছু হয় নাই।
কিন্তু উনি প্রতিনিয়ত ভালো কাজ করে যাচ্ছেন। এই ভালো লাগাটা থেকে একটা ভালোবাসার পরিণত হয়েছে, এবং সেটা একটা আস্তে আস্তে সেটা একটা ট্রাস্টের জায়গায় হয়েছে, এবং তাকে কিছু বললে সেটা আমার গায়ে লাগে। আমি বলবো যারা নতুন আসছেন, ভাই জাস্ট এই কাজটা আপনি করেন। আপনি ক্লায়েন্টদেরকে, আপনার অডিয়েন্সকে এত পরিমাণ দেন, তারা যেন আপনার কোনো কিছু হলে সে যেন মনে করে যে তার কিছু হলে, মানে আপনার কিছু হলে যেন তারও কিছু একটা হয়েছে, সে যেন অন্তত প্রতিবাদটুকু করে। মার্কেটিং এর ভাষায় আমরা এটাকে বলি অথরিটি বিল্ড করা। আপনি এই কাজটা করেন। এখন একজন কোনো কিছু ছুঁড়ে ফেলছে অনেক সুন্দর, এমন হতে পারে যে এই জিনিসটা বাই ডিফল্ট ওই ছেলেটা চঞ্চল, এই জন্য এটা অটোমেটিকলি তার মধ্যে। আপনি তো ভাই চঞ্চল না, তো আপনি এই জিনিসটা কিভাবে করবেন? আপনার জন্য এটা মেকি হয়ে যাবে। কেউ তার অভ্যাসবশত জাযাকাল্লাহ খায়রান, হাইয়াকুমুল্লাহ, বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, এইটা তার অভ্যাসবশত হতে পারে, তার লাইফস্টাইলের মধ্যে। এখন আপনি যখন কথায় প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন, বিশ্বাস করেন এটা বিরক্তির কারণ, এবং ওই জিনিসটার গুরুত্বটা বহন করেন। এটা আমি বলতেছি, এবং এটা নাটকীয় বোঝায়, এবং এটা বিরক্তি লাগে, এবং মানুষ বুঝে যায় যে এটা আপনি কপি করতেছেন। এখন দেখেন আপনি অনেক কন্টেন্ট করতেছেন, 50টা 60টা 100টা 200টা 1000টা, এর মধ্যে কোনো একটা কন্টেন্ট ওই অ্যাঙ্গেলে হয়ে গিয়েছে বা এটার মতো লাগছে, এটাতে কোনো ব্যাপার, মানে এটাতে কোনো সমস্যা মনে করেন। ইভেন আমারও এমন দু একটা কন্টেন্ট আছে অনেকে মনে করেন, কিন্তু এই জায়গাটাতে আমার যে সময়টা চলতেছিল সেখানে আমি হাইপার ছিলাম, আমার কথার ধরনটা এরকম ছিল, হয়তো এটা কারোর সাথে মিলে গেছে, বা যিনি বেশি পপুলার তার সাথে হয়তো মিল থাকতে পারে বা হতে পারে সেই জায়গা থেকে। কিন্তু ভাই আপনি টানা 20টা কন্টেন্ট দিয়ে যাচ্ছেন, মানুষজন বুঝতেই আছে যে আপনি, মানে মানুষজন বুঝছে যে আপনি ওই লোকটাকেই কপি করে যাচ্ছেন, এতে সে আরো পপুলার হচ্ছে, তারপর বেশি বিক্রি হচ্ছে। আপনি হতে পারছেন না। দুই একজন হয়তো কপি দিয়ে দাঁড়াইতেও পারে, কিন্তু এইটা কখনোই ভালো উদাহরণ না, ব্যবসা হবে না। দিন শেষে আপনার ব্র্যান্ডটা দাঁড়ায় নাই, মানে আপনি আরেকজনের নকল, আপনার নামটা জানবে না, উনি বলতে থাকবে যে আপনি অমুকের নকল। ভাই আপনি যখন আপনাদের বিজনেসটার প্রথম মার্কেটিং এর সাকসেসটা, ওই পয়েন্টটা আমরা মিস করে গেছি। আচ্ছা, আপনার কোন মনে আছে এটা? হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বলবো, যখন আপনি যদি আপনার ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে কানেক্ট হতে পারেন, তখন সেই জিনিসটা অটোমেটিকলি ক্লিক করে। আমরা দুই পার্টনার, আমরা গেলাম খেজুরের বাগানে, সেই জায়গা থেকে আমি গিয়ে প্রথম বললাম যে, ওখানে দাঁড়িয়ে আমি বললাম যে হারামাইন দিচ্ছে আপনাকে সেই খেজুর যেটা আপনার কাছে যাচ্ছে মদিনার বাগান থেকে আপনার দস্তরখানে। নাইস, আপনি ভালো কপিরাইটিং করেন। আমি বললাম যে মদিনার বাগান থেকে আপনার দস্তরখানে, এই একটা কথা যখন মানুষ ধরতে পারে, এখান থেকে বাংলাদেশের 95% মানুষ খেজুরের বাগান কেমন হয় দেখে নাই, আমিও দেখি নাই। জি, ওই জায়গাটা নিয়ে আমরা প্রথম দিকের কাজ করছি। এখন অনেক মানুষ কপি করে, ভাই দিন শেষে কপি, কিন্তু মানুষ জানে যে প্রথম গিয়ে কে কাজটা করেছে। এবং আমি আপনাকে এটাও বলি, বাংলাদেশে প্রথম খেজুরের কন্টেনার ইম্পোর্টাররা তো অনেক আগে থেকে করতেছে, কারণ ওনারা যেহেতু অনলাইনে আসতেন না। আমরা প্রথম 2020 সালে দেখিয়েছি আমাদের এই বিল্ডিং এই, মানে যেখানে বসে আছেন আপনি, এখানেরই নিচে যে কন্টেইনারে করে খেজুর ঢুকছে নামাচ্ছে, এই ভিডিও আমাদের প্রথম। এর আগে অনলাইনে কেউ খেজুরের কন্টেইনার থেকে খেজুর আনলোড হচ্ছে এটা কেউ দেখায় নাই। অথচ এর থেকে 20-40 বছর আগের থেকে অনেক বড় বড় আছেন। আমরা এটা ট্রেন্ড প্রথম শুরু করি। হ্যাঁ, আমরা হয়তো ভাইরাল হতে পারিনি, কিন্তু এই ট্রেন্ডটা, এই জিনিসটা আমরা শুরু করি। এবং আমি প্রথম থেকেই বললাম যে আপনি যখন অনেক বেশি ভ্যালু মেনটেন করবেন, মানে কিছু কোর ভ্যালু মেনটেন করবেন, আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি কিছুটা কমে যাবে। ধরেন আমি কখনোই চাই না উত্তক্তকারী হতে, কখনোই চাই না কারো কপি হইতে, আবার কখনোই চাই না আমার কন্টেন্টের ক্ষেত্রে মানে আমি কোনো মেয়েকে ঘৃণা করছি না। আমি বলতেছি যে দেখেন, আমি যেহেতু শরীয়ত মেনটেন করি, আমি চাই না যে কোনো নারী বা মেয়েকে ব্যবহার করে আমার জিনিসটা পৌঁছাক। এই সকল অনেক বিষয়কে যেগুলো পৌঁছানোর অনেকে সহজ মাধ্যম হিসেবে মনে করে, সেই জায়গাগুলো থেকে অনেক কিছু করার জায়গা আছে। এবং এমনকি শব্দের ব্যাপারও আছে। আপনি লক্ষ্য করলে দেখবেন হারামাইন স্টোর কপিরাইটিংয়ে আপনাকে দিচ্ছি 100% গ্যারেন্টি। 100% শব্দটা আমরা কখনো বলি না, 100% কোয়ালিটি মেনটেন, 100% শব্দটা আমরা ব্যবহার করি না। এরকম অনেক কিছু আছে যে বিষয়গুলো আমরা আমাদের কপিরাইটিং থেকে আমরা বাদ দিই, বা আমাদের থেকে আমরা সচেতনভাবে বাদ দিই। কারণ আমি জানি যে এই জায়গাগুলো আমি যখন যাব, ওইটা আমি মেনটেন করতে পারবো না। এই জায়গাগুলো আমরা অনেক কিছু আছে আমরা মানে বাদ দেওয়ার চেষ্টা করি।
এবং আকৃষ্ট করার জন্য অতি রঞ্জিত কোনো কিছু করা। যেমন অনেকেই দেখবেন যে আমরা নিউ মার্কেটের মার্কেটিংগুলোর মধ্যে দেখতে থাকি ছুঁড়ে ফেলার যে একটা প্রবণতা, ছুঁড়ে টুড়ে ফেলে এক ধরনের, তারা মনে করে হুক মানে মানুষের এরকম ভাবে অ্যাটেনশন নিলাম। হ্যাঁ, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। জি। আমরা মনে করি আমাদের যে ক্লায়েন্ট তাকে সঠিক পণ্যটা, সঠিক সার্ভিসটা, আফটার সেল সার্ভিস যেটা, সেই যেমন হারমাইন থেকে আপনি দেখবেন যে প্রত্যেকটা অর্ডার ডেলিভারি হওয়ার পর একটা ফোন যায়, কাস্টমার আমাদেরকে নক করে না, আমরা কাস্টমারকে নক করি যে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমরা গত পরশুদিন দেখতে পেয়েছি আপনি প্রোডাক্টের ডেলিভারি পেয়েছিলেন। প্রোডাক্ট সংশ্লিষ্ট, ডেলিভারি সংশ্লিষ্ট এবং প্যাকেজিং সংশ্লিষ্ট কোনো ধরনের যদি সমস্যা থাকে যেটা আপনি মনে করছেন, আমাদেরকে অনুগ্রহ করে জানান, আমরা সেই সমস্যা সমাধান করতে ইচ্ছুক। আমরা নিজেদের থেকে আমাদের ক্লায়েন্ট থেকে একটা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। পারফেক্ট। মার্কেটিং এর বিষয়ে কথা বলতে আমি আপনার কাছে জেনুইনলি জানতে চাই, কোনো স্ক্রিপ্ট বা কোনো কিছু না, জেনুইনলি জানতে চাই। আপনি রিসেন্টলি আমাদের সাথে নেক্সটলিস্টের সাথে কানেক্টেড হয়েছেন। আমি জানতে চাই আপনার যখন অ্যাজ আ ফাউন্ডার, আমাদের মতো এজেন্সি, আমাদের এজেন্সির বয়স কিন্তু বেশি দিন না, আমাদের 2 বছর মতো হবে, 24 সালে আমরা শুরু করছি। অ্যান্ড আমরা যারা শুরু করছি আমাদেরও এজেন্সির অনেক এক্সপিরিয়েন্স নাই। আমি ক্লায়েন্ট সার্ভিসিং নিয়ে কাজ করতাম 23 সাল থেকে। আহাদ ভাইরা তখনও জব করতো, ওমর স্যার তো অনেক আগে থেকে বিজনেস করতেছে। সো আমরা সবাই বড় কোম্পানির সাথে কাজ করছি। এজেন্সি যখন শুরু করলাম অনেক কিছুই, প্রথম জিনিসটা যেটা হইলো যে আরাম চলে গেল পকেট থেকে সব লাগে। সো আমি আপনার কাছে জিজ্ঞেস করতেছি যে আপনি কোন কোন জিনিসের কারণে এরকম একটা এজেন্সির সাথে বা আমাদের মতো এজেন্সির সাথে যুক্ত হয়েছেন, যেগুলো কেন বলতেছি, অনেক এজেন্সি ওনারা আমাকে দেখে, অনেক মার্কেটাররা দেখে, তাদের যখন আপনাদের মতো একজন ফয়সালকে বা এরকম একটা কোম্পানিকে অ্যাপ্রোচ করবে বা কি কি জিনিস তারা দেখে মেইনলি, এগুলো একটু বলেন যেন তারাও হেল্প পায়। আমি খুব ডিটেলসে যাব না, সংক্ষেপে কিছু বিষয় নিয়ে আশা করব। দেখেন, প্রত্যেকটা স্তরে আপনাকে একজন ফাউন্ডারের নতুনত্ব আনতে হবে। আপনি যখন 10 লক্ষ টাকার আপনি মান্থলি রেভিনিউয়ে যাবেন, তখন আপনার প্ল্যান হবে একরকম এবং আপনার যে টিম মেম্বাররা তারা হবে আপনার একরকম। যখন আপনি 1 কোটি টাকার সেলসে যাবেন, তখন আপনার টিম মেম্বার হতে হবে ওই রকম। আপনি যখন 100 কোটি টাকাতে যাবেন, তখন আপনাকে আরেকটু হাই কোয়ালিটি টিম মেম্বারদের নিতে হবে। আমি কিন্তু এজেন্সিও কিন্তু একটা টিম মেম্বার, পার্ট। তো সেই জায়গা থেকে আপনি আপনার মাইলেজটা যেটা নিতে চাচ্ছেন, যেটাকে আপনি আপনার ভিশনের অংশ করেছেন, সেটার জন্য ঠিক সেই লেভেলের লোকদের সাথে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যদি এরকম লোককে হায়ার করেন যিনি আসলে খুব ভালো সেল করেন, মানে উনি এজেন্সি হিসেবে খুব ভালো, কিন্তু উনি কাজ করছেন হচ্ছে যারা 10 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকার সেল করে, এখন তাকে নিয়ে আপনি 10 কোটি টাকা বা 100 কোটি টাকা ড্রাইভ দিতে গেলে কোনোভাবেই ক্লিক করবে না। একটা বড় কথা হচ্ছে তার ওই কাজটা করার এক্সপিরিয়েন্স খুবই কম এবং সে তো বারবার এখানে ভুল করে। এখন আপনি ফাউন্ডার হিসেবে আপনার জন্য তো উচিত যে আপনি তো জানেন আপনি যারা এখন আপনাকে নিয়ে বারবার ভুল করবে এরা, নাকি যারা অলরেডি এই ভুলগুলো করে এসে যারা শিখে ফেলছে তাদেরকে নিয়ে আপনি ড্রাইভটা দিবেন। ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই জায়গা থেকে আমার জন্য অবশ্যই যারা ইতোমধ্যেই বছরে 100 কোটি টাকার সেলের অভিজ্ঞতা আছে, সেই কোম্পানিটা কিভাবে চলে, সেখানে ব্র্যান্ডিংটা কিভাবে করতে হয়, মার্কেটিংটা কিভাবে করতে হয়, ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, সিস্টেমটাকে কিভাবে রেডি করতে হয়, যাদের সেই পূর্ব অভিজ্ঞতা রয়েছে, নিশ্চয়ই আমি তাদের সাথে কাজ করব। এখন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এখন আমি এই ক্ষেত্রেও এটাও বলবো যে আপনি এই মুহূর্তে আছেন যে জায়গাটা থেকে হুট করে ওই জায়গাটায় আপনি যাবেন না। মানে আপনি আপনার অবস্থা বুঝেই আপনি আপনার এই বিষয়টাকে নির্ধারণ করতে হবে। কিন্তু আপনি যদি বুঝেন যে আমার অপরচুনিটি আছে, যে আমি এই মুহূর্তে 10 লক্ষ টাকা সেল করছি, কিন্তু আমার মোটামুটি যা অভিজ্ঞতা, আমার বোঝার জায়গা আছে যে আমি 10 কোটি টাকা থেকে আমি 100 কোটি টাকায় যেতে পারবো, আপনাকে ফাউন্ডার হিসেবে এতটুকু যোগ্যতা থাকতে হবে এই মাঠটা বুঝার যে হ্যাঁ এই জায়গায় ড্রাইভ দেওয়ার জায়গা আছে। কিন্তু আপনি যদি ব্লাইন্ড থাকেন তখন মানে এটা উচিত হবে না। কনসিডারিং দ্য ফ্যাক্ট আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন ওটা ভালো হইতে হবে। হ্যাঁ, ওইটা ভালো হইতে হবে এবং এটার মার্কেটটা থাকতে হবে। এই রিসার্চটুকু আপনাকে আগে করে নিতে হবে যে আমি যেই জামটা দিব ওই জামটার জন্য কি মার্কেট রেডি, বা এই জায়গাটা কি আছে কিনা, অথবা আমি ততটুকু পর্যন্ত দিতে চাই, আমি জানি না, আমি একটা জায়গা পর্যন্ত আমি দিতে চাই এবং সেই জায়গাটাকে আপনি জাম্প দেওয়ার জন্য আপনি রেডি, আপনার কাছে কিছু আছে। ওই যে আমি বলছিলাম যে কিছু লোক ওভার রিস্ক নিয়ে নিচ্ছে, অমুকে আমাকে বাকিতে মাল দিবে আর এজেন্সি আমাকে মানসিক প্রেশার নিয়ে ঘুম আসে এই জিনিস নিয়ে। এবং এরকমও হয়েছে ইনারা মানে এই প্রেশারের চোটে আত্মহত্যা করতে যায়, পালিয়ে বেড়ায়, ঠিক আছে, এবং অনলাইন ব্যবসায়ীদেরকে মানুষের ফ্রড মনে করে। তো আপনি তো আগে বিজনেসটাই আসলে বুঝেন নাই, এটা তো বিজনেস না।
পারফেক্ট। তাহলে আমরা যদি মোটামুটি আমরা শেষ পর্যায়ে আসছি, আমরা অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম, আরো কয়েকটা মানে আমার টপিক আছে, বাট তাহলে আমরা যদি আপনার কাছে জিজ্ঞেস করি, নেক্সট লিডার্স বা নেক্সট লিডার্সের মতো একটা এজেন্সিকে আপনি এই জন্য করছেন বিকজ আপনি দেখতেছেন যে আপনার এই মুহূর্তে বিজনেসে যেই জিনিস আপনি অ্যাচিভ করতে চান এটা নেক্সট লিডার্স ডেলিভার করতে পারবে। Yes, অবশ্যই। এটা ছাড়া তো, কারণ একটা ফাউন্ডার একটা এজেন্সিকে হায়ার করার মানে আমি হায়ার বলবো না, আমি বলবো যে কোলাবোরেট করা, মানে কোলাবোরেট করার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো বিবেচনায় রাখবে। এটা বিবেচনায় না রাখলে মানে আমি মনে করবো যে তিনি ফাউন্ডার হিসেবে অন্তত পরিচয় দেওয়ার মতো আমার মনে হয় তিনি যোগ্য হন নাই। মানে আমি আমার জায়গা থেকে আমি এটা বলবো যে এতটুকু বুঝতে পারার মতো যোগ্যতা তার অবশ্যই থাকতে হবে। আর একটা আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি, গত কয়েকদিন আগে আমার একটা আমাদের নেক্সট লিডার্সিটি একটা এক্সটেন্ডেড ক্লায়েন্ট, বাট সে আমার কনসালটেশন নেয় খালি সবসময়। তো ওদের মান্থলি সেল আপনাকে বলে আপনার চেয়ে অনেক কম, 30 লাখ থেকে 35 লাখ টাকার মধ্যে ড্রেস বিক্রি করে মেয়েদের। ওয়াইফ হচ্ছে ডিজাইনার এবং হচ্ছে হাজবেন্ড ওনারা বিক্রি করে। একদমই টেকনিক্যাল নলেজ নাই। আপনার যদি থাকে 60, ওনার টেকনিক্যাল নলেজ আমি বলবো 12। উনি মানে লিটারালি উনি কনভারসেশনের ইস্যু আছে অনেক। সো এখন জিনিসটা হচ্ছে ওনাদেরকে, আমাদের তো নেক্সট লিডার্সের কোর এক্সপার্টিসই হচ্ছে অল্টারনেটিভ চ্যানেল নিয়ে কাজ করা, টেলিসেলস, তারপর হচ্ছে ইমেল মার্কেটিং, এসএস মার্কেটিং। আপনি জানেন যেগুলো কতটা কাজ করে। আপনার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারে আমি জানি আমার কাছে কল চলে আসে, ইনি না আসলে অতটা বোঝে না। তো ওনাকে আমি কয়েকদিন আগে বলছি যে ভাই আপনার SMS এগুলো সেট আপ করতে হবে। সেট আপ করছে অ্যান্ড আমি ওনাকে একটা আমার তো স্ট্র্যাটেজি বলছে এরকম যে যারা আপনার কাছ থেকে 3বারের বেশি অর্ডার করছে তাদেরকে একটা মেসেজ পাঠাবেন যে আপনারা যদি এত টাকার উপরে অর্ডার করেন ফ্ল্যাট 200 টাকা ডিসকাউন্ট পাবেন D75 এরকম একটা কোড দিয়ে। এমন ওটা করেছে। প্রথম দিন সারপ্রাইজিংলি আমার 3000 আমার মনে হচ্ছে 3860 টাকার SMS পাঠাইছি, টোটাল SMS খরচ হয়েছে। ওনার প্রথম দিন সেল আসছে হচ্ছে ওই একটা SMS থেকেই মানে 2বারে ভাগে পাঠানো হয়েছে। 14টা অর্ডার আসছে, ওটা 29,000 টাকার। সেকেন্ড দিন অর্ডার আসছে আবার হচ্ছে ওরকম 35,000 টাকার। উনি খুবই শকড। এখন উনি বলতেছে ভাই তাহলে তো SMS পাঠালি হয়। আমি বলছি ভাই এটা তো এইভাবে কাজ করে না, আপনি করছেন বিকজ ইউ ডিড ইট ফর দ্য ফার্স্ট টাইম। তো নেক্সট লিডার্সের মেইন কোর এক্সপার্টিসের জায়গা হচ্ছে এরকম। এখন ওই বিজনেসটা বর্তমানে ওই জায়গা অলরেডি আছে, ওকে মানুষ পছন্দ করে, ওর লাইভের একটা সিস্টেম আছে। আমি এন্টারপ্রেনারদের জন্য বলতেছি এবং এজেন্সি ওনাদের জন্য। তখন যখন সেই কাস্টমারে বলতেছে ঠিক আছে তুমি এখন আমার কাছ থেকে এই কোডের মাধ্যমে কিনতেছে, যাকে কেউ চেনেই না, ব্লেন্ডার বিক্রি করতেছে, সে যখন SMS করবে তার তো SMS টাকাটা নষ্ট হবে না। অবশ্যই। তো আপনাদের অল্টারনেটিভ চ্যানেলটাকে আপনারা কিভাবে ইউজ করতেছেন? কারণ আমি চাই আপনি একটু এন্টারপ্রেনার হিসেবে এগুলো শেয়ার করেন, কারণ মার্কেট নষ্ট হবে না। যেমন আমি হারামিন থেকে যখন অর্ডার করছি, টেলিসেলস থেকে আমাকে খুবই ক্যাজুয়ালি একটা কল দিয়েছেন, আমি পছন্দ করছি খুবই। সে ভাইয়ের মতো, ভাই কেমন আছেন, স্যার কেমন আছেন, আপনি তো অর্ডার করছেন আর তো অর্ডার করতেছেন না। এইটা কিন্তু আমার ভালো লাগছে। আমি মনে হচ্ছে ঠিক আছে ও আমার লেভেলের লোক। ও যদি অতিরিক্ত আমার সাথে সুরে কথা বলতো, আসসালামু আলাইকুম আপনি তো একটি খেজুর অর্ডার করেছিলেন, তাহলে আমি যেটা হয়তো ফোনটা শুনে কেটে দিতাম। আমি যে আপনি ফাউন্ডার হিসেবে আপনারা কি জিনিস ভালো করতেছেন এগুলো একটু আমাদেরকে বলেন। তারপর আর একটা কোয়েশ্চেন আছে, তারপর আমরা আমাদের এই পডকাস্ট শেষ করবো। আচ্ছা, আমার এই জায়গাটা থেকে মানে মনে হয়েছে যে যেহেতু ক্লায়েন্টকে বারবার রিচ করার জায়গা রয়েছে এবং আমি নিশ্চিত যে আমি ওয়াও ফিলেই দিয়েছি ফেসবুকে। আমি সরি আবার ইন্টারাপ্ট করলাম, ফেসবুকে যে এটা পুরোটা পসিবল না, এটা কি আপনি একমত আমার সাথে? আমরা যে এতবার বলি, আমি বলবো কি এখন ফেসবুকে পসিবল কার জন্য? যিনি 200 টাকায় প্রোডাক্ট বানান 1000 টাকায় বিক্রি করেন, তার জন্য পসিবল। এবং তিনি দিন শেষে কোনো ব্র্যান্ড বানাচ্ছেন না। এই ঢাকা শহরে অনেকে অনেক প্রোডাক্ট এরকম ভাবে বিক্রি করে এবং বেশি পরিমাণেই বিক্রি করে, কিন্তু উনি এক জায়গায় গিয়ে পরিচয় দিতে পারবেন না যে উনি আসলে এই ব্র্যান্ডের ওনার। ইয়েস। এখন ভাই আমরা করছি কার জন্য? মানে দেখেন, আমি একটা বিজনেসের প্রতি 5 বছর 7 বছর 10 বছর সময় দিলাম। 10 বছর দেওয়ার পরে আমার তো অবশ্যই কিছু না কিছু দুর্বলতা শরীরে চলে আসবে, আমি অসুস্থ হয়ে যেতে পারি আমার বয়সের। যদি এটা একটা সিস্টেমে ব্র্যান্ড হিসেবে না দাঁড় করানো হয়, তাহলে আমি আসলে দিন শেষে একটা মুদি দোকানদার আমাদের ইকোসিস্টেমে দরকার আছে, আমরা বড় হইতে পারবো না, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, মানে এটা মুদি দোকানদার হওয়া কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আসছিলেন ব্র্যান্ড হইতে, আপনার ইচ্ছা ছিল আপনার ব্র্যান্ড হওয়ার, কিন্তু আপনি না বোঝার কারণে এবং সিস্টেম কে আপনি ঠিকঠাক মতন কাজে লাগাইতে না পারার কারণে আপনি এই জিনিসটা হয়ে যায়। আমি বলবো যে মুদি দোকানদারেরও হয়, কারণ তিনি 2-4টা ছেলে রাখলে এই জিনিসটা মোটামুটি দাঁড়ায় যায়। ঠিক আছে, আপনি মানে দিন শেষে মুদি দোকানদারও হইতে পারেন, এবং মুদি দোকান আমি নেগেটিভ অর্থে বলছি না, মুদি দোকানদার খুব ভালো বিষয়, কিন্তু আপনি যে ব্র্যান্ড হতে চাচ্ছিলেন সেই জায়গা থেকে আপনি এই জিনিস মানে এই জায়গাটাতে রয়ে গেলেন। সেই জায়গা থেকে আমি বলবো যে প্রথম দিন থেকেই আপনাকে চেষ্টা করতে হবে যে আমি
ক্লায়েন্টকে ওয়াও ফিল দিব, এবং ওয়াও ফিলটা যে সে দিয়েছে তিনি হয়তো কোনো কারণে আমাকে রিচ করতে পারছেন না, আমার নিজ উদ্যোগে আমি তাকে রিচ করবো। এখন রিচ করার কি কি জায়গা আছে? আমি তো তাকে ফেসবুকে অলরেডি করেছি, আমি তাকে টেলিসেলসের থ্রুতে করতে পারি, SMS এর মাধ্যমে করতে পারি, ভয়েস ব্লাস্টের মাধ্যমে করতে পারি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারি। তো এই সবগুলো দিয়ে আমি তার কাছে পৌঁছাইতে পারি, এবং সব জায়গায় তিনি যখন আমাকে খুঁজে পাবেন, এটার দ্বারা তো ট্রাস্টটাও তৈরি হচ্ছে অনেক বেশি, যে না এই ব্যক্তি আমার প্রতি যথেষ্ট সিরিয়াস, এবং সে আমাকে মূল্যায়ন করছে, সব জায়গায় আমি তাকে খুঁজে পাচ্ছি। এবং আমি যখন একটা লোককে আমি একটা মজার ব্যাপার বলি, আমার অনেক উদ্যোক্তা ভাইদের সাথে সম্পর্ক, তো এক ভাই বলছে যে ভাই আমি তো ঘি উৎপাদন করি, তো অমুক ভাইয়ের কাছে গেছিলাম ঘি দিতে, তো উনি আমাকে বলছে যে আপনার কাছ থেকে ঘি নিব, আপনার ঘি ভালো, তবে আমি আপনার কাছ থেকে ঘি নিব 1 বছর পরে, এখন নিব না। ওনার হোটেলে দৈনিক 20 কেজি ঘি লাগে, ওনার হোটেলে ব্যবহার করে, তো 20 কেজি ঘি উনি বলছে 1 বছর পরে নিবে। তো আমি বলছি হ্যাঁ ঠিকই আছে, আমি হলে এরকমটাই করতাম। বলে কেন ভাই? আমি বলছি কারণ উনি ধরে নিছে যে আগামী 1 বছর কি আপনার বিজনেস টিকবে কি টিকবে না, কারণ আপনার কাছ থেকে যে নেওয়া শুরু করবে, দেখা গেল যে 1 বছর পর আপনি নাই, আপনার জিনিসটা দিয়ে যে উনি অভ্যস্ত হয়ে গেল, আপনি যদি মার্কেট থেকে নাই হয়ে যান তখন তো আর উনি এই জিনিসটা দিতে পারছে না। তো ব্যাপারটা হলো যে আমরা বেশিরভাগ উদ্যোক্তার ক্ষেত্রে আমি যে দীর্ঘদিন মার্কেটে টিকে থাকবো এই জিনিসটার মানসিকতা নিয়ে আমরা আসি না। ক্লায়েন্টও বিটুবির ক্ষেত্রেও একজন ক্লায়েন্ট চিন্তা করে যে এই লোকরে যদি আমি 1 বছর ধরে দেখে থাকি, তার মানে হচ্ছে এই ব্যবসা চলতেছে, উনি ভালো প্রোডাক্টটা দিতেছে। আমি কথা প্রসঙ্গ অনেক সময় বলি যে আপনি যদি ঢাকা থেকে কুমিল্লা রোডে প্রতিদিন যাতায়াত করেন, আপনি দেখবেন যে কিছু লোক চকলেট বিক্রি করতে বা এটা বিক্রি করতে উঠতেছে, আপনি কোনোদিনই খান না, কিন্তু কোনো একদিন আপনার ভাল লাগতেছে না, মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ট্রাই করি। এটা আপনি কখন করবেন? কারণ আপনি প্রতিদিন এই লোকটাকে দেখছেন যে চকলেট বিক্রি করার জন্য এই গাড়িতে উঠে। যদি এই গত 2 বছরের যাতায়াতের মধ্যে এই লোকের চকলেট খায়া কেউ যদি হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত, তাইলে কিন্তু আপনি খেতেন না। ট্রু। এই 2 বছরের মধ্যে আপনি দেখছেন যে না সবাই নর্মালি খাচ্ছে, কিনছে, এবং কেউ আজ পর্যন্ত অজ্ঞান হয় নাই আপনার সামনে, হয়ে যায় নাই। তার মানে ট্রাস্ট হইতে আপনি কিনছেন 2 বছর পরে, এবং এই রুটে যাতায়াতের করে এইভাবে যদি প্রত্যেকের যে কেনার এইভাবে যদি 2 বছর করেও কিনে, তাহলেও কিন্তু তার ক্রেতার সংখ্যাটা মোটামুটি বাড়তে থাকে। আপনি যে অনলাইনে বিক্রি করতে আসছেন, এরকম ভাবেই যে লোকটা আপনার ক্রেতা, আপনি মনে করছেন আজকে কিনবে না, কিন্তু 3 বছর পরে হলেও সে আপনাকে কিনবে যদি আপনি এখানে থাকেন, কারণ সে দেখবে যে 3 বছরে সে যাদের কাছ থেকে কিনছিল এর 80% মাঠ থেকে বিদায় নিছে, আপনি টিকে আছেন, এবং তার মানে আপনি সেরা জিনিসটা দেন বিদায় আপনি মার্কেটে টিকে আছেন, তাই আপনার কাছ থেকে সে নেবে। সো এখানে আমরা যেটা সামারি করতে চাচ্ছি, ভিজিবিলিটি এবং অমনি চ্যানেল ইজ ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র একটা চ্যানেলকে আমরা যদি ফোকাস করি, ওইটা আমাদের বিজনেসের জন্য লং টার্মের জন্য ভালো হবে এবং আপনি বেঁচে থাকবেন তখনই যখন আপনি অমনি চ্যানেল ইউজ করবেন, কারণ না হলে তো আপনি রিপিট ক্লায়েন্ট থেকে আপনি অর্ডার পাবেন না। আপনি বারবার নতুন কত দিবেন না, কারণ ডলার বার্ন করে আপনি টিকতে পারবেন না। কত ডলার বার্ন করবেন আপনি? আমরা মোটামুটি বলতে পারি আজকের এই এপিসোডটা যারা এই পর্যন্ত দেখেছেন, আমি চাই আপনারা সবাই কখনো যদি হারামাইন থেকে কোনো কিছু কিনে থাকেন বা নেক্সট লেসের কোনো সার্ভিস কখনো নিয়ে থাকেন, আমাদেরকে কমেন্ট করেন পডকাস্ট 27, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি এই পর্যন্ত দেখছেন, অ্যান্ড আমি খুশি হব অনেক। আর একটা জিনিস হচ্ছে, আজকের এই এপিসোডটা আমি জানি উদ্যোক্তাদের জন্য উইল বি আ মাস্টার ক্লাস, বিকজ এখানে আমি পুরো এপিসোডে যদি এক লাইনে সামারি বলি, প্রোডাক্ট, কাস্টমার, এই দুইটা ইম্পর্টেন্ট, বাদ বাকি এভরিথিং ক্যান বি টেকেন কেয়ার লেটার। লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, এবং এটা আমাদের কনভারসেশনেও আপনি ভাবেন না যে আমি জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা কোটেশন আছে এরকম যে আমি যখন কাউকে দান করব, ডান হাত যদি দান করে বাম হাত যেন জানতে না পারে। এই টপিকটা আমি তুলতেছি। আমি জানি যে আপনাদের এক্সাম্পলের আগে আমি আমার কথা বলি। রিসেন্টলি আপনি জানেন আমার বাবা অসুস্থ ছিল, হসপিটালে ছিল, আমাদের ফাইন্যান্সিয়াল একটু ক্রাইসিস আসছে, অনেক টাকা খরচ হয়ে গেছে। তো ওই সময় আমার এক আপন কাকাতো ভাই, আমরা এক বাসায় থাকি না, অন্য বাসায় থাকে, ওকে কুকুরে কামড়াইছে। সো কুকুরে কামড়ানোর কারণে ওদের ফাইন্যান্সিয়াল অবস্থা অতটা ভালো না। আমি ওকে মোটামুটি ফাইন্যান্সিয়াল হেল্প করছি, এটা আমি বলতেছি এভাবে অনেকের একটা কারণে। অ্যান্ড দেখলাম যখন আমার বাবার ট্রিটমেন্ট করানোর সময় এক্সট্রা টাকাগুলো দরকার ছিল, কিভাবে যেন ম্যানেজ হয়ে গেল। অ্যান্ড এই জিনিস আমার লাইফে অনেকবার হয়েছে। আমি যে অনেক দান করতে পারি বা আমার যে ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ভালো এমন না, কিন্তু তার মধ্যেও যখনই আই ট্রাই টু বিকাম কাইন্ড টু পিপল, কোনো না কোনোভাবে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এবং এটা কাকতালি, এটা আসলে কোনোভাবে আপনি লজিক্যালি মিলাতে পারবেন না কোনোভাবে। আমি আরেকটা এক্সাম্পল দিই। 23 সালে আমি নিকুঞ্জতে থাকতাম, নিকুঞ্জ খিলক্ষেত।
আমার খুবই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে, মাসের শেষ, আমার টাকা নাই, বাসায় যে বলবো তাও বলতে পারতেছি না, বাসায় যশোরে। তো হঠাৎ করেই একটা লোক, আমি ক্যাবের একটা গ্রুপে একটা পোস্ট লিখছিলাম, উনি আমার পোস্টটা দেখে খুব খুশি হলো। উনি বললো যে ভাই আপনার সাথে মিটিং করতে চাই। আমি বললাম ঠিক আছে আসেন। উত্তরা থেকে উনি আসলো, ওই দিনই মিটিং হলো, ওই দিনই 15,000 টাকা আমাকে দিয়ে চলে গেল সার্ভিস ফি হিসেবে। ওনার একটা কনসালটেশন আমি পাইলাম। কোনো লজিক নাই আমার সাথে, লাস্ট তার 3 বছরে কোনো ওরকম কনসালটেশন হয় নাই, হয় খুবই কম, ওই সময় হয়তো 23 সালের কথা বলতেছি। তো আমার লাইফে এরকম অনেকবার আসছে, যখনই আই ট্রাই টু বিকাম কাইন্ড টু পিপল, হেল্প করছি। আমি জানি হারমাইন স্টোর বিজনেসের সাথে এই চ্যারিটেবল অনেকগুলো কাজ করে, আমি জানি না আরো কত কি করা হয়। আমি চাই আপনি বিজনেস ম্যানদেরকে এই জিনিসটা একটু বলেন, এই জিনিসটার সবকিছুর হক আপনার না, কিছু আপনার উচিত মানুষকে দেওয়া। এটা করলে আপনাদেরও কি কি উপকার হয়েছে এই পর্যন্ত এবং কেন করা উচিত, এটা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই। আসলে প্রশ্নটা আমি একটু বিব্রত, সত্যি আমি ভাবি নাই যে আপনি এই প্রশ্নটা। না সত্যি কথা তো বলতে অসুবিধা নাই, আমার তো আমি আমার এক্সাম্পল দিলাম এই জন্য। আমি আমার জায়গা থেকে কোনো কিছু বলবো না, তবে আমি মানে আমরা কি করেছি কি না করেছি এই সকল বিষয়গুলোতে আমি যাব না, এটা আমি অ্যাভয়েডই করবো। তবে কেন করা উচিত এটা বললেই হবে। হ্যাঁ, এটা আমি মনে করি যে অবশ্যই মানে এই সকল বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, যেন আমার ইখলাসটা নষ্ট না হয়ে যায়, সেই জায়গা থেকে বলবো। তবে আমি কিছু চিন্তা শেয়ার করতে পারি, যে চিন্তাটা একজন উদ্যোক্তার হওয়া উচিত এবং আমি বিলিভ করি। আমি দেখেছি যে অনেক উদ্যোক্তা তারা হুট করে খুব ভালো করেছেন এবং ভালো করার পর তাদের কাছে একটা বড় টাকা পয়সার একটা ভালো অ্যামাউন্ট তাদের রয়েছেন, এবং তারা সেই টাকা পয়সা আসার পরে তারা যেটা চিন্তা করছেন, কেউ চিন্তা করছেন যে আমি এসইউভি এই গাড়িটা নিব, কেউ চিন্তা করছেন যে আমি অমুক ফ্ল্যাটটা নিব, আমি ওইটা নিব। আমি বলবো যে লাইফে গোল থাকা উচিত, না থাকলে আপনাকে পেছন থেকে কেউ পুশ করবে না। কিন্তু আমি বলবো যে এর চেয়েও বেশি, এটা আপনার অবশ্যই থাকবে, কিন্তু এটাই মেইন গোল হওয়া উচিত না। আপনাকে ওই জিনিসটা থাকতে হবে যে আমরা যে দেশটাতে জন্মিয়েছি সেই দেশের সোসাইটির জন্য, আমি যে ধর্ম বিলং করি সেই ধর্মের জন্য, ঠিক আছে, আমার আশপাশের মানুষের জন্য এবং আমার এই কমিউনিটির জন্য আমার অনেক কিছু দেয়ার আছে এবং করার আছে। কারণ আপনি যখন শুরু করেছিলেন আপনি জানতেন না যে এই জায়গাটা আপনি যাবেন, এটা ব্লেসিংস। হ্যাঁ, এবং এই ব্লেসিংসটা যে চলেও যাবে এটাও ভাবার কোনো কারণ নাই। তার মানে হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপরেও আপনার সেই বিশ্বাসটা নাই। অনেকে মনে করে কি যে টাকা আসছে, যদি হুট করে চলে যায়, কিছুটা জমি কিনে রেখে দিই, ফ্ল্যাট কিনে রেখে দিই, পরে যদি আর এখন যেভাবে বিজনেস বুম করতেছে পরে যদি বুম না করে। এবং এই মেন্টালিটির কারণে আপনি অনেকেই দেখবেন যে বাংলাদেশ থেকে যারা টাকাও পাচার করে, এর আগে বিদেশে সবাই বিজনেস করে না, ওরা জায়গায় জায়গায় ফ্ল্যাট কিনে বসে আছে, কারণ ও দিন শেষে বিজনেসম্যানই না, মানে বিজনেসটাও বুঝে না, কিছু কিছু জায়গায় ওই এগুলো করে। তো দিন শেষে আমরাও এই জায়গাটুকু, আমি বলবো যে এখানে একটু চিন্তার নবায়ন করা উচিত। চিন্তাটা কি করা উচিত, একটা অংশ আমার এই বিজনেসের, আমি যখন স্ট্রাগল করছি ওই পিরিয়ডেই, আমি যখন একদম আরামে একদম উচ্চতায় তখন না, স্ট্রাগল পিরিয়ডের জিনিস আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়। মানে আপনি যখন ওই যে বলেন না যে যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, আমি বলবো আপনার স্ট্রাগল পিরিয়ডে আপনার জন্য দান করা, সমাজের জন্য কন্ট্রিবিউশন করা, এটা অনেক বেশি কাজের এবং এটা কখনো বিফলে যায় না। আপনি আরো একটা জিনিস আমি বলবো যে এটার সাথে সাথে মানুষকে মানে প্রতিদান না পাওয়ার ইচ্ছায় উপকার করা, এই জিনিসগুলো যখন আপনি করবেন পাবেন। আমি আমার লাইফে এমন এমন জায়গায় পড়েছি, মানে এমন মানে যেখানে আর কোনো উঠার কোনো জায়গা নেই, আমরা এটার মাইন্ডকাট চিপা বলি। আচ্ছা হ্যাঁ, মানে এখান থেকে আর কোনো জায়গা নেই। কিন্তু বিশ্বাস করেন এমন লোকের কাছ থেকে আমি পেয়েছি যিনি আমার বন্ধু, মানে বলবো যে ওই রকমের বন্ধু না, যা শুধু পরিচিত, অ্যামাউন্টটা শুনলে অনেকেই মানে এই সহ মানে অনেকের পার নিচ থেকে মাটি সরে যাবে। 50-60 লক্ষ, 25-30 লক্ষ টাকা। এই জিনিসগুলো এরকম ভাবে হেল্পগুলো এসেছে যেটার জন্য উনি ইয়াও করে না। একটা লোকের সাথে আমার একবার দেখা হয়েছে, এই লোকটা 1.5 কোটি টাকা দিয়েছে, এবং সেটা এই জন্যে যে আমি যেন এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারি। তো এটা আল্লাহ তাআলার ব্লেসিংস আমার জন্য। তো এই বিষয়গুলো না মানে মানে আপনি এখন এটাকে যদি আপনি ওইভাবে ব্যাখ্যা করতে যান, মানে যদি দুনিয়ার পার্সপেক্টিভ থেকে, পার্থিব দিক থেকে আপনি বলবেন যে নেটওয়ার্কিং খুব ভালোভাবে করেন, তাহলে আপনি মানে পারবেন, আপনি কমিউনিকেশন স্কিল আপনার অনেক ভালো, ঠিক আছে, আপনার প্রেজেন্টেশন স্কিল অনেক ভালো, আপনি এগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারেন। আমি জানি যে এটা ব্যাখ্যা করার জায়গা আছে, নেটওয়ার্কিং খুব ভালো কাজ করে মানুষের ক্ষেত্রে। কিন্তু আমি বলবো যে আল্লাহ তাআলার ব্লেসিংস এবং এইটার ক্ষেত্রে ওই জিনিসটা, এবং
ছোট ছোট দান করেন, প্রতিদিন অল্প অল্প কিছু দান করেন। সাদাকা আস-সাদাকাতু তুতফিউ গাযাবিল্লাহ, অর্থাৎ বলা হয় যে সাদকা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার ক্রোধকে থামিয়ে দেয়। অর্থাৎ মনে করেন এখানে তুতফিউ গাযাবিল্লাহ মানে এটা খুব ইন্টারেস্টিং শব্দ, মানে বলার দরকার ছিল যে গজবটাকে থামিয়ে দেয়, কিন্তু বলছে তুতফিউ গাযাবিল্লাহ। তুতফিউ শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে দেয়। তো নিভিয়ে দেওয়াটা তো আগুনের সাথে সংশ্লিষ্ট, ক্রোধকে তো নিভিয়ে দেওয়ার মতো কিছু নাই। তার মানে বোঝাচ্ছে যে ক্রোধটা এমন যেটা আগুনের মতো জ্বলজ্বল করে, অলরেডি এটা সর্বোচ্চ চূড়ায় আছে, আপনার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। আপনি যখন সাদাকাকে ওকে কোলে দিলেন, সেই আগুনটা নিভে গেল। অর্থাৎ মনে হলো যেন এটার উপরে কেউ পানি ঢেলে দিয়েছে অথবা এমন কিছু রেখেছে যে একদম সেটা নিভে গিয়েছে। এই সাদাকার এই পাওয়ারটা রয়েছে। আমি বলবো যে ছোট ছোট সাদাকাগুলো করেন এবং মানুষের জন্য উপকার করার চেষ্টা করেন, সমাজের জন্য এবং আপনার ধর্মের জন্য। যা যা আপনার জায়গায় করার জায়গা আছে সেই জিনিসগুলো একটা অংশ আপনার গোলের জায়গায় অন্তত এই জায়গাটা অবশ্যই রাখেন যে আমার লাইফের এটা হচ্ছে গোল, আমি এই একটা চ্যারিটি দাঁড় করাইতে চাই, এটা করতে চাই। গাড়ি বাড়ি আপনার এখানে থাকুক, আমি বলবো না যে এটা থেকে আপনি বাদ চলে যান, কিন্তু প্রথমেই যেন ওই জিনিসগুলোতে চলে না আসে আপনার গোলের জায়গায়। আমাকে যদি আপনি বলেন যে ফয়সাল ভাই কেন বিজনেস করছেন, আমি সত্যিকার অর্থে বলবো যে আমি বিজনেস করছি যে টাকাটায় আসবে, যে পরিমাণ টাকা আসবে সেটা যেন আমার সোসাইটি, আমি যেগুলো চিন্তা করে রাখছি, যে জায়গাগুলোর মধ্যে ঘাটতি রয়েছে, যেটাতে হয়তো সরকার লক্ষ্য করছে না, যেটাতে হয়তো অন্যান্য ধর্মীয় লোকজন চিন্তা করছে না বা অন্যান্য দানশীল মানুষজন চিন্তা করছে না, সেই জায়গার গ্যাপগুলোতে যেন আমি ব্যয় করতে পারি। আমি বিজনেস করছি এই কারণে আল্লাহ তাআলা সন্তুষ্টি, এইটার থ্রুতে আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি চাই। মূল উদ্দেশ্য আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং আমি এই গ্যাপগুলো পূরণ করতে চাই। কিন্তু ওখান থেকে যে প্রশান্তি, সেই প্রশান্তি না আর অন্য কিছুতেও ভাই পাওয়ার কোনো জায়গা নাই বা মানে সুযোগ নাই। এই প্রশান্তি আপনাকে মানে না হলে আপনি হবে কি, আপনি একটা প্রতিযোগিতায় লিপ্ত হবে। আপনি যদি আজকে এসইবি কিনেন, কালকে আপনার জেট কিনতে মন চাবে, হেলিকপ্টার কিনতে মন চাইবে, আপনাকে মন চাইবে যে ওই ট্যুরটা আমি দিছি, অমুকে তো ওই ট্যুরটা দিয়ে দিল, ও তো কমার্স করে দিল। আপনি একটা প্রতিযোগিতার মধ্যে নেমে যাবেন, আপনার মানসিক প্রশান্তিটা আপনি হারায় ফেলবেন। এখন আমার চারপাশে কি করছে, আমার কাছে এগুলো বাচ্চারা, যেমন ছোট বাচ্চা যখন খেলনা নিয়ে খেলতো, খেলনাটা নিয়ে গেলে তার খুব রাগ হইতো না। এখন বড় হয়েছে পরে এই জিনিসটা নিয়ে মাঝে মাঝে মনে হয় না যে আমার বোনটার সাথে আমি কি পরিমাণ ঝগড়া করছি যে ও আমার কাছ থেকে খেলনাটা নিয়ে নিত। এখন এটা মনে হয় না যে এটা কি হাস্যকর কাজগুলো করতাম। এটা যেরকম মনে হয় একজন উদ্যোক্তা হিসাবে, কোনো একজন উদ্যোক্তা যদি খুব লাক্সারি লাইফ এবং সবকিছু করে, বিশ্বাস করেন আমার কাছে ঠিক এরকমটা মনে হয়। এটা আমার কাছে কোনো আমার কাছে এটা কোনো মাইনেই রাখে না। মানে এটা আমাকে কোনোভাবেই আমার ভিতরে আকৃষ্টতা বা কোনো কিছু তৈরি করতে পারে না। আলহামদুলিল্লাহ, মানে আমি এই জন্য বললাম যে আমি এই চিন্তাটা দিতে চাই। আপনি বলছিলেন যে আমি অন্য কিছু শেয়ার করবো, যা শুধু আমি চিন্তাটা দিতে চাই যে আপনারা চাইলে, আমি ছোট মানুষ, আপনারা চাইলে আমার এই চিন্তাটা কেউ চাইলে গ্রহণ করতে পারেন যারা ইচ্ছুক। খুব ইম্পর্টেন্ট। আমি এমন কয়েকজনের ভিডিও দেখি রেগুলার, যারা আপনি জানেন বিভিন্ন জায়গায়, সৈয়দপুর বিভিন্ন জায়গাতে আপনি 4,000, 5,000, 10,000 টাকার চপার হেলিকপ্টার বুক করতে পারবেন, আপনাকে ঘুরাবে। ওই হেলিকপ্টারে ওরা 5,000 টাকা নিয়ে উঠে ভিডিও করে বলে কি তোমার কি জলে। আমি তখন চিন্তা করি যে ইউ ডোন্ট ইভেন নো হাউ মাচ ইনসেনসিটিভ পার্সন ইউ আর। একটা হেলিকপ্টারে ওঠা কারো মানুষের লাইফের গোল হইতে পারে না। আরও এরকম অনেক মানুষ আছেন যারা লাইফ অ্যাডভাইস দেওয়ার ভিডিও করে, বিভিন্ন কয়েকটা বিজনেস করে একটু টাকা পয়সা আসছে, প্রত্যেকটা ভিডিওতে সে গাড়ি থেকে নেমে ভিডিওটা করে। এভরি সিঙ্গেল ভিডিও, সবাই জানে যে তার একটা গাড়ি আছে এবং সে গাড়ি অ্যাফোর্ড করতে পারে। কিছু আমি এগুলো নেক্সট ইয়ার্সের পডকাস্ট আমার ফাউন্ডাররা আবার রাগ করতে পারে, তাও আমি বলবো কিছু কমিউনিটি আছে যারা একটা রিসোর্টে যায়, প্রথম এন্ট্রি শটের প্রথম 20 সেকেন্ড সবাই একটা একটা করে গাড়ি নিয়ে দাঁড়াচ্ছে, নামতেছে, সবার যে গাড়ি আছে ওইটা বারবার দেখাচ্ছে। মানে পুরো 1.5 মিনিটের এন্ট্রি ভিডিওতে 5 থেকে 7 বার দেখাইছে শুধু গাড়ি, যে প্রত্যেকের গাড়ি আছে। তো আমার কাছে এই ব্যাপারগুলো অনেক মেকি লাগে, এবং যারা ভদ্রলোক তাদের প্রত্যেকের সামনে ওই জিনিসটা আসবে। এবং অনেক ওয়েলদি মানুষজন আছেন, তাদের সাথে যখন কথা বলবেন আপনার মনে হবে যে এরা আসলেই এরা ওয়েলদি। আপনি না থাক, ওমর স্যারের কথা বলবো না, রাগ করবে। উনি এমন অনেক কাজ করছেন আমাদের যশোরে, যে উনি কিন্তু যশোরের লোক না, যেগুলো আসলে শুনলে মানুষজন অবাক হবে। একজনের ওষুধ কেনার, এগুলো আসলে আমি বলবো না, হয়তো কেটে দিব। বাট দেখা গেছে যখন উনি এই কাজগুলো করেছে, ওই টাইমে তার লাইফের সবচেয়ে পিক টাইম ছিল এবং বিভিন্ন দিক দিয়ে সে অনেক ধরনের সফলতা পেয়েছে। লাস্ট আমি বলতে চাই যে আপনার লাইফে আপনি যেই পর্যন্ত এসছেন, এবং এটা নিয়ে আমি একটা স্ট্যাটাসও দিয়েছি, প্রত্যেকটা জায়গায় আপনার কন্ট্রিবিউশন আছে। আপনার স্কুলের যে দফতরি ছিল, সে যখন
আপনাকে হেল্প করতে ছুটির ঘন্টা বাজিয়ে তারও কন্ট্রিবিউশন আছে। যদি কখনো ভালো হয়ে যান, ভালো কাজ করেন, আমাদের পডকাস্ট দেখেন বা কিছু করেন, সবসময় অন্যদের কথা ভুলে যাবেন না, ভালো কাজ করবেন, এইটাই, নিজের থেকে ভালো থাকবেন। আপনি পানের পিকটা ফেলেন না, আর সোসাইটিকে বড় করেন। আর যারা উদ্যোক্তা আছে তাদেরকে হেল্প করেন, ইচ্ছা করে ফেক অর্ডার দিয়ে মজা নিয়েন না, অ্যান্ড মানুষকে পারলে ভালো ভালো কাজে হেল্প করেন। ভাই, আমাদের পডকাস্ট মোটামুটি শেষ। এনি লাস্ট থট আপনার end থেকে, যেটা মনে হয়েছে যে বাকি থেকে গেল, আপনি বলতে চান? হ্যাঁ, এটা একদম শুরুর দিককার একটা স্টোরি আছে। আমি বলবো যে যখন আপনি ব্র্যান্ড হয়েছেন, আপনি কখন বুঝবেন যে আপনি ব্র্যান্ড হয়েছেন? আমি কখন বুঝতে পেরেছিলাম যে আমি ব্র্যান্ড হয়েছি? আমার 2021 সালের দিকে হয় কি, কোরিয়ারে ভুল করে 2 জায়গায় 2টা অর্ডার, অর্থাৎ একজন অর্ডার করেছিলেন 15,000 টাকার, আরেকজন অর্ডার করেছিলেন 5,000 টাকার। 5,000 টাকার জায়গায় চলে যায় হচ্ছে 15,000, আর 15,000-এর জায়গায় চলে যায় হচ্ছে 5,000 টাকার অর্ডার। তো সেটা যাওয়ার পর যেটা হয়েছে, এইটা কিছুক্ষণ পরেই, মানে একদম ওনারা ডেলিভারি যখন পেয়ে যাবেন মুহূর্তে, আমি সেটা বুঝতে পারি। তো আমি একদম ভয়ে আমি জড়সড় হয়েছি যে এটা কিভাবে ঘটলো, এটা এত বড় ভুলটা কিভাবে হলো। তো মজার ব্যাপার যেটা হলো, যখন 5,000 টাকার যার কাছে, তার কাছে 15,000 টাকার গিয়েছে, তো স্বাভাবিকভাবেই উনি 5,000 টাকার প্রোডাক্ট, 5,000 টাকার প্রোডাক্টের জায়গায় 15,000 টাকার প্রোডাক্ট পেয়েছেন। কিন্তু উনি প্রোডাক্ট পেয়ে বুঝতেছেন যে আমি যা অর্ডার করেছিলাম তা তো আসে নাই, অনেক বেশি জিনিস চলে আসছে। তো উনি একটু কনফিউজড যে আমি তো এত টাকার অর্ডার করি নাই, আসলো কি? নিজে থেকে উনি, হ্যাঁ, আমি যা চেয়েছি তাই পাই না। উনি ফোন দিলেন যে ভাইয়া, আপনারা মনে হয় ভুলে আমাকে বেশি টাকার প্রোডাক্ট বা বেশি জিনিস পাঠিয়ে দিয়েছেন। তবে যেটা হয়েছে, আপনার যে প্রোডাক্টগুলো পাঠাইছেন আমি ভাল লাগছে আমার কাছে, আমি সবগুলোই রেখে দিতে চাই। তবে আমি যেটা 5,000 টাকার করেছিলাম সেটাও দেন। আর 5,000 টাকা তো অলরেডি আমি এখানে পে করে দিয়েছি, তো আপনাদের একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, আমি আবার 15,000 টাকা পে করতে চাচ্ছি। এটা ছিল একটা অভিজ্ঞতা। এখন ব্যাপার হলো, ওকে, এটা ঘটতেই পারে, কিন্তু দ্বিতীয় জায়গায় তো আর এরকম ঘটবে না, কারণ ওই জায়গার মধ্যে থেকে আরো বকা খাইতে হবে বেশি, কারণ উনি অর্ডার করছে 15,000 টাকার, গেছে 5,000 টাকার। উনি 15,000 টাকার প্রোডাক্ট রিসিভ করছে, রিসিভ করার পর দেখে যে গিয়েছে মাত্র 5,000 টাকার প্রোডাক্ট, কিন্তু উনি বুঝতে পারছেন, বলছে অন্যান্য প্রোডাক্ট চলে গেছে। তো উনি ফুল দিলেন যে ভাই, আপনারা কি ভুল করেছেন? আমি বললাম জি স্যার, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা আপনার প্রোডাক্টটা এখনই স্যার পাঠিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি পাঠিয়ে দিবেন, আর স্যার আমাদের এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা করেন। বলে না না না, ভুল করলে সমস্যা নাই, আপনারা যে এই প্রোডাক্টটা বিক্রি করতেন এটা তো আমি জানতাম না, আমি তো শুধু ওইটাই জানতাম, এই প্রোডাক্টটা তো খুবই ভালো, তো আপনি এটা দিয়েছেন, খুব ভালো কাজ করেছেন, সমস্যা নাই, এটা আমি রেখে দিচ্ছি। তো আপনি, আমার তো অলরেডি 15,000 পেড, তো এটার জন্য আমি আর 5,000 দিকে চাই, আপনি ওই প্রোডাক্টটা পাঠিয়ে দিন, এবার কিন্তু ভুল করেন না। তো আমরা আশ্বস্ত হলাম এবং সেটা পাঠিয়ে দিলাম, এবং দুজনেই হ্যাপি ছিলেন, এবং আমাদের ডাবল অর্ডার হয়ে গেল। এটাকে আপনি লজিক্যালি কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না? লজিক্যালি আমি কোনো, এখন আমি তখন গিয়ে বুঝেছি যে আমি আসলে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছি, কারণ আমাকে মানুষজন ওই বিশ্বাসটুকু করে, না হলে আমার এরকম একটা বাজে সিচুয়েশন, আমার গালি খাওয়ার কথা ছিল, কিন্তু মানুষ খুব ইজিলি এটাকে নিয়েছে, মানে মানুষ মানে তারা আমার সাথে এরকম বিহেভই করে নাই যে আমি ধোঁকা দিতে পারি, এই বিষয়টা বা আমার ইচ্ছাকৃত ভুল ছিল, এই জিনিসটা তারা ফিলই করে নাই। তো তখন আমি বুঝেছি যে মানুষ আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, মানুষ আমাকে ভালোবাসতে শুরু করেছে, তার মানে আমি ব্র্যান্ড। তো আমি অনেক বেশি বিশ্বাস করেন, আমি তখন থেকে আমার দায়িত্ববোধের জায়গাটা আমার অনেক বেশি বুস্ট হয়ে গেছে। এই জায়গাটা আমাকে মনে হয়েছে যে না, এই ট্রাস্ট, এই ভালোবাসা, আমি এটাকে কখনো নষ্ট হইতে দিব না। পারফেক্ট। আমি চাই বাংলাদেশের যারা যারা D2C বিজনেস নিয়ে কাজ করছেন বা নর্মাল একটা দোকান করছেন, এনিথিং ইউ আর ডুইং, আপনাদের মধ্যে এই জিনিসটা চলে আসুক, আপনাদের চোখে স্পার্ক থাকুক ফয়সাল ভাইয়ের মতো, আপনাদের মধ্যে প্যাশন থাকুক, আপনারা যেন খুব কম বয়সে নিমজ্জিত না হয়ে যান, একদম নেতায় না পড়েন, ভালোভাবে কাজ করেন। অ্যান্ড নেক্সট লিডার্স পডকাস্টে আমরা আরও অনেক গেস্টকে ইনভাইট করবো, অ্যান্ড তাদের লাইফ জার্নি, তাদের বিজনেস জার্নি সম্পর্কে জানবো। আপনাদের যদি কোনো এমন গেস্ট থাকে যাকে আপনি চান আমাদের এই শোতে, আপনি নিচে তার নাম বলতে পারেন, আমরা চেষ্টা করবো তাকে রিচ আউট করার। থ্যাংক ইউ।